চলেছে। আসসালামু আলাইকুম শিক্ষার্থী, যারা আমাদের লাইভ ক্লাসে যারা আমাদের এই কোর্সটিতে ভর্তি হয়েছো তারা খুব দ্রুত আমাদের লাইভ ক্লাসটিতে জয়েন করে যাও। তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই প্রথম যে লাইভ ক্লাসটি আছে সেটা সবাইকে খুব দ্রুত জয়েন করে নিতে হবে এবং তোমাদের আজকের ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে আমাদের সাথে থাকতে হবে। ওকে, আমি আমাদের স্টুডেন্টদেরকে একটু বলে নিচ্ছি সবাই যেন আমাদের জয়েন করতে পারে। ওকে, আল জুবাইর সালাম জানিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। অলিউর রহমান সালাম জানিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমাদের সবাইকেই ধন্যবাদ আমাদের এই লাইভ ক্লাসটিতে জয়েন করার জন্য। আমরা এখনই কিন্তু এই ক্লাসটি শুরু করে দিতে যাচ্ছি। হ্যাঁ, অনেকেই সালাম জানিয়েছো, যে যেখান থেকে আছো আশা করি আমাদের লাইভ ক্লাসটি ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং হচ্ছে আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। সবাই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে সব কিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, সব কিছু ঠিক আছে কিনা খুব দ্রুত জানিয়ে দাও। অনেকে সালাম জানিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওকে। এবং দেখো আমাদের আজকের ক্লাসটি কিন্তু একদম বেসিক থেকে ধরে ধরে তোমাদের একদম যেন এই চ্যাপ্টারটিতে যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রবলেমগুলোতে যেন কোনো ধরনের সমস্যা তোমাদের না থাকে, সবটাই কিন্তু ইনশাল্লাহ আমরা আজকে ক্লিয়ার করব। তাহলে আসো আমরা পুরোটা শুরু করে দিচ্ছি, কেমন? পুরোটা শুরু করে দিচ্ছি। আমাদের আজকের যে চ্যাপ্টারটি তোমাদের সাথে আমরা আলোচনা করতে যাচ্ছি খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। আর যেহেতু তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, আর শর্ট সিলেবাসে পরীক্ষা হলে এই অধ্যায় থেকে কিন্তু 2টা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। যেহেতু তোমাদের টোটাল চ্যাপ্টার হচ্ছে 10টা, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে 15 মার্চের একটা প্রশ্ন করতে হবে MCQর জন্য। তার মানে বুঝতেই পারতেছো যে এইখান থেকে কিন্তু 2টা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে যেহেতু 20 মার্চের একটা প্রশ্ন MCQতে হয়, তার মানে বুঝতেই পারতেছো এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 2 থেকে 3টাও হতে পারে। সো আজকের ক্লাস মানে 2টা প্রশ্ন তোমার ভান্ডারে জমা হয়ে যাওয়া যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য। সো এই ক্লাসটা শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরো ক্লাসটা সবাইকে নোট করতে হবে এবং এই নোটটা যেন তোমার খাতার ভিতরে খুব সুন্দর করে করা থাকে, যেন অ্যাডমিশনের আগ্রাত পর্যন্ত তুমি এই ক্লাসের নোটটা শুধু ফলো করতে পারো। তাহলে কিন্তু তুমি ইনশাল্লাহ শেষ পর্যন্ত ভালো কিছু করে যেতে পারবা। ওকে, আমরা এখন টোটালি ক্লাস শুরু করে দিচ্ছি। যেহেতু অধ্যায়টার নাম হচ্ছে আমাদের ভেক্টর, প্রথমে আমরা শুরু করে নিচ্ছি যে রাশি কাকে বলে। রাশি, এখন দেখো রাশি হচ্ছে যে এই ভৌত জগতে যে জিনিসগুলোকে পরিমাপ করা যায় তাদেরকে কিন্তু আমরা রাশি বলতে পারি। এই রাশিগুলোকে দিকের উপর ভিত্তি করে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। তাহলে প্রথমে লিখো দিকের উপর ভিত্তি করে। দিক আছে কিনা, দিকের উপর ভিত্তি করে যদি আমরা বলি, এই দিকের উপর ভিত্তি করে রাশিগুলোকে 2টা ভাগে ভাগ করা যাবে। একটা হচ্ছে আমাদের স্কেলার রাশি, এর একটা হচ্ছে আমাদের স্কেলার রাশি, এর অপর নাম হচ্ছে আমাদের দেখো অদিক রাশি, যার কোনো দিক নেই, এটা হচ্ছে অদিক রাশি। অথবা আরেকটা নাম হচ্ছে আমাদের যদি আমরা বলি আরেকটা রাশির জন্য ভেক্টর রাশি, অথবা এর অপর নাম হচ্ছে আমাদের দিক রাশি, অথবা এটার নাম বলতে পারি আমরা সাদিক রাশি। সো দেখো আমরা প্রথমে রাশিগুলোকে 2টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এটা থেকে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আসে প্রতি বছরই, এখান থেকে প্রশ্ন তোমাদের বিভিন্ন জায়গায় কিন্তু কমন পড়ে যায়। তবে আরেকটা যে মাথায় রাখবা, এই অদিক রাশির আরেকটা কিন্তু নাম আছে, নির্দিক রাশি বলা যায়। নির্দিক, যার কোনো দিক নাই, নির্দিক রাশি। তাহলে দেখো আমরা প্রথমে পড়ে ফেললাম যে রাশি হচ্ছে নর্মালি 2টা ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হচ্ছে আমাদের স্কেলার রাশি বা অদিক রাশি অথবা নির্দিক রাশি, আর হচ্ছে ভেক্টর রাশি, দিক রাশি অথবা সাদিক রাশি। তাহলে আমরা এই 2টা ক্যাটাগরিতে আমরা রাশিগুলোকে ভাগ করে ফেলতে পারি। এইখান থেকে কিন্তু তোমরা পুরো অ্যাডমিশন জগতে একটা MCQ কিন্তু কমন পাবা। জাস্ট এটার এক্সাম্পল যেগুলো রয়েছে, এটার যে উদাহরণগুলো রয়েছে, যে কোনো ভর্তি পরীক্ষায় এটার এক্সাম্পল থেকে কিন্তু তোমাদের একটা প্রশ্ন কিন্তু এসে যায়। সো আমরা প্রথমে আগে ক্লিয়ার করার চেষ্টা করব কোনটা
স্কেলার রাশি, কোনটা ভেক্টর রাশি, এবং তোমার মনের যত প্রশ্ন আছে এবং একদম সব ধরনের উদাহরণ আমরা নিয়ে আজকে আলোচনা করব। তাহলে এটা বুঝতেই পারতেছো যে এটার শুধুমাত্র একটা মান থাকবে, আর কিছুই থাকা প্রয়োজন নাই। তার মানে শুধু যার মান আছে সেটাই হচ্ছে স্কেলার রাশি, তোমরা অলরেডি জানো, এটা বেসিক একটা জিনিস। আর ভেক্টর রাশি বা দিক রাশির জন্য দুইটা জিনিস প্রয়োজন, মান থাকবে এবং তোমার হচ্ছে দিক থাকবে। এই দুইটা জিনিস যাদের থাকবে তারা হচ্ছে কি বলো আমাদের ভেক্টর রাশি। তবে এই দুইটা জিনিস তো সবাই জানো, কিন্তু উদাহরণগুলোতে তোমাদের অনেক কনফিউশন কিন্তু রয়েছে। সবগুলো কনফিউশন আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু ক্লিয়ার করার তোমাদের চেষ্টা করব। সো প্রথমে আমরা স্কেলার রাশি আর ভেক্টর রাশি সম্পর্কে তো বেসিকটা জেনে ফেললাম। এখন আগে আমাদের স্কেলার রাশির উদাহরণগুলো যদি আমরা জানতে চাই, স্কেলার রাশির উদাহরণগুলো দেখো। আমাদের স্কেলার রাশির উদাহরণগুলোর মধ্যে একটা হচ্ছে দৈর্ঘ্য, তোমরা সবাই জানো দৈর্ঘ্য, একটা হচ্ছে আমাদের ভর, একটা হচ্ছে আমাদের সময়, একটা হচ্ছে আমাদের সময়। তারপরে দেখো কতগুলো ব্যতিক্রম জিনিস আছে। ব্যতিক্রম জিনিস বলতে যেগুলো তোমার অ্যাডমিশন টেস্টে আসবে। আমি কিন্তু এই পর্বটা বোঝানোর পরেই অ্যাডমিশন টেস্টের প্রশ্ন তোমাদের জন্য দিয়ে দিব, অবশ্যই কোশ্চেনগুলোর আনসার তোমাদেরকে দিয়ে দিতে হবে। যেমন তড়িৎ সংক্রান্ত যতগুলো টার্ম আছে, তড়িৎ সংক্রান্ত ম্যাক্সিমাম টার্মগুলোই কিন্তু ভেক্টর রাশির মধ্যে পড়ে। কিন্তু তড়িৎ প্রবাহ, এই তড়িৎ প্রবাহটা কিন্তু তোমার স্কেলার রাশি, এটা একটা মজার জিনিস। তড়িৎ প্রবাহ কিন্তু আমরা একটা নির্দিষ্ট দিকেই দিয়ে দিই, তাই না? তারপরও এটা কিন্তু আমাদের একটা স্কেলার রাশি হিসেবে কাজ করবে। তারপর হচ্ছে বিভব, এই বিভব যেটা রয়েছে এই বিভবটা কিন্তু আমাদের স্কেলার রাশি। তাহলে দেখো এই যে তড়িৎ প্রবাহ, এই যে বিভব, এগুলো কিন্তু আমাদের স্কেলার রাশির মধ্যে পড়ে যাবে। এরপরে তোমাদের একটা কনফিউশন রয়েছে আয়তন আর ক্ষেত্রফল নিয়ে, এটাও একটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। মনে রাখবা আয়তন যেটা রয়েছে এই আয়তনটা এটা হচ্ছে আমাদের একটা স্কেলার রাশির মধ্যে পড়বে। কিন্তু এই ভেক্টর রাশির এক্সাম্পলগুলো যদি বলি, এই ভেক্টর রাশির এক্সাম্পলগুলোর মধ্যে আমাদের হচ্ছে তোমার হচ্ছে এখানে দেখো যে এখান থেকে যদি আমরা এক্সাম্পল নিই, সেটা হচ্ছে ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল এটা কিন্তু একটা ব্যতিক্রম জিনিস, কারণ তড়িৎ বিদ্যায় কিংবা চৌম্বক বিদ্যায় ক্ষেত্রফল নামে যে টার্মটা আমরা ব্যবহার করি, এই ক্ষেত্রফল নামে টার্মটা কিন্তু তোমার ভেক্টর রাশি কিংবা দিক রাশি হিসেবে কাজ করে। তাহলে তোমাদের একটা কনফিউশন থাকতে পারে আয়তন আর ক্ষেত্রফল নিয়ে। মনে রাখবা আয়তনটা হচ্ছে স্কেলার রাশির মধ্যে পড়বে, আর ক্ষেত্রফলটা তোমার হচ্ছে ভেক্টর রাশির মধ্যে পড়বে। দুনিয়ার যত প্রকার ভ্রামক আছে সকল প্রকার ভ্রামক তোমার হচ্ছে ভেক্টর রাশি। যত প্রকার ভ্রামক আছে, যে ভ্রামকগুলো কি কি ভ্রামক হতে পারে ভাইয়েরা দেখো তো। একটা হলো চৌম্বক ভ্রামক হতে পারে, আর একটা হতে পারে তোমাদের তড়িৎ ভ্রামক। তার মানে এই যে চৌম্বক বিদ্যা কিংবা তড়িৎ বিদ্যা যতগুলো ভ্রামক আমরা ব্যবহার করি, সকল ভ্রামকগুলোই আমাদের ভেক্টর রাশির মধ্যে কাজ করবে। কিন্তু স্পেশালি একটা ভ্রামক, সেটা হচ্ছে আমাদের জড়তার ভ্রামক। এই জড়তার ভ্রামক যেটা রয়েছে এটা কিন্তু আমাদের স্কেলার রাশির মধ্যে পড়বে। সো এটা একটা ব্যতিক্রম জিনিস, এটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, তাহলে এই জড়তার ভ্রামক যেটা রয়েছে এই জড়তার ভ্রামকটা কিন্তু স্কেলার রাশির মধ্যে পড়বে। তাহলে দেখো এইখানে তোমাদের আরো দুইটা খুব গুরুত্বপূর্ণ টার্ম আছে, একটা হলো ঘাত বল, একটা হচ্ছে আমাদের বলের ঘাত। আমরা স্কেলার রাশির মধ্যে ঘাত বল নামে যে টার্মটা আছে এই ঘাত বলটাকে আমরা স্কেলার রাশির মধ্যে আনতে পারি, এবং বলের ঘাত যে টার্মটা আছে এই বলের ঘাতটাকে আমরা হচ্ছে ভেক্টর রাশির মধ্যে নিয়ে যেতে পারি। এবং তোমরা মনে রাখবা বলের ঘাতের অপর নাম কিন্তু আমরা এটাকে ঘাত নামেও রাখতে পারি। সো এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এরপরে দেখো আমাদের এইখানে তোমাদের খুব গুরুত্বপূর্ণ কতগুলো বিশেষ জিনিস রয়েছে, যে পৃষ্ঠটান। তোমাদের দেখবা ম্যাক্সিমাম বইগুলোর ভিতরে এই পৃষ্ঠটানটা কিন্তু তারা ভেক্টর রাশি হিসেবে ধরে নিয়েছে, কিন্তু পৃষ্ঠটান কিন্তু ভেক্টর রাশি নয়। পৃষ্ঠটানটা হচ্ছে আমাদের একটা স্কেলার রাশির মধ্যে পড়ে যায়। সো পৃষ্ঠটান এটা একটা স্কেলার রাশি। তারপর তোমার চাপ এটা একটা স্কেলার রাশি। আমাদের যদি বলি কাজ এটা একটা স্কেলার রাশি। দেখো এই যে পৃষ্ঠটান, চাপ, কাজ এগুলো ব্যতিক্রম, দেখে মনে হবে ভেক্টর, কিন্তু আসলে এগুলো ভেক্টর নয়। এগুলো কিন্তু আসলে তোমাদের হচ্ছে স্কেলার রাশির মধ্যে পড়বে। এগুলো কিন্তু আমাদের স্কেলার রাশির মধ্যে পড়ে যাবে। ওকে, তাহলে দেখো এই মোটামুটি এগুলো খুব জনপ্রিয় জিনিস, এগুলোই তোমাদের পরীক্ষায় বেশি আসে। আর আমাদের ভেক্টর রাশির মধ্যে আরো হতে পারে তোমার হচ্ছে বল, আমি একটু পরে ছন্দ দিব, হতে পারে তোমাদের হচ্ছে টর্ক, হতে পারে তোমার হচ্ছে সরণ, হতে পারে তোমার হচ্ছে ত্বরণ, হ্যাঁ ত্বরণ। তারপর হতে পারে তোমার হচ্ছে ওজন, ওজন যেটা রয়েছে, হতে পারে তোমার হচ্ছে ভরবেগ, এই যে ভরবেগগুলো রয়েছে এই ভরবেগ, হতে পারে তোমার যত প্রকার প্রাবল্য আছে প্রাবল্যগুলো, প্রাবল্য যেগুলো আছে এই প্রাবল্য, হতে পারে তোমার হচ্ছে কার্ল, এই যে দেখো এটা একটা আনকমন জিনিস কার্ল। তারপর তোমার রয়েছে হচ্ছে গ্রেডিয়েন্ট, কার্ল, গ্রেডিয়েন্ট, এই যে জিনিসগুলো আমরা লিখছি এখানে। সো মোটামুটি এই পার্টে আমরা যা যা লিখছি এখান থেকে তোমরা খুব ট্রিপল স্টার দিয়ে লেখা রাখো। এখান থেকে কিন্তু তোমরা একটা এমসিকিউ মোটামুটি অ্যাডমিশন টেস্টে কমন পড়ে যাওয়ার সম্ভাবনা তোমাদের অনেক বেশি থাকবে। আচ্ছা, এমনি সালাউদ্দিন বলেছো কাজ তো বলের দিকে সরণ। হ্যাঁ, কাজের ভিতরে আমরা কাজ হচ্ছে কিভাবে পাই? কাজ হচ্ছে বল এবং সরণের ডট গুণফল করে পাই। আর যেহেতু কাজটা বল এবং সরণের ডট গুণফল করে পাই, আর ডট প্রোডাক্ট সবগুলি হচ্ছে আমাদের স্কেলার রাশি, এই জন্যই কাজটা তোমাদের স্কেলার রাশি হবে। তোমরা চাইলে পুরো পার্টটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এটা থেকে অ্যাডমিশন সিজনে যে কোনো জায়গাতে একটা মার্কস কিন্তু তোমাদের কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। ওকে, তাহলে আমাদের স্কেলার আর ভেক্টরের মোটামুটি এক্সামগুলো হয়ে গেল। এখন আমরা যদি একটু মজা করে পড়ি, যে আমরা এই ভেক্টর রাশির যে উদাহরণগুলো যদি ছন্দ আকারে পড়তে চাই, তাহলে কি রকম ছন্দ তোমাদের দেওয়া যায় একটু দেখে নিই। আমরা একটা ছন্দ দিয়ে দিচ্ছি।
এটার মাধ্যমে সকল ভেক্টর রাশি যেগুলো সবচেয়ে জনপ্রিয়, এই জনপ্রিয় ভেক্টর রাশিগুলো তোমরা খুব সহজেই মনে রাখতে পারো। আশা করি তোমাদের মনে থাকবে ছন্দটা। ভবের সব প্রিয়তমা কালের গর্বে টাকা নিয়ে ভেসে যায়, টাকা নিয়ে ভেসে যায়। একটা বাস্তব একটা উদাহরণ যেটা সবার লাইফের সাথে যাবে, অনেকের লাইফের সাথে যাবে। সো এই টেকনিক দিয়ে কিন্তু আমরা ভেক্টর রাশিগুলোকে আমরা খুব সহজেই মনে রাখতে পারবো। আচ্ছা, এক্সাম্পলগুলো বলার আগে তোমরা একটু কাইন্ডলি আমাকে বলো যে আমার লাইফটা একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, লেখাগুলো স্পষ্ট কিনা, একটু খুব দ্রুত জানাতে হবে আমাকে। একটু খুব দ্রুত আমাকে কমেন্ট সেকশনে জানাও। অনেকের নিজের নেট দুর্বল হলে তোমার স্ট্রিমিংয়ে প্রবলেম থাকতে পারে, তবে আমাদের এখানে সব ঠিক আছে। তোমরা একটু যারা ক্লাস করছো সবাই একটু কষ্ট করে বলো তো আমাদের নেটে কোনো সমস্যা হচ্ছে কিনা। হ্যাঁ, সবাই বলছে অল ক্লিয়ার। তার মানে যার নেটে দুর্বল বা যার নেট প্রবলেম হচ্ছে তোমাকে বুঝতে হবে এটা তোমার ফল্ট হচ্ছে, তোমাকে নেটটাকে অবশ্যই একটু স্ট্রং নিতে হবে। তাহলে দেখো আমরা এই টেকনিকটা দিয়ে যদি পড়তে চাই তাহলে এই ভতে আমরা বোঝাবো হচ্ছে ভরবেগ, এটা হচ্ছে ভরবেগ বোঝাচ্ছি। আর বেতে বোঝাচ্ছি হচ্ছে আমরা বেগ, এটা হচ্ছে আমাদের বেগ বোঝাচ্ছি। শতে আমরা হচ্ছে স্মরণ বোঝাচ্ছি, বতে আমরা বল বোঝাচ্ছি, প্রিতে আমরা হচ্ছে প্রাবল্য যেটা আছে প্রাবল্য এটা বোঝাচ্ছি, ওতে আমরা হচ্ছে ওজন বোঝাচ্ছি, ততে আমরা ত্বরণ বোঝাচ্ছি, এটা হলো ত্বরণ। আর মতে হচ্ছে আমরা মন্দন যেটা আছে মন্দন বোঝাচ্ছি, কাতে আমরা কার্ল, এটা কার্ল বোঝাবো, গতে আমরা গ্রেডিয়েন্ট বোঝাচ্ছি, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, এটা গ্রেডিয়েন্ট বোঝাচ্ছি, টতে আমরা টর্ক যেটা রয়েছে টর্ক বোঝাচ্ছি, আর ভতে আমরা হচ্ছে ভ্রামক যেটা রয়েছে ভ্রামক, আর শতে হচ্ছে আমাদের সান্দ্রতা গুণাঙ্ক, সান্দ্রতা গুণাঙ্ক, এই সান্দ্রতা গুণাঙ্ক বোঝাচ্ছি। তার মানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্ম, তোমরা সবাই এটা লিখে ফেলো, সবাই এগুলো লিখে ফেলো, সবাই এগুলো লিখে ফেলো। দেখো সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, তোমার হচ্ছে সবকিছু ঠিক আছে কিনা। ওকে ওকে, সবাই একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। ভবের সব প্রিয়তমা কালের গর্বে টাকা নিয়ে ভেসে যায়, এটা দিয়ে হচ্ছে আমরা খুব সহজেই আমরা এই ধরনের প্রবলেমগুলো যত প্রকার ভেক্টর রাশি দুনিয়ার ভিতরে আছে মোটামুটি আমাদের অ্যাডমিশন সিজনে যেগুলো আসার দরকার বলে মনে করি এগুলো মোটামুটি এইখানে সব দেওয়া আছে। ওকে, হ্যাঁ, সবার কি তোলা শেষ? বলো এই স্কেলার আর ভেক্টর নিয়ে কারো কি কোনো ধরনের কনফিউশন আছে কিনা, এটা কিন্তু হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট। সবাই একটু কমেন্টস করে জানাও যে স্কেলার আর ভেক্টর যে এক্সাম্পলগুলো আছে তোমরা সবাই পারবে কিনা, কারণ এখন আমি প্রশ্নোত্তর পর্বে চলে যাব যে এই টপিক থেকে বিগত সালে যত প্রকার প্রশ্ন অ্যাডমিশন সিজনে আছে সবগুলো প্রশ্ন আমরা পড়াই দিব, কেমন? ওকে, খুব দ্রুত কারো কোনো প্রবলেম না থাকলে ডান লিখো। যদি সবাই পড়া টপিকটা বুঝতে পারো কষ্ট করে কমেন্ট সেকশনে ডান লিখে জানাতে হবে খুব দ্রুত। আচ্ছা, যারা বুঝতে পেরেছো কমেন্ট সেকশনে ইয়েস সবাই বলছো অনেক দ্রুত পড়াচ্ছি, অবশ্যই আমি স্লো পড়াবো। হ্যাঁ, যারা বুঝতে পেরেছো ডান লিখে জানাতে হবে কমেন্ট সেকশনে, কেমন? ওকে, ঠিক আছে। তাহলে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট কিন্তু পড়ে ফেললাম, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশির যে পার্থক্যগুলো আছে সেই পার্থক্যগুলো কিন্তু আমরা পড়ে ফেললাম। এখন আমাদের প্রশ্নোত্তর পর্বে চলে যাব। দেখি এই প্রশ্নোত্তর পর্বগুলোতে তোমরা নিজেরাই অংশগ্রহণ করবা এবং এই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের খাতার ভিতরে কিন্তু লেখা থাকতে হবে। আচ্ছা, দেখি আমি প্রথম যে প্রশ্নটা, কোনটি স্কেলার রাশি? 1 নম্বর প্রশ্ন, নিচের কোনটি স্কেলার রাশি? কোনটি স্কেলার রাশি? কোনটি স্কেলার রাশি? এই প্রশ্নটা তোমাদের আসছে হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় 19-20 সালের প্রশ্ন, 19-20 সালের একটা প্রশ্ন। এখানে আমাদের অপশন নাম্বার দেওয়া আছে, এ নাম্বার অপশনে দেওয়া আছে সরণ, ত্বরণ, বল, ঘনত্ব। দেখো সরণ, তারপর তোমার বি নাম্বার হচ্ছে ত্বরণ, তারপর তোমার হচ্ছে সি নাম্বার হচ্ছে বল, আর ডি নাম্বার দেওয়া আছে ঘনত্ব। ঝটপট তোমরা কমেন্ট সেকশনে আনসারটা জানিয়ে দাও যে এটার আনসারটা কি হবে। ওকে, তোমাদের কোশ্চেন সলভিং নিয়ে প্যারা নাই, আমি পুরো ক্লাস জুড়ে এমনভাবে কন্টেন্টগুলো সাজানো হয়েছে যে তোমাদের সমস্ত কাজটা আমি করে দিব, শুধু কষ্ট করে ক্লাসটা করো। হ্যাঁ, সমস্ত প্রবলেম আমি যে প্রশ্নগুলো অলরেডি সলভ করবো এর বাইরে আসলে কোনো প্রবলেম থাকবে না। হ্যাঁ, খুব দ্রুত কমেন্ট সেকশনে জানিয়ে দাও, খুব দ্রুত কমেন্ট সেকশনে জানিয়ে দাও এটার আনসার কি হবে। অলরেডি ওই যে আমি বললাম ভবের সব প্রিয়তমারা কালের গর্বে টাকা নিয়ে ভেসে যায়, দেখো ওই ছন্দের মধ্যে কারা কারা আছে বলো? ওই ছন্দের মধ্যে কিন্তু এই বেচারা সবাই আছে। হ্যাঁ, এই বেচারা সবাই আছে, শুধু নাই হচ্ছে কি বলো আমাদের ঘনত্ব। তার মানে বুঝতেই পারতেছো এটা একটা স্কেলার রাশি, তার মানে এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। গুড, অনেকে আনসার দিতে পেরেছো।
ওকে, সবাই আনসার দিতে পেরেছো। আমরা এখন সেকেন্ড কোশ্চেনে চলে যাব, এটা আমরা মুছে দিচ্ছি। আমরা এখন সেকেন্ড কোশ্চেনে চলে যাচ্ছি। আমাদের সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে, এটা আমাদের 2 নাম্বার প্রবলেম, যেটা 2 নাম্বার প্রবলেমটা আছে হচ্ছে এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় 9-10 সালে কোনটি স্কেলার রাশি, এখানে আছে কোনটি স্কেলার রাশি, দেখি এটা তোমরা পারো কিনা। কোনটি স্কেলার রাশি, এখানে অপশন নাম্বার এ, অপশন নাম্বার বি, অপশন নাম্বার সি, অপশন নাম্বার ডি। অপশনগুলো দেওয়া হয়েছে ওজন, ত্বরণ, তড়িৎ বিভব। দেখো ওজন, তারপর তোমার হচ্ছে বল, তড়িৎ বিভব, আর হচ্ছে তড়িৎ প্রাবল্য। দেখি বাচ্চারা খুব দ্রুত একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও এটার আনসার কি হবে। খুব দ্রুত। হ্যাঁ, পিডিএফ দিয়ে দিব, লেকচারে ফুল কন্টেন্ট দিয়ে দিব, তোমাদের সমস্যা নেই। ওকে, খুব দ্রুত এটার আনসার কি হবে। পুরা ক্লাস জুড়ে আমরা যতক্ষণ ক্লাসটা নিব, যেন পুরা ক্লাসের মধ্যে পুরো ভেক্টরে নারী নক্ষত্র সবগুলো আমরা সলভ করে দিতে পারি, কেমন? ওকে, তাহলে দেখো এটার আনসার কি হবে। অলরেডি অনেক আনসার দিয়েছো, এটাও কিন্তু ভবের সব প্রিয় তোমরা। এই প্রশ্নটা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় 9-10 সালের একটা প্রশ্ন, তোমরা রেফারেন্সটা অবশ্যই লিখে রাখবা। 9 এবং 10 সালের একটা প্রশ্ন এটা। সো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমরা সবাই পারো। হ্যাঁ, অলরেডি সি আনসার জানিয়ে দিয়েছো সবাই, থ্যাংক ইউ সবাইকে। এমডি রাহেল বলছে এএনসি না, এটা তোমার এটা কিন্তু অবশ্যই ভেক্টর রাশি, কেমন? ওজন কিন্তু ভেক্টর রাশি, এটা কিন্তু তোমরা ভুল করা যাবে না। এবং এই বল এবং তড়িৎ প্রাবল্য, এই সবগুলো জিনিসই কিন্তু আমার ভেক্টর রাশির মধ্যে পড়ে। তার মানে শুধু এটাই স্পেশালি তড়িৎ বিভব, তড়িৎ সংক্রান্ত এই টার্মটাই হচ্ছে আমাদের স্কেলার রাশির মধ্যে পড়বে, কেমন? তার মানে এটা একটা স্কেলার রাশি। ওকে, আমরা এখন নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট প্রশ্নটা দেখি আমাদের জন্য কি রয়েছে। এটা হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 7-8 সালে আরেকটা প্রশ্ন আছে। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 7 এবং 8 সালের একটা প্রশ্ন, তোমরা এটা খুব দ্রুত লিখে নাও। এই প্রশ্নে তারা যে অপশনগুলো দিয়েছে, এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার, আমি অপশনগুলো দিচ্ছি তোমাদের। ভর, বেগ, ওজন, ত্বরণ। ভর, তোমার হচ্ছে বেগ, ওজন এবং হচ্ছে ত্বরণ। দেখি এটার আনসার কি হবে। এটা 3 নাম্বার প্রশ্ন আমাদের, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার প্রশ্ন। সবাই খুব দ্রুত কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দাও এটার আনসার কি হবে। হ্যাঁ, এটার আনসার কি হবে। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় 7-8 সালের প্রশ্ন। নিচের কোনটি হচ্ছে ভেক্টর রাশি, স্কেলার রাশি, নিচের কোনটি স্কেলার রাশি। অবশ্যই তোমরা নোটের ভিতরে রেফারেন্স সহ লিখবা, কেমন? রেফারেন্স সহ লিখবা, কারণ আমার এই নোট খাতাটাই তোমাকে চান্স পেয়ে দিবে। তুমি জাস্ট 15টা ক্লাস করো, ক্লাস করার পর তোমার যে অবলম্বনটা তৈরি হবে, আমি যেভাবে পড়াচ্ছি সেম জিনিসটা তোমার খাতার ভিতরে যেন থাকে ভাই, তাহলে ইটস এনাফ ফর ইউ। ওকে, স্কেলার রাশি কোনটা তোমরা জানো, এই যে বারবার আমাদের ছন্দের মধ্যে 3টা পার্ট রয়েছে, তার মানে ভরটা নাই ছন্দের ভিতরে, তার মানে ভরটাই হচ্ছে আমাদের স্কেলার রাশি। ওকে, সবার খুব ভালো রেসপন্স, তার মানে সবাই ক্লাসটি খুব মনোযোগ দিয়ে করছো, বুঝতে পেরেছি। তাহলে এখন আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। ওকে, আমরা 4 নাম্বার প্রশ্নটা লিখবো এখন। 4 নাম্বার প্রশ্নটা দেখি কি, নিচের কোনটি ভেক্টর রাশি, নিচের কোনটি ভেক্টর রাশি। এটা এখন আমরা একটা অপশন যাচ্ছি। এটা তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 19 এবং 20 সেশনের একটা প্রশ্ন, 19 এবং 20 সাল এর একটা প্রশ্ন। আমরা অপশনগুলো যদি তোমাদেরকে দেই, দেখি তোমরা এটা পারো কিনা। এখন অপশনগুলো হচ্ছে আয়তন, ক্ষেত্রফল, চাপ, কাজ। এখানে আছে আয়তন, এরপর আছে হচ্ছে ক্ষেত্রফল, এরপর রয়েছে চাপ এবং রয়েছে হচ্ছে কাজ। দেখি এটা কিন্তু অনেকে ভুল করবা, এই প্রশ্ন কিন্তু অনেক স্টুডেন্টরাই ভুল করে, কেমন? এই প্রশ্নটা তোমরা আনসার করতে পারো কিনা। 4 নাম্বার প্রশ্নটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন, দেখি পারো কিনা। দেখি এটা পারো কিনা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে হচ্ছে 19-20 সালের প্রশ্ন এবং আনকমন একটা প্রশ্ন, অনেক আনকমন। হ্যাঁ, বাচ্চারা দেখে যায়, কিন্তু এটা কিন্তু তাদের অনেকের সমস্যা হয়। দেখি বাচ্চারা পারে কিনা এটা। খুব দ্রুত কমেন্ট সেকশনে জানাও, খুব দ্রুত জানাতে হবে, কেমন? ওকে, অনেকে কিন্তু বি বলছো, অনেকে বলছো বি, সবাই বি বলছো। ওকে, কারণ দেখো এটা কিন্তু আমি একটু স্পেশাল করে বলে দিয়েছিলাম, এটা কিন্তু একটা স্পেশাল জিনিস ছিল, পুরোটা একটা স্পেশাল জিনিস ছিল এটা। অনেকে আছো আমাদের সাথে, অনেকে আছো, সবাই কমেন্টস করছো, কি ধন্যবাদ সবাইকে। তাহলে ভালো করে মনে রাখবা, এটা কিন্তু একটা আনকমন জিনিস, কেমন? এই যে এগুলো প্যাস লাগবে পরীক্ষার হলে, এই বেচারারা সবাই, এগুলো সবাই কিন্তু হচ্ছে আমাদের স্কেলার রাশি, শুধুমাত্র ক্ষেত্রফল যে জিনিসটা আছে এটাই কিন্তু আমাদের ভেক্টর রাশি। ওকে, তাহলে আমরা এই পর্বের যে প্রবলেমগুলো আমরা সলভ করলাম, তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা কমেন্ট সেকশনে একটু আমাকে ডান লিখে জানাও। সবাই বুঝতে পেরেছো কিনা টপিকটা, কমেন্ট সেকশনে আমাকে একটু ডান লিখে জানাও যে তোমরা স্কেলার এবং ভেক্টর রিলেটেড যদি কোনো টপিক যে কোনো বিশ্ববিদ্যালয়ে আসে, তাহলে তোমরা পারবা কিনা, সবাই পারবা কিনা। সবাই তোমরা হচ্ছে কমেন্ট সেকশনে জানাও যে এই রিলেটেড টপিকগুলো যদি আসে, আজকের ক্লাসে যা পড়াইছি এর বাইরে আসবে না, আসলে এগুলোর মধ্যেই আসবে, তোমরা পারবা কিনা সবাই একটু জানাও, খুব দ্রুত জানাও। ওকে, এখন আমরা যেটা শেখাবো সেটা হচ্ছে ভেক্টরের প্রকারভেদ। লেখো ভেক্টরের প্রকারভেদ।
ভেক্টরের প্রকারভেদ, এটা থেকেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশ্নগুলো আসে। আমাদের অনেক প্রকার ভেক্টর আছে, আমরা সবগুলো ভেক্টর নিয়ে অল্প অল্প করে আলোচনা করব। এর মধ্যে একটা হচ্ছে আমাদের একক ভেক্টর, সবাই লেখো একক ভেক্টর। একক ভেক্টর যেটা রয়েছে একক ভেক্টর, তাহলে একক ভেক্টর জিনিসটা কি বলো তো? একক ভেক্টর কি বুঝতেই পারতেছো, যেই ভেক্টরের মান এক হবে তাকে আমরা একক ভেক্টর বলতে পারি। এবং একক ভেক্টর পাওয়ার জন্য শর্ত হচ্ছে মান শূন্য নয় এরূপ ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে, যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা একক ভেক্টর পাবো। এই যে লাইনগুলো আছে, লাইনগুলো কিন্তু পরীক্ষায় ডিরেক্ট চলে আসে, পাওয়া যায়। তাহলে দেখো একক ভেক্টর সম্পর্কে একটু দরকার। তার মানে একক ভেক্টরগুলোকে নর্মালি এ ক্যাপ বা এ তীরছেদ ক্যাপ যেটা রয়েছে এটা দিয়ে আমরা প্রকাশ করতে পারি। তাহলে এখানে এ ক্যাপ ইকুয়াল লেখা যায়, যদি এ একটা ভেক্টর হয় তাহলে এই ভেক্টরের যে মডুলাস মানে মানটা রয়েছে এটা দ্বারা ভাগ করলে আমরা এ ক্যাপ পেয়ে যাব। তবে একটা শর্ত যেটা লিখে দিয়েছি, মান শূন্য হওয়া যাবে না, তার মানে এর যে মডুলাসটা রয়েছে এটা হচ্ছে নট ইকুয়ালস টু 0। তাহলে এই কন্ডিশনে আমরা একক ভেক্টর পেয়ে যেতে পারি, এটা আমরা একক ভেক্টর পেয়ে যাব আর কি। এই প্রশ্নটা তোমাদের আসতে হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 15-16 সালের এই প্রশ্ন, শুধু এই লাইন থেকে তোমরা আন্ডারলাইন করে রাখতে পারো। এই আন্ডারলাইন করা লাইনটা নিচে লিখে রাখো, কুমিল্লা বিশ্ববিদ্যালয় 15 এবং 16 সেশনের যে প্রশ্ন, এই জাস্ট এই লাইনটা থেকে কিন্তু প্রশ্ন চলে আসছে। সো আমরা এখান থেকে যেটা দেখলাম, এখান থেকে কিন্তু তোমরা অলরেডি প্রবলেমটা সলভ করতে পারবা। তাহলে দেখো আমরা একক ভেক্টর সম্পর্কে আমাদের যেটা জানতে হবে, এই ভেক্টরের মান হচ্ছে আমাদের 1 এবং মান শূন্য নয় এরূপ কোনো ভেক্টরকে যদি আমরা ওই ভেক্টরের মানটা দ্বারা ভাগ করে দিতে পারি তাহলে আমরা যে ভেক্টরটা পাই সেই ভেক্টরের নামই হচ্ছে আমাদের একক ভেক্টর। আর এটা হচ্ছে একক ভেক্টরের ম্যাথমেটিক্যাল ডেফিনেশন। সো আমরা এখান থেকে কিন্তু করে ফেলতে পারি। ওকে, আচ্ছা, আন্ডারলাইন করা যে জায়গাটা বলছি যে এই ভেক্টরের মান শূন্য নয় এরূপ ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে মিলিয়ে আমরা একক ভেক্টর পাবো। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, মিস্টার বেলাল লিখেছো ভাইয়া, একটু কমেন্টস করে জানাও তো কোন জায়গাটা প্রবলেম হয়েছে। মিস্টার এমআর বেলাল, ও আচ্ছা, মান শূন্য নয়। আচ্ছা, এখানে একটু কারেকশন করে নাও, মান শূন্য নয় হবে, মান শূন্য নয়, তোমরা একটু ঠিক করে নিও, মান শূন্য নয় হবে এখানে, মান শূন্য নয় এরূপ কোনো ভেক্টরকে। ওকে, ঠিক আছে, আমরা তাহলে এখন পরবর্তী সেগমেন্টে চলে যাচ্ছি। সো আমাদের একক ভেক্টর সম্পর্কে এইটুকু জানলে হবে। এরপরে গুরুত্বপূর্ণ একটা ভেক্টর যেটা রয়েছে সেটা হচ্ছে আমার শূন্য ভেক্টর। আমরা শূন্য ভেক্টর নিয়েও কাজ করব। শূন্য ভেক্টরটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, অথবা এটাকে আমরা নাল ভেক্টর বলতে পারি, নাল ভেক্টর। এখন এই নাল ভেক্টর সম্পর্কে পরীক্ষায় অনেক বেশি প্রশ্ন আসে। এখান থেকে প্রথমত হচ্ছে যেই ভেক্টরে কি হবে বলো তো, আমাদের মান শূন্য হবে। এই শূন্য মানের ভেক্টর যেগুলো রয়েছে সেগুলোকে আমরা শূন্য ভেক্টর বলতে পারি। এরপরে এই ভেক্টরে কোনো নির্দিষ্ট দিক নেই, তার মানে এই ভেক্টরের কোনো নির্দিষ্ট তোমার হচ্ছে দিক থাকবে না, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই ভেক্টরের আদি বিন্দু এবং শীর্ষবিন্দু যেটা রয়েছে, আদি বিন্দু এবং তোমার হচ্ছে শীর্ষবিন্দু তোমার হচ্ছে একই হবে। তাহলে যদি তোমাকে প্রশ্ন করে কোন ভেক্টরের কোনো নির্দিষ্ট দিক নাই, তাহলে তোমার আনসার হবে শূন্য ভেক্টর। কোন ভেক্টরের আদি বিন্দু এবং শীর্ষবিন্দু সেম থাকে সেটা হচ্ছে আমাদের শূন্য ভেক্টর অথবা নাল ভেক্টর। কেমন? ওকে, তাহলে এই ভেক্টর আমরা কিভাবে পেতে পারি? সমমানের দুটি ভেক্টর তোমার হচ্ছে বিপরীত দিকে ক্রিয়াশীল হলে তাদের লব্ধি ভেক্টর যেটা রয়েছে, তাদের লব্ধি ভেক্টর বা যোগফল যেটা রয়েছে এটা পাওয়া যাবে একটা শূন্য ভেক্টর। তার মানে এটা একটা শূন্য ভেক্টর পাওয়ার শর্ত আর কি। তাহলে আমাদের মোটামুটি শূন্য ভেক্টর সম্পর্কে এইটুকু তথ্য খুব গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, এইখান থেকে আমাদের যাদের সমস্যা হচ্ছে, নেট প্রবলেম হচ্ছে, এটা তোমাদের একটা নেট প্রবলেম হচ্ছে মনে হয়। আমাদের এখানে এভরিথিং সব কিছু ক্লিয়ার আছে। হ্যাঁ, তারপরে মোটামুটি এই শূন্য ভেক্টর সম্পর্কে আরেকটা জিনিস লিখে রাখতে পারো যে এটাকে আমরা বিন্দুর মতো, যেহেতু কোনো নির্দিষ্ট দিক কাজ করে না, এটাকে আমরা বিন্দু ভেক্টরও বলতে পারি, বিন্দু ভেক্টর, অথবা এটা জাস্ট লাইক এজ এ পয়েন্ট, একটা পয়েন্টের মতো কাজ করে। সো শূন্য ভেক্টর সম্পর্কে আমাদের এইটুকু তথ্য জানলেই হবে। এখান থেকে প্রশ্ন যেগুলো আসছে আমাদের বিভিন্ন বোর্ডেও তোমাদের প্রশ্ন আসে এবং তোমাদের এখান থেকে কিন্তু অ্যাডমিশন টেস্টেও প্রশ্ন আসে। সো এই টার্মগুলো তোমরা একটু মনে রাখতে পারো। কেমন?
ওকে, তোমরা হচ্ছে আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো, সবাই তুলতে পারছো কিনা টপিকগুলো দেখো, আর নোট খাতার ভিতরে যদি খুব সুন্দর করে পয়েন্টগুলো নোট আউট করা থাকে তাহলে কিন্তু হয়ে যাবে, কেমন? ওকে, আশা করি তোমাদের তোলা শেষ হবার। আমি এখন এটা মুছে দিচ্ছি। আমাদের এখন যে ভেক্টরটা নিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর সম্পর্কে আমরা একটু জানবো যে অবস্থান ভেক্টর জিনিসটা কি। অবস্থান ভেক্টর কি আসলে? অবস্থান ভেক্টরটা হচ্ছে যেই ভেক্টরের সাহায্যে আসলে আমরা কোনো একটা অবস্থান নির্ণয় করতে পারি, তার মানে কোনো একটা স্পেসিফিক স্থানের অবস্থান নির্ণয়ে যে ভেক্টরটা ব্যবহার করা হয়, অবস্থান নির্ণয়ে যে ভেক্টরটা ব্যবহার করা হয় সেই ভেক্টরটার নামই হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর। এবং এই অবস্থান ভেক্টরের অপর নাম যদি আমরা বলি, অপর নাম, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, অপর নাম হচ্ছে আমাদের ব্যাসার্ধ ভেক্টর। সো এটাকে আমরা ব্যাসার্ধ ভেক্টরও বলতে পারি, ব্যাসার্ধ ভেক্টরও বলা যেতে পারে অপর নাম। অবস্থান ভেক্টর অপর নাম হচ্ছে আমাদের ব্যাসার্ধ ভেক্টর। সো তোমরা এটা মনে রাখবা। ওকে, আশা করি তোমাদের এইটুকু তোলা শেষ, যে আমরা অবস্থান ভেক্টর সম্পর্কে এইটুকু জানলেই হয়ে যাবে। এরপরে আমাদের খুব গুরুত্বপূর্ণ আরেকটা পার্ট হচ্ছে সঠিক ভেক্টর। সঠিক ভেক্টর যেটা রয়েছে, সঠিক ভেক্টর, এই সঠিক ভেক্টরটাও গুরুত্বপূর্ণ একটা জিনিস। যে সঠিক ভেক্টর হচ্ছে যে এখানে মান শূন্য নয়। দেখো, মান যদি শূন্য হয় তাহলে সেটাকে আমরা বলছি হচ্ছে শূন্য ভেক্টর, আর যদি মান শূন্য না হয়, মান শূন্য নয়, এরূপ দুনিয়ার ভিতরে যতগুলো ভেক্টর রয়েছে সবগুলো ভেক্টরকে কিন্তু আমরা বলছি হচ্ছে সঠিক ভেক্টর। তাহলে মান শূন্য নয় এরূপ যে ভেক্টরগুলো রয়েছে সেই ভেক্টরগুলোকে আমরা বলবো হচ্ছে সঠিক ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টর পড়ালাম, সঠিক ভেক্টর পড়ালাম। এরপরে দেখো আমাদের যে ভেক্টরটা লাগবে সেটা হচ্ছে আমাদের সমরেখ ভেক্টর। সমরেখ ভেক্টর, এই সমরেখ ভেক্টরটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এটা পরীক্ষা নিয়ে তোমাদের অনেক কনফিউশন আছে। সমরেখ ভেক্টর হওয়ার শর্ত হচ্ছে ওই ভেক্টরগুলো সমান্তরালভাবে কাজ করতে পারে, সমান্তরালভাবে, এবং ভেক্টরগুলো একই দিকে। এখন দেখো, এটা হলো সবচেয়ে মূল কন্ডিশন। সমরেখ এই ভেক্টরগুলো সবসময় একই দিকে কাজ করবে, কখনো এরা বিপরীত দিকে কাজ করার সুযোগ নাই। হ্যাঁ, সো সমান্তরালভাবে তোমার হচ্ছে অবশ্যই একই দিকে কাজ করবে সমরেখ ভেক্টরগুলোর ক্ষেত্রে। এইখান থেকে তোমরা দুইটা নোট দিয়ে রাখতে পারো। যেমন আমরা দুইটা ভেক্টর যদি বলি, একটা হচ্ছে বিপরীত ভেক্টর, আর একটা হচ্ছে আমাদের বিপ্রতীপ ভেক্টর। বিপ্রতীপ ভেক্টর যদি আমরা বলি, বিপ্রতীপ, তাহলে দেখো এখানে দুইটা ভেক্টর লিখছি আমরা, একটা হলো বিপরীত এবং একটা হলো বিপ্রতীপ। তাহলে বিপরীত, আচ্ছা, বোর্ডের এভরিথিং সবকিছু ক্লিয়ার। এখন আমরা চেক করছি, তোমাদের মনে হয় যার সমস্যা হচ্ছে তার মনে নেটে একটু প্রবলেম হচ্ছে, অনেকের মনে নেট প্রবলেম হচ্ছে, তোমাদের এই জন্য সমস্যা হচ্ছে তোমাদের। এখানে কিন্তু সবকিছু ঠিক আছে, এখানে কিন্তু আমি সবকিছু ঠিক দেখতে পাচ্ছি, কেমন? আচ্ছা, আচ্ছা, তাহলে দেখো যে বিপরীত ভেক্টরের যে ব্যাপারটা আছে, বিপরীত ভেক্টর যেমন ধরো এ একটা ভেক্টর যদি হয়, তাহলে এ ভেক্টরের বিপরীত ভেক্টর হচ্ছে আমাদের -a। তার মানে বুঝতেই পারতেছো বিপরীতের প্রথম শর্ত হচ্ছে দিক ভিন্ন হওয়া লাগবে। এটা হচ্ছে দিক বিপরীত হওয়া লাগবে, তার মানে এটা দিক বিপরীত হওয়া লাগবে। কিন্তু যখন আমরা বিপ্রতীপ বলবো, বিপ্রতীপ মানে কিন্তু ইনভার্স। তার মানে এ যদি একটা ভেক্টর হয়, এটার বিপরীত ভেক্টর হবে বা বিপ্রতীপ ভেক্টর হবে 1/a। তাহলে দেখো, আমরা যখন বিপ্রতীপ বলতেছি, এই বিপ্রতীপের সময় কিন্তু ডিরেকশনটাকে চেঞ্জ করছি না, ডিরেকশনটা কিন্তু সেম আছে। কিন্তু বিপরীতের সময় ডিরেকশনটাই কিন্তু আমরা চেঞ্জ করে দিয়েছি, তাই না? সো বিপ্রতীপে যেহেতু আমরা ডিরেকশন চেঞ্জ করছি না, এই জন্য এই বিপ্রতীপ ভেক্টরকে আমরা সমরেখ বলতে পারি। তার মানে বিপ্রতীপ ভেক্টরটা সমরেখ ভেক্টর, কিন্তু এই বিপরীত ভেক্টরটা কিন্তু সমরেখ নয়, কারণ সমরেখ হওয়ার প্রথম শর্তই হচ্ছে একই দিকে থাকা লাগবে। কিন্তু বিপরীত ভেক্টরগুলো একই দিকে না থাকার কারণে এই বিপরীত ভেক্টরগুলোকে আমরা সমরেখ ভেক্টর বলতে পারবো না। ওকে, এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো কিনা যে বিপরীত আর বিপরীতের প্যাচটা বুঝছো কিনা? বিপরীত মানে ডিরেকশনটা উল্টা, আর বিপরীত মানে ইনভার্স, মানে জিনিসটা উল্টে যাবে আর কি। যেমন যদি এমন ভেক্টর হয় একটা 5i, তাহলে এটার উল্টা হবে 1/5i। তাহলে এই যে 5i এর সাথে 1/5i, এটা হচ্ছে বিপরীত, এবং বিপরীত ভেক্টরটা অবশ্যই সমরেখার মধ্যে পড়বে, কিন্তু বিপরীত ভেক্টরটা কিন্তু সমরেখার মধ্যে পড়বে না, কারণ বিপরীতের ডিরেকশনটা কিন্তু আমরা চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, বিপরীতে কিন্তু আমরা ডিরেকশনটা চেঞ্জ করে দিচ্ছি, এই জন্য কিন্তু বিপরীত ভেক্টরটাকে সমরেখ বলার কোনো ধরনের সুযোগ নাই। ওকে, সবাই কি ক্লিয়ার? এইটুকু একটু কাইন্ডলি দ্রুত জানাতে হবে। যাদেরটা বেঁধে যাচ্ছে ভাই, এটা তোমার একটা নেট ফল্ট, এটা হচ্ছে সহ্য করেই তোমার ক্লাস করতে হবে। কিন্তু আমাদের এখানে এভরিথিং ইজ ওকে, সবকিছু ঠিক আছে এখানে। হ্যাঁ,
ওকে, তাহলে মোটামুটি আমাদের ক্লাসিফিকেশন এইটুকু জানলে হবে। এইখান থেকে তোমাদের আর তেমন কিছু ইম্পর্টেন্ট না, এইটুকু মোটামুটি ভালো করে পড়লেই হয়ে যাবে। এখন আমরা একদম মূল পর্বে চলে যাব। প্রথমত হচ্ছে টাইপ নাম্বার 1 লেখো, আমাদের আজকের মূল আলোচনা যেটা টাইপ নাম্বার 1। এখানে আমরা পড়ব হচ্ছে প্রথমে ত্রিভুজ সূত্র নিয়ে, যেটা থেকে প্রশ্ন আসে বেশি, ত্রিভুজ সূত্র। ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমরা শুরু করে দিলাম ত্রিভুজ সূত্র থেকে। ওকে, ত্রিভুজ সূত্রটা আসলে কি, ত্রিভুজ সূত্রটা কেন দরকার হলো? ত্রিভুজ সূত্রটা হলো হচ্ছে একটা বেসিক প্রিন্সিপাল। তোমরা জানো যে একটা ত্রিভুজের যদি তিনটা বাহু নিয়ে আমরা, এই হচ্ছে তিনটা বাহু, এই তিনটা বাহুর মধ্যে আমরা যে কোনো দুইটা সন্নিহিত বাহু, ধরো এই বাহু বরাবর একটা ভেক্টর যদি আমরা পি নেই, এই বাহু বরাবর একটা ভেক্টর যদি কিউ নেই, তার মানে যে কোনো দুইটা ভেক্টরের ডিরেকশনটা একই নিতে হবে। যে কোনো দুইটা ভেক্টরের ডিরেকশন কিন্তু একই নিতে হবে। তাহলে পি ভেক্টর যেদিকে, কিউ ভেক্টর কিন্তু আমাদের সেম দিকে, তাহলে পি ভেক্টর এবং কিউ ভেক্টর এদের ডিরেকশন যদি আমরা একই দিকে নেই, তাহলে ত্রিভুজের যে 3 নাম্বার বাহুটা থাকবে এই বাহুটা বিপরীত ক্রমে, তার মানে আমি এই দিকে যাচ্ছি, এই দিকে যাচ্ছি, এই দুইটা একই দিক, যদি এই দিকে আসতাম তাহলে একই দিক হয়ে যেত, বাট এটাকে আমরা একই দিকে যাওয়া যাবে না, এটাকে আমাদের বিপরীত দিকে যেতে হবে। এটা আর বোঝাবে এবং এটা লব্ধি বোঝাবে। তাহলে দেখো এই আর ভেক্টরটা হচ্ছে কার কার লব্ধি বলো তো? পি এবং কিউ এর লব্ধি। তাহলে আর হচ্ছে পি এবং কিউ এর লব্ধি। সহজ করে আবারও বলছি যে কোনো ত্রিভুজের যে কোনো দুইটা বাহু বরাবর অবশ্যই বাহু দুইটা সন্নিহিত হওয়া লাগবে। এদের যদি দুইটা ভেক্টরকে প্রকাশ করো মানে দিকে এবং একই ক্রমে, তাহলে এদের তৃতীয় যে বাহুটা রয়েছে এই তৃতীয় বাহুটা পি এবং কিউ ভেক্টর দুটার লব্ধি বোঝাবে। তার মানে আমরা বলতে পারি এখান থেকে যে আর ইকুয়াল হচ্ছে আমাদের পি প্লাস কিউ, আর ইকুয়াল হচ্ছে পি প্লাস কিউ। তার মানে এই অপশনগুলো থাকতে পারে এই ত্রিভুজের জন্য, এটার জন্য এটা একটা রাইট অপশন হতে পারে, এটার জন্য এটার জন্য একটা রাইট অপশন হতে পারে। অথবা আমি যদি এটাকে চেঞ্জ করে দেই, একটু চেঞ্জ করে দেই, দেখেন আমি যদি সবগুলোকে আরটাকে ওই পাশে নিয়ে যাই, তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে পি প্লাস কিউ প্লাস এবং মাইনাস আর, এটা ইকুয়াল কিন্তু 0। তার মানে এটাও কিন্তু লেখা যাচ্ছে এই ত্রিভুজের জন্য, এই ত্রিভুজের জন্য কিন্তু এটাও লেখা যাচ্ছে। হ্যাঁ, অথবা আমি যদি এটাকে এইভাবে লিখতে চাই, এই লাইনটাকে আমি আবারও কনভার্ট করতে চাচ্ছি এইভাবে যে আর ইকুয়াল হচ্ছে আর মাইনাস পি, এই পি এবং কিউকে যদি এই পাশে আনি আমরা মাইনাস পি এবং হচ্ছে মাইনাস কিউ, এটা ইকুয়াল কিন্তু কি লেখা যাবে বলো তো আমাদের? 0। এটাও কিন্তু রাইট আনসার। তার মানে এই ত্রিভুজের এই তিনটাই কিন্তু আমাদের রাইট আনসারের মধ্যে পড়ছে। কেমন? এই তিনটাই হচ্ছে এই যে আর ইকুয়াল পি প্লাস কিউ, এটাও রাইট আনসার এই অপশনের জন্য। পি প্লাস কিউ আমরা আরটাকে যদি ওই পাশে চিন্তা করি তাহলে মাইনাস আর হবে, এবং আর যদি আমরা এই জিনিসটাকে এই পাশে রেখে এই দুটা জিনিসকে এই পাশে নিয়ে আসি তাহলে আর মাইনাস পি মাইনাস কিউ ইকুয়াল 0। তার মানে তিনটা অপশনই কিন্তু রাইট হতে পারে। সো এই তিনটা থেকে আমাদের যে কমেন্টসটা যেতে হবে, তোমরা কমেন্টসটা আমি লিখে দিচ্ছি যে ত্রিভুজের তিনটি বাহু বরাবর প্রকাশিত ভেক্টর সমূহের যোগফল 0। এই লাইনটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন হিসেবে চলে আসতে পারে ত্রিভুজ সূত্র থেকে। সো তোমরা এই লাইনটাও সুন্দর করে লিখে রাখো, এটাও কিন্তু ত্রিভুজ সূত্র থেকে পরীক্ষায় চলে আসার মতো একটা প্রশ্ন, এবং এটা অলরেডি তোমার হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ে 9-10 সালে আসলে, এটা লিখে রাখতে পারো। 9 এবং 10 সালে একটা প্রশ্ন এই জায়গাটাতে, এখান থেকে কিন্তু রেফারেন্সটা তোমরা লিখে রাখতে পারো। আচ্ছা, তাহলে দেখো এখানে যে ব্যাপারটা তুমি তোমার স্টাইলে লিখতে পারো। আগে বলো প্রত্যেকটা পার্ট তোমরা বুঝে বুঝে আগাবা, যতটুকু পার্ট আমরা শেখাবো এর বাইরে আসলে কিছুই থাকবে না। সো তোমরা এগুলো বুঝতে পেরেছো কিনা? এমন একটা ত্রিভুজ দেওয়া থাকবে পরীক্ষার হলে, এই ত্রিভুজ থেকে জাস্ট অপশনগুলো। এখন পরীক্ষার হলে আসলে কি এত সূত্র মনে থাকবে? মোটেও থাকবে না। তখন আসলে টেকনিক দিয়ে করতে হবে। কিরকম টেকনিক? দেখো তুমি যে কোনো অপশনটা কাউন্ট শুরু করবা। ধরো যদি অপশনগুলোর প্রথমে আর থাকে, তুমি আর দিয়ে কাউন্ট শুরু করবা। তাহলে একটু খেয়াল করে দেখো, আর এর ডিরেকশনটা কিন্তু এই বরাবর। তার মানে আমি যদি এই বরাবর ঘুরি, তার মানে এই বরাবর ঘুরে আসবা। আমি যেই দিকে আর সেম দিকে, তার মানে আরটা প্লাস, আমি যাচ্ছি নিচের দিকে বাট কিউ এর ডিরেকশনটা উপর দিকে, তার মানে এটা হবে মাইনাস। আমি আসতেছি এই দিকে, পি যাচ্ছে ওই দিকে, তার মানে এটা হচ্ছে মাইনাস। তাহলে আরটাকে আমি যদি প্লাস চিন্তা করি, বাকি দুইটাকে মাইনাস ধরতে হবে। এই দুইটাকে যদি আমি প্লাস চিন্তা করি, আরকে আমাদের মাইনাস চিন্তা করতে হবে, এবং সবগুলো যদি যোগ করে দেই, যোগফলটা কিন্তু আমাদের 0 হয়ে যাবে। এটাই হচ্ছে ত্রিভুজ সূত্রের মূল কনসেপ্ট। আচ্ছা, তাহলে আমি যেটা বলতেছিলাম যে এই ত্রিভুজের যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, এই ত্রিভুজের তিনটা বাহু নিলাম আমরা।
তিনটা বাহু বরাবর তিনটা ভেক্টরকে প্রকাশ করতে হবে। তিনটা ভেক্টরের মধ্যে যে কোনো দুইটা ভেক্টরকে আমাদের একই ওয়েতে প্রকাশ করতে হবে, একই ডিরেকশনে প্রকাশ করতে হবে, এবং বাকি যে ভেক্টরটা রয়েছে এই বাকি ভেক্টরটার ডিরেকশনটা আমাদের ভিন্ন রকম নিতে হবে। এবং যদি আমরা এইভাবে একটা ত্রিভুজকে সাজাই তাহলে এই যে তিনটা ভেক্টর থাকবে, তিনটা ভেক্টরকে যোগ করে দিবা জাস্ট সিম্পলি, এবং যোগ করে দিলে যোগফলটা শূন্য হয়ে যাবে। এখন যোগ করার ওয়েটা কি, তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো একদিক দিয়ে কাউন্ট শুরু করবা। তুমি এবং ভেক্টর যদি সেম দিকে কাউন্ট করা শুরু করো ওটাকে প্লাস ধরবা, আর বিপরীত দিক হলে মাইনাস ধরবা, সিম্পলি এইটুকু, এর বাইরে কিছু দরকার হবে না। ওকে, এরপরে তোমাদের হচ্ছে আর কোন প্রবলেম আছে কিনা? এখন এই টপিকগুলো থেকে প্রশ্ন আসছে অনেক অনেক জায়গায়, সেগুলো হচ্ছে আমরা সলভ করব ধীরে ধীরে। দেখি এরপরে একটা প্রবলেম তোমাদেরকে দিচ্ছি, এইটুকু বুঝতে পেরেছো কিনা। এখন দেখি তোমরা একটা প্রবলেম দিই, তোমরা নিজেরা করো, কমেন্ট সেকশনে জানাও আমাকে, তাহলে তোমাদের ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। ধরো যে এমন একটা ত্রিভুজ দিলাম, পরীক্ষার হলে অপশনটা এইভাবে থাকতে পারে যে এটা হচ্ছে আমাদের পি ভেক্টর হচ্ছে এই দিকে নিলাম, এই দিক বরাবর কিউ ভেক্টর নিলাম, এবং এই দিক বরাবর হচ্ছে আমরা আর ভেক্টর নিলাম। এটার জন্য অপশন কোনটা রাইট হবে? পি মাইনাস কিউ প্লাস আর ইকুয়াল তোমার 0, এটা হতে পারে। বি নাম্বার হচ্ছে পি তোমার হচ্ছে মাইনাস প্লাস কিউ প্লাস হচ্ছে আর, এটা একটা অপশন দিয়ে দিলাম, এটা হচ্ছে 0। সি নাম্বার অপশন দিলাম যে পি তোমার হচ্ছে মাইনাস কিউ মাইনাস আর, এটা ইকুয়াল হচ্ছে 0। আমরা ডি নাম্বার অপশন দিলাম যে পি তোমার হচ্ছে প্লাস কিউ মাইনাস আর ইকুয়াল 0। দেখি অপশন কোনটা রাইট হবে, সবাই কমেন্ট সেকশনে দ্রুত জানাও। তোমরা একটু খুব দ্রুত, এবং আমি ভাইয়ার আগেই বলে নিয়েছি যে এই কোর্সটা যদি তুমি ফুলফিল করো তোমার লাইফে কি চেঞ্জটা আসবে তুমি খুব দ্রুত আজকে ক্লাসের শেষ হোক, তোমার খাতার যে অ্যাচিভমেন্টটা হবে তুমি নিজেই বুঝতে পারবা, কেমন? এখন একটু জানাও যে এটা আনসারটা কি হবে, খুব দ্রুত জানাতে হবে, কেমন? এবং এই টাইপের ম্যাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2বার আছে এই টাইপের ম্যাথ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 11 এবং 12 সেশনে প্রশ্ন আছে এখান থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4 এবং 5 সেশনে প্রশ্ন আছে এখান থেকে। সো এই টপিক থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাস্ট 20 ইয়ারে 2বারের মতো কিন্তু প্রশ্ন চলে আসছে, কেমন? এবং এটা গুরুত্বপূর্ণ একটা টপিক, তোমরা সবাই কমেন্ট সেকশনে জানাও। হ্যাঁ, কমেন্ট সেকশনে সবাই জানিয়ে দিয়েছো, ধন্যবাদ সবাইকে, অনেকে জানিয়েছো, অনেকে। এবং কারো যদি নেট ফল্ট হয় ইটস ইউর ফল্ট, এবং তুমি এটা দুটো অপশন করতে পারো, পরে রেকর্ডটা দেখে নিতে পারো তোমার সুবিধা মতো টাইমে, অথবা তুমি হচ্ছে নেট স্পিডটা একটু বাড়িয়ে নিতে পারো। তবে এটা হচ্ছে সার্বজনীন একটা প্রবলেম, কেমন? ওকে, এখন দেখি সবাই পারছো কিনা। এখন আগে তুমি অপশনটা টেস্ট করবা। আমি আগেই বলেছি আজকের ক্লাসটা যে কতটা ইনফরমেটিভ হবে তুমি পুরো ক্লাস জুড়ে থাকলে বুঝতে পারবা। সো দেখো এর অপশনগুলো চেক করবা আগে। অপশনগুলোতে তারা কিন্তু পি দিয়ে শুরু করছে, তারা অপশনগুলো পি দিয়ে কিন্তু শুরু করেছে। পি দিয়ে শুরু করার কারণে তার মানে তুমিও তাহলে পি থেকে কাউন্ট করা শুরু করবা। আমি ধরো এই বরাবর ঘুরবো, তুমি চাইলে ত্রিভুজের ভিতরে আমরা হচ্ছে একটা তীর চিহ্ন দিয়ে দিতে পারি। তীর চিহ্ন দিয়ে দিলে তাহলে আলটিমেটলি যে ব্যাপারটা হবে যে আমি পি থেকে কাউন্ট শুরু করছি, তার মানে পিটা যেই দিকে যাচ্ছে কিউটা সেম দিকে যাচ্ছে, তার মানে এই দুটাকে আমাদের প্লাস চিন্তা করতে হবে। আমি যাচ্ছি উপরের দিকে, ভেক্টর যাচ্ছে নিচ দিকে, তার মানে এই জায়গাটা সাংঘর্ষিক। দেখো আমার ডিরেকশন উপরে, ভেক্টরের ডিরেকশন নিচে, তার মানে এই দুটো জায়গায় ঝামেলা রয়েছে। এই ঝামেলা থাকার কারণে আমাদের এই দুটাকে প্লাস ধরলেও এটাকে প্লাস ধরার কোনো ধরনের সুযোগ নেই, এটাকে আমাদের মাইনাস ধরতে হবে। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আশা করি সবাই ক্লিয়ার। এখন তারপর আমরা হচ্ছে এখন টাইপ নাম্বার 1 শেষ, ত্রিভুজ সূত্র শেষ। এখন আমরা টাইপ নাম্বার 2-তে চলে যাব। টাইপ নাম্বার 2 এটা হলো অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। টাইপ নাম্বার 2 যেটা রয়েছে, টাইপ নাম্বার 2 হচ্ছে সামান্তরিক যে সূত্রটা রয়েছে, সামান্তরিক সূত্রের একদম বেসিক থেকে আমরা পুরোটা শেষ করব। সামান্তরিক সূত্র দেখো, ওকে, তাইলে আমরা টাইপ নাম্বার 2-তে বা সামান্তরিক সূত্রে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে, তোমরা নর্মালি দেখো যে একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু যদি আমরা নেই, ধরো এইটা হচ্ছে একটা বাহু, এই বরাবর আমরা একটা ভেক্টর নিলাম হচ্ছে পি ভেক্টর, এই বরাবর একটা ভেক্টর নিলাম যেটা হচ্ছে কিউ ভেক্টর। তাহলে দেখো এই পি এবং কিউ এই দুইটা হচ্ছে সিঙ্গেল দুইটা ভেক্টর, পি এবং কিউ এই দুইটা হচ্ছে সিঙ্গেল দুইটা ভেক্টর। এবং যদি দুইটা সিঙ্গেল ভেক্টর কাজ করে একটা নির্দিষ্ট বিন্দুতে, তাহলে এখান থেকে যে কর্ণ টাকা যাবে, এই যে কর্ণ টাকলাম, এই কর্ণটা হচ্ছে আমাদের লব্ধি। তাহলে দেখো পি একটা সিঙ্গেল ভেক্টর, কিউ একটা সিঙ্গেল ভেক্টর, আর হচ্ছে ওই ভেক্টর দুইটা লব্ধি। এখন তোমাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে দেখো এইখানে একটা কোণ তৈরি হয়েছে, এই কোণের নাম দিলাম হচ্ছে আমরা আলফা। তাহলে যদি প্রশ্ন করি আলফা কি, আলফা হচ্ছে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। সবাই লিখে রাখো এটা, যে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। হ্যাঁ, এই ভেক্টর দুটির যে মধ্যবর্তী কোণটা রয়েছে সেটাকে আমরা আলফা ধরে নিয়েছি।
ভেক্টর দুটির মধ্যবর্তী যে কোণটা রয়েছে এই কোণটাকে আমরা আলফা ধরে নিয়েছি, এবং এখানে আর একটা কোণ তৈরি হতে পারে লব্ধির সাথে, দেখো পিও কোণ তৈরি করতে পারে, আবার চাইলে কিন্তু কিউ কোণ তৈরি করতে পারে। আমরা লব্ধির সাথে পি এর কোণটা ধরলাম, যার নাম দিলাম হচ্ছে থিটা। তাহলে থিটাটা কি? থিটা হবে হচ্ছে লব্ধির সাথে, এটা হচ্ছে লব্ধির সাথে যে কোনো ভেক্টরের মধ্যবর্তী কোণ, যে কোনো ভেক্টরের মধ্যবর্তী যে কোণটা রয়েছে এই মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা। তাহলে আমাকে এখানে দুইটা জিনিস বুঝতে হবে ভালো করে, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে আমাদের থিটা। আলফা হচ্ছে ভেক্টর দুটির মাঝের কোণ, আর থিটা হচ্ছে লব্ধির সাথে যে কোনো একটি ভেক্টরের কোণ। তাহলে যেহেতু এই আর একটা ভেক্টর রাশি, এই ভেক্টর রাশি হওয়ার কারণে এর দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে মান থাকবে আর একটা হচ্ছে আমাদের দিক থাকবে। আমি যদি আর এর মান বের করতে চাই, মান বের করার ফর্মুলা হচ্ছে পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার প্লাস হচ্ছে 2p/q cos আলফা। এটা হচ্ছে লব্ধির তোমার হচ্ছে মান বের করার একটা ফর্মুলা সূত্র, তার মানে এটা জনপ্রিয় সূত্র একটা। এই সূত্র দিয়ে আমরা লব্ধির মান বের করব, কোন টাইপের প্রবলেমগুলোর জন্য মান বের করব। যদি দুইটি ভেক্টর থাকে এবং ওই ভেক্টর দুটা যদি আলফা কোণে ক্রিয়াশীল হয়, তাহলে ওই ভেক্টর দুটির লব্ধি ভেক্টর বের করার জন্য আমরা এই ফর্মেটটা ব্যবহার করতে পারি। কেমন? ওকে, দেন আমরা যদি লব্ধির দিক বের করতে চাই, দিক মানে থিটা বোঝায়। ফিজিক্সের ভাষায় দিক বলতে আসলে কোণকে বোঝায়, একটা অ্যাঙ্গেলকে বোঝায়। তার মানে এই যে লব্ধিটা আছে, এই লব্ধিটা কতটুকু অ্যাঙ্গেলে মুভ করে, এই মুভমেন্ট যে অ্যাঙ্গেলটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের থিটা। এখন এখানে যেটা মাথায় রাখবা যে এই আর যেহেতু রিলেশনটা কার সাথে হয়েছে বলো তো? পি এর সাথে। তার মানে রিলেশনটা যার সাথে হয় তাকে তুমি সিঙ্গেল রাখবা, কারণ সে তো অলরেডি রিলেশন করছে, তার সাথে অন্য কাউকে দেওয়া যাবে না। এই জন্য পিটাকে আমরা একা রাখলাম, এবং অপর যে ভেক্টরটা আছে এই অপর ভেক্টরের সাথে নিচে বসাবো কজ আলফাকে আর উপরে বসাবো হচ্ছে আমরা সাইন আলফাকে। তাহলে এটাই হচ্ছে লব্ধির দিক বের করা ফর্মুলা। সো তোমাদের এই দুইটা জিনিস যদি বুঝতে পারো তাহলে তোমরা অনেকগুলো টপিক তোমরা কিন্তু হচ্ছে বুঝে ফেলতে পারবা। আমাদের দুইটা কনসেপ্ট লাগবে, একটা হচ্ছে লব্ধির মান বের করার সূত্র এবং একটা হচ্ছে লব্ধির দিক বের করার সূত্র। এখন কতগুলো বিশেষ টার্ম তোমাদের এখানে জেনে রাখতে হবে। বিশেষ যে শর্তগুলো আছে এই বিশেষ শর্তগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। দেখো, যদি পি এবং কিউ এর মানটা আমরা চেঞ্জ না করি, পরিবর্তন না করি, তাহলে এই আর এর মানটা কিন্তু ডিরেক্টলি আলফার উপর নির্ভরশীল। মানে আলফার ভিন্ন ভিন্ন মানের জন্য আর এর মানগুলো কিন্তু ভিন্ন ভিন্ন রকম হয়ে যেতে পারে। প্রথম শর্ত হচ্ছে আমরা এক নম্বর শর্ত নিলাম যে আলফার ভ্যালু যদি 0 ডিগ্রি নেই। আলফার ভ্যালু 0 ডিগ্রি মানে হলো দুইটি ভেক্টর সমান্তরালভাবে কাজ করা। আলফা 0 ডিগ্রি মানে হলো দুইটি ভেক্টর সমান্তরালভাবে কাজ করে। এখন তুমি একটু মিলায় দেখো, আমরা যদি cos 0 ডিগ্রি এখানে নিতাম, তার মানে cos 0 ডিগ্রি মান হয়ে যেত আমাদের 1। তাহলে ফরম্যাটটা হতো এরকম পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q। বাচ্চাকালে যে সূত্রটা আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তার মানে এই ফরম্যাটটা দাঁড়াতো এরকম p প্লাস কিউ হোল স্কোয়ার, এর উপর আবার রুট ওভার। সো পুরোটা ক্যালকুলেশন করলে আমাদের বের হতো আর ম্যাক্স, এবং আর ম্যাক্সের ভ্যালুটা দাঁড়াইতো p প্লাস কিউ। এটা হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান বের করার ফর্মুলা। ওকে, আমি আবারও বলছি, কেমন? ওকে, যে যাদের প্রবলেম হচ্ছে আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে লব্ধির দিক বের করার ফর্মুলা। রিলেশন যার সাথে সে থাকবে সিঙ্গেল, হ্যাঁ, তার সাথে কাউকে দেওয়া যাবে না, কারণ সে অলরেডি রিলেশন করা। সো যেহেতু আর রিলেশন করেছে কার সাথে? পি এর সাথে, সো এই জন্য পিটাকে আমরা সিঙ্গেল রাখবো। এই বেচারা রিলেশন করে নাই, সে তোমার হচ্ছে এখন সিঙ্গেল আছে, এই জন্য তার সাথে রিলেশন হবে, তার সাথে রিলেশন হবে, নিচে হবে কজের সাথে, উপর হবে সাইনের সাথে। তার মানে এই সাইন এবং কজ এই দুইটার পজিশন ফিক্স, র্যান্ডমলি চেঞ্জ হবে পি আর কিউ। রিলেশন যদি পি এর সাথে হয় পি সিঙ্গেল থাকবে, রিলেশন যদি কিউ এর সাথে হয় কিউ সিঙ্গেল থাকবে। সো আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আচ্ছা, এমডি রাহেল বলেছো কিউ এর সাথে নিলে কেমন হতো? কিউ এর সাথে নিলে তুমি এখানে কিউ লিখতা, কিউ প্লাস এটা হতো পি কজ আলফা আর উপরে তো পি সাইন আলফা, এটা নিলে হয়ে যেত আর কি। কেমন? আচ্ছা, এখন দেখো বিশেষ শর্তের মধ্যে এক নম্বর শর্ত যেটা আমরা পড়াইলাম, আলফা ইকুয়াল 0 ডিগ্রি হলে ভেক্টর দুটি সমান্তরাল থাকে, তাহলে ওই ক্ষেত্রে আর ম্যাক্স পাওয়া যায়, এবং আর ম্যাক্সের ভ্যালুটা হচ্ছে ভেক্টর দুটির মানের যোগফলের সমান। এটা একটা গুরুত্বপূর্ণ লাইন, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে। আমরা যদি এটাকে বাংলায় তর্জমা করি তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? দেখো যে এই লাইনটার বাংলা লাইনটা হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান পাওয়া যাবে, লব্ধির সর্বোচ্চ মান যোগফল। তার মানে লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে ওই ভেক্টর দুটির যোগফল। শর্ট করে লিখে রাখতে পারো অথবা মনে রাখতে পারো সর্বোচ্চ মান, লব্ধির সর্বোচ্চ মান ভেক্টর দুটির মানের যোগফল অপেক্ষা বড় হতে পারে না।
বড় হতে পারে না, এই একটা ব্যাপার। তার মানে এটা গুরুত্বপূর্ণ লাইন, প্রত্যেক লাইন গুরুত্বপূর্ণ। এবং দুটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান পাওয়া যাবে, লব্ধির সর্বোচ্চ মানের জন্য, লব্ধির সর্বোচ্চ মানের জন্য, সর্বোচ্চ মানের জন্য অবশ্যই আলফা 0 ডিগ্রি হওয়া লাগবে, এই একটা ব্যাপার। দেখো তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা, সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা, সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা? সবাই একটু কমেন্টস করে জানাও যে বিশেষ শর্তের মধ্যে এই পার্টগুলো বুঝতে পেরেছো কিনা। এখান থেকে তো অ্যাডমিশন টেস্টে প্রচুর প্রচুর প্রশ্ন আসবে, এবং আমরা যারা শর্টকাট নিয়ে মাথা ব্যথা করছো তোমরা নিজেও জানো যে কি পরিমাণ শর্টকাট আছে, তোমরা শিখবা কেমন। আচ্ছা, তাহলে আমাদের 2 নম্বর যে টপিকটা সেটা হলো আলফার ভ্যালু যদি আমরা 90 ডিগ্রি বসাই, তাহলে এই ক্ষেত্রে দেখবা মানটা বসাই দিলে আমাদের লব্ধির বের করা ফর্মুলা হবে √p² প্লাস হচ্ছে কি বলতো আমাদের q²। 3 নম্বর কেস যদি যেটা আমাদের আলফা যদি 180 ডিগ্রি বসাই, আলফা যদি 180 ডিগ্রি বসাই, তাহলে এখানে আর এর যে মিনিমাম মান পাওয়া যাবে তোমরা ক্যালকুলেট করে দেখবা, এটা হবে p অন্তরফল q। তার মানে এটা হচ্ছে লব্ধির সর্বনিম্ন মান বের করা ফর্মুলা। তাহলে এইখান থেকে কিন্তু এমসিকিউতে আসার মতো প্রচুর প্রশ্ন আছে, অনেকগুলো প্রশ্ন আছে এখানে যে লব্ধির সর্বোচ্চ মান কখন পাওয়া যাবে, লব্ধির সর্বোচ্চ মান কত হবে, এবং লব্ধির সর্বনিম্ন মান তুমি যদি পেতে চাও তাহলে লব্ধির সর্বনিম্ন মানের জন্য ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে। তাহলে দেখতেই পাচ্ছ 180 ডিগ্রি, অথবা ওই ভেক্টর দুটি পরস্পর বিপরীত দিকে কাজ করা লাগবে। আর আমি যদি এখানে স্পেসিফিক ভাবে বলে নেই যে p গ্রেটার দেন q, মানে p এর মান বড়, তাহলে আলটিমেটলি আর মিনিমামের ভ্যালুটা হবে তোমার হচ্ছে p - q। তাহলে লব্ধির সর্বনিম্ন মান হয় ভেক্টর দুটির বিয়োগ ফলের সমান, লব্ধির সর্বনিম্ন মান হয় ভেক্টর দুটির বিয়োগ ফলের সমান। তার মানে বিয়োগ করলে আমরা লব্ধির এখানে সর্বনিম্ন মান পাবো, আর যোগ করলে লব্ধির সর্বোচ্চ মান পেয়ে যাবো। তাহলে দুটা কনসেপ্ট রয়েছে এখানে, একটা হলো লব্ধির সর্বোচ্চ মানের জন্য, একটা হলো লব্ধির সর্বনিম্ন মানের জন্য। সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা জানাও একটু। 2 নম্বর পয়েন্ট বলছিলাম লব্ধির সর্বোচ্চ মান ভেক্টর দুটির মানের যোগফল অপেক্ষা বড় হতে পারে না। আর এই কনসেপ্টের জন্য যে এটার জন্য আরেকটা লাইন তুমি লিখে রাখতে পারো যে লব্ধির সর্বনিম্ন মান, লব্ধির সর্বনিম্ন মান ভেক্টর দ্বয়ের মানের, ভেক্টর দুটির মানের বিয়োগফল অপেক্ষা ছোট হতে পারে না, ছোট হতে পারে না। মোরাল অফ দ্য স্টোরি, এই কনসেপ্টের পুরা স্টোরিটা হচ্ছে দুইটা ভেক্টরকে যদি সবচেয়ে বড় মান পেতে চাও তাহলে যোগ করে দিবা, আর সবচেয়ে যদি ছোট মান পেতে চাও বিয়োগ করে দিবা। তার মানে যোগফল থেকে কখনো বড় মান সম্ভব না, আর বিয়োগফল থেকে কখনো ছোট মানও সম্ভব না। এই হচ্ছে দুইটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এই দুইটা কনসেপ্ট থেকেই ক্যালকুলেশনের সব এভরিথিং সব দেখাবো। ওয়েট ওয়েট ওয়েট, কেবল তো খেলাধুলা শুরু হচ্ছে, ওয়েট বাসাধন, সারা রাত ক্লাস চলবে, ওয়েট। ওকে, তাহলে আশা করি তোমরা এই পার্টটা বুঝছো কিনা একটু আমাকে খুব দ্রুত কমেন্ট সেকশনে জানাও। সবাই খুব দ্রুত এই টপিকটা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট সেকশনে জানাও। সবাই ডান লিখে জানাও, সবাই ডান লিখে জানাও। হ্যাঁ, সবাই ডান লিখে জানাও। ওকে, আমরা এখন পরবর্তী কন্টেন্টে চলে যাচ্ছি। আমরা পরবর্তী কন্টেন্টটা হচ্ছে যে এর উপরে দেখি তোমাদের একটা এমসিকিউ দিচ্ছি, তোমরা পারো কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন বিগত সালে যেটা আছে, একটা প্রশ্ন দিচ্ছি যে 5 নিউটন এবং 6 নিউটন মানের দুটি ভেক্টরের লব্ধি নিচের কোনটি হতে পারে না। আগে এই যে বাচ্চাকালের জিনিস না, এই নাটা একটু ভালো করে খেয়াল করতে হবে। অপশন নাম্বার এ এটা দিলাম হচ্ছে 2 নিউটন, অপশন নাম্বার বি এটা 6 নিউটন, অপশন নাম্বার সি 10 নিউটন, অপশন নাম্বার ডি এটা হচ্ছে আমাদের 15 নিউটন। খুব দ্রুত কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় আছে বিগত সালে, যে তোমরা এই প্রশ্নটা পারবা কিনা। 5 নিউটন এবং 6 নিউটন মানের দুটি ভেক্টরের লব্ধির তোমার হচ্ছে মান নিচের কোনটি হতে পারে না। সবাই খুব দ্রুত কমেন্ট সেকশনে জানাও যে এটার আনসার কি হবে। সবাই খুব দ্রুত। হ্যাঁ, ক্লাস কতক্ষণ হবে সেটা ইনশাল্লাহ তোমার হচ্ছে আমি পুরো চ্যাপ্টারটাই শেষ করব, এবং ধরে ধরে প্রত্যেকটা টপিক এমনভাবে শেখানোর চেষ্টা করব তোমরা যেন মোটামুটি এই ক্লাসটা এবং নোট থেকেই পুরো অধ্যায়টা তোমাদের কভার হয়ে যায়। হ্যাঁ, আমরা অলরেডি তোমার হচ্ছে এটা পারি সবাই, কারণ অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি যে এখানে 5 নিউটন এবং হচ্ছে 6 নিউটন, এই দুটাকে যদি যোগ করি 5 নিউটন প্লাস 6 নিউটন যোগ করলে পাওয়া যাবে হচ্ছে 11 নিউটন,
আর যদি বিয়োগ করি তাহলে 6 নিউটন মাইনাস 5 নিউটন, মানে এটা হবে 1 নিউটন। তাহলে এই 111 এর মাঝেই এদের লব্ধিগুলো সম্ভব, কখনো 1 এর চেয়ে ছোট হওয়া সম্ভব না, কখনো 1 এর চেয়ে ছোট হওয়া সম্ভব না, আর 11 এর চেয়ে বড় হওয়া সম্ভব না। তার মানে যেহেতু না বলছে, তার মানে রাইট আনসার হচ্ছে ডি। সবাই আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। ওকে, তাহলে আমরা এখন পরবর্তী যে টার্মটা আছে, পরবর্তী টার্মটা আমরা এখন দেখাবো। টাইপ নাম্বার 2 শেষ। এখন টাইপ নাম্বার 2 থেকে আমরা এমসিকিউর জন্য যে ট্রিক্সগুলো আমাদের দরকার, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমসিকিউ যে ট্রিক্সগুলো আছে এগুলো আগে লিখে নাও। এমসিকিউ ট্রিক্সগুলোর মধ্যে প্রথম ট্রিক্সটা হচ্ছে যে পি এবং কিউ এরা যদি মানগতভাবে সমান হয়, তাহলে লব্ধির মানটা, তাহলে তোমার হচ্ছে খেয়াল করে দেখো, পি এবং কিউ সমান মানে ভেক্টর দুটি সমান হবে। ভেক্টর দুটি যদি সমান হয় তাহলে লব্ধি এই ভেক্টরগুলোর সমান হবে, সেই শর্তে সমান হবে যদি আলফার মানটা 120 ডিগ্রি হয় এবং থিটার মানটা হবে তোমার আলফা বাই 2, মানে হচ্ছে আমাদের এটা দেখো 60 ডিগ্রি। তার মানে এটা একটা গুরুত্বপূর্ণ শর্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাস্ট 20 ইয়ারে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ প্রবলেম শুধু এইখান থেকে আসে, এবং এটার বাংলা লাইনটাও তোমাকে সলভ করতে হবে। এই টপিকটার যে বাংলা লাইনটা রয়েছে, বাংলা লাইনটাও কিন্তু তোমাদেরকে সলভ করে নিতে হবে। যে পি কিউ আর এর বাংলা লাইনটা তোমরা একটু কষ্ট করে লিখে নাও। সমমানের দুটি ভেক্টর, সমমানের দুটি ভেক্টর পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হলে এদের লব্ধি হবে বলগুলোর মানের সমান এবং লব্ধি ভেক্টর দ্বয়কে দ্বিখণ্ডিত করে। আমরা এই প্যাটার্নে, এটা তোমাদের অনেক জায়গায় আছে, এটা তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, এটা প্রচুর জায়গায় পাবা আর কি। ওকে, তোমরা আশা করি পারবে এটা। এখন আমরা এই লাইন থেকে শেষ হতে আমরা এখন সেকেন্ড লাইনে যাচ্ছি। সেকেন্ড লাইন হচ্ছে আমাদের এখানে যদি পি এবং কিউ এদের সম্পর্ক একটা অপরটার দ্বিগুণ হয়, তার মানে কতগুলো ভেক্টর যদি এমন হয় যে একটা অপরটার দ্বিগুণ সম্পর্ক, তাহলেও আলফার মান কিন্তু কত ডিগ্রি হবে বলতো? এটা আমাদের 120 ডিগ্রি হবে, এবং সেই ক্ষেত্রে মনে রাখতে হবে থিটার ভ্যালুটা কিন্তু আমাদের 90 ডিগ্রি হবে। এটাও একটা গুরুত্বপূর্ণ শর্ত। হ্যাঁ, এই গুরুত্বপূর্ণ শর্ত দিয়েও কিন্তু আমরা ম্যাথগুলো সলভ করতে পারবো। তার মানে এই ম্যাথের ট্রিক্সটা হচ্ছে দুইটা ভেক্টর যদি তোমাদেরকে দেই এবং ভেক্টর দুইটা যদি এমন একটা রিলেশন হয় যে একটার সাথে আরেকটার কি সম্পর্ক বলো তো? আমাদের দ্বিগুণ সম্পর্ক, তাহলে আলফার মান হবে তোমাদের 120 ডিগ্রি এবং থিটার ভ্যালু হবে আমাদের কি ডিগ্রি বলো তো? এটা আমাদের 90 ডিগ্রি। সো এই কনসেপ্টটা দুইটা দিয়ে আমরা কিছু ম্যাথ প্র্যাকটিস করব। এই দুটো অনেক গুরুত্বপূর্ণ টপিক। দেখি তোমাদের এক্সাম্পলগুলো কেমন পারো তোমরা। এক্সাম্পলগুলো, 1 নম্বর এক্সাম্পল লেখো। 5 নিউটন এবং 10 নিউটন মানের দুটি ভেক্টর কোন বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধি ভেক্টর যদি ছোট বলের সাথে লম্বভাবে ক্রিয়া করে তবে আলফা হোয়াট, বা ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত হবে? আচ্ছা, একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাও। 5 নিউটন এবং 10 নিউটন মানের দুটি ভেক্টর কোন একটা বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধি ভেক্টর যদি ছোট বলের সাথে লম্বভাবে ক্রিয়া করে তবে আলফা কত হবে? সবাই অলরেডি জানো, কারণ আমরা তোমাদেরকে দেখো এখন রিলেশনটা কি। 5 নিউটন এবং হচ্ছে 10 নিউটন, তার মানে এখানে দুইটা বলের সম্পর্ক হচ্ছে যে একটা 5 নিউটন হলে আর একটা তোমার হচ্ছে কি হবে বলো তো? 10 নিউটন হবে। তার মানে একটা অপরটা দ্বিগুণ আছে। এবং দেখো লব্ধি ভেক্টর কিন্তু ছোট বলের সাথে লম্বভাবে ক্রিয়াশীল, তাহলে লম্ব ব্যাপারটা বলে দেওয়া আছে, লম্বভাবে বলে দেওয়া আছে, তাহলে বুঝতেই পারতেছো যে এখানে আলফার মান কত ডিগ্রি হবে? এটা আমাদের 120 ডিগ্রি হবে। তার মানে এটা 120 ডিগ্রি। এখন এই প্রশ্নটাই একটু ঘুরিয়ে দিতে পারে, এই প্রশ্নটাই একটু ঘুরিয়ে এক্সাম্পল নাম্বার 2 তে দিতে পারে এইভাবে যে দুটি বল কোন বিন্দুতে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, এদের মধ্যে বৃহত্তম বল যেটা আছে, বৃহত্তম বল 10 নিউটন, ক্ষুদ্রতম বলটি
লব্ধির সাথে লম্বভাবে ক্রিয়াশীল, লম্বভাবে ক্রিয়াশীল। প্রশ্ন হচ্ছে ছোট বলের মান কত হবে? ছোট বলের মান কত হবে? দেখি সবাই খুব দ্রুত কমেন্ট সেকশনে জানাও এটার আনসার কত হবে। সব মোটামুটি পারো কিনা, অনেকে কমেন্টস লিখছো, এটা দেখো পারবে কিনা। তোমার হচ্ছে এখানে পারবা কিনা এটা, যে অলরেডি বলেছে যে লম্বভাবে ক্রিয়াশীল হলে ছোট বলের মান কত হবে। দেখো এখানে বাকি ওই ট্রিক্সটা অ্যাপ্লাই করবা, যেহেতু দুইটা বল এবং 120 ডিগ্রি মানে আলফার মান দেওয়া আছে, বৃহত্তম বল মানে এটা বড় বল, তাহলে বড় বল যা হবে ছোট বল তার তুলনায় কত গুণ হবে বলো তো? এটা আমাদের অর্ধেক হবে, তাহলে মুখে মুখে করা যায়। 10 নিউটন হলে বুঝতেই পারতে ছোট বল হবে এটা আমাদের 5 নিউটন, তার মানে এটা আনসার হবে আমাদের 5 নিউটন। এইভাবে কিন্তু আমরা ম্যাথটা খুব সহজে সলভ করে ফেলতে পারি। ওকে, আশা করি তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আমরা এখন 3 নম্বর एग्जांपल যেটা আছে 3 নম্বর एग्जांपले যাব আমরা, দেখি 3 নম্বর एग्जांपल পারো কিনা তোমরা। एग्जांपल নাম্বার 3, সমমানের 10 নিউটন মানের দুটি ভেক্টর পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হলে এদের লব্ধির মান ও দিক, লব্ধির মান এবং দিক যেটা আছে এটা হোয়াট? লব্ধির মান এবং দিক কত হবে সবাই খুব দ্রুত কমেন্ট সেকশনে জানিয়ে দাও এটা কত হবে। এটা কিন্তু অলরেডি মুখে মুখে ম্যাথগুলো সলভ করা যাবে, মুখে মুখে কিন্তু ম্যাথগুলো সলভ করা যাবে খুব দ্রুত। 10 নিউটন মানের দুটি ভেক্টর পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হলে এদের লব্ধির মান এবং দিক কত হবে সবাই খুব দ্রুত কমেন্টসে জানিয়ে দাও। এবং হ্যাঁ ওকে, অনেকে বলেছো যেহেতু আমাদের আগেই কনসেপ্টে বলা আছে যে সমমানের দুইটা বল মানগুলো সমান এবং ভেক্টর দুটির মাঝের কোণ যদি আলফা 120 ডিগ্রি হয় এবং তাহলে এদের লব্ধির মানটা অবশ্যই কি ভেক্টরগুলোর সমান হবে, তার মানে এখানে আর এর মান হবে কত নিউটন বলো তো? 10 নিউটন। এবং দিক কোণটা হবে লব্ধির দিক মানে থেটা, সেটা হচ্ছে আলফা যা ছিল তার অর্ধেক হবে, তার মানে তোমার এটা হবে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই ট্রিক্সগুলো দিয়ে কিন্তু আমরা খুব সহজেই এই ধরনের ম্যাথগুলো সলভ করে ফেলতে পারবো। ওকে, আমরা এখন পরবর্তী যে ম্যাথটা আছে সেটা দেখবো আমরা, 4 নাম্বার ম্যাথ। দেখো एग्जांपल নাম্বার 4, एग्जांपल নাম্বার 4 এটাও তোমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা এটা এখন সলভ করব। দুটি বলের লব্ধির মান 40 নিউটন, এদের মধ্যে সবাই খুব দ্রুত লিখে ফেলো, ছোট বলটির মান 30 নিউটন এবং এটি লব্ধির সাথে লম্ব বরাবর ক্রিয়াশীল। প্রশ্ন হচ্ছে বৃহত্তর বলটি কত বা বড় বলটি কত হবে? বড় বলটি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 10-11 সালে প্রশ্ন। এটা দেখি এই প্রশ্নটা অনেক ট্রিকি কোশ্চেন, এটা আমরা ট্রিক্স দিয়ে সলভ করব। আচ্ছা, এখন এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা উইদাউট লজিক যদি বলি একটা ম্যাজিক নাম্বার তোমাদেরকে দেখাবো। এই ম্যাজিক নাম্বারটা তোমরা অলরেডি মনে রাখতে পারো, এই ম্যাজিক নাম্বার দিয়ে এই ধরনের অনেকগুলো প্রবলেম কিন্তু তোমরা সলভ করতে পারবা। লাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের 20 ইয়ারে যে প্রশ্নগুলো আছে তার মধ্যে অনেকগুলোই কিন্তু এই টাইপের প্রশ্ন আছে। এখন দেখো, যদি তিনটা ভেক্টরের রিলেশন এমন হয়, একটা হলো 3, একটা হলো আমাদের 5, দেখো আমরা যদি 3 করি 5 করি এবং আরেকটা যদি আমাদের 4 হয় তাহলে 3 4 5, এই যে তিনটা সংখ্যা লিখলাম এই সংখ্যাটা হচ্ছে আমাদের পিথাগোরাস সংখ্যা। মনে রাখতে পারো যে আমরা 3 কে যদি স্কয়ার করি, 3 কে যদি স্কয়ার করি তার মানে এটা হবে 9, 4 কে যদি স্কয়ার করি এটা হবে কত 16। তাহলে দেখো এই দুটাকে যোগ করলে কি দাঁড়ায়, তার মানে এটা হচ্ছে এরকম যে 5 স্কয়ার এটা সমান হবে, তাই না? তার মানে এটা হচ্ছে কি 9 প্লাস 16, তার মানে এটা 25, ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। তাহলে যদি তিনটা ভেক্টরের রিলেশনটা তোমাদের এমন হয় যে একটা বাহুর মান 3 দেওয়া আছে, একটা বাহুর মান 4 দেওয়া আছে, তাহলে অপর ভেক্টরের মান তুমি চোখ বন্ধ করে লিখে দিবা হচ্ছে 5। তাহলে একটা হলো 3 হলে, একটা 4 হলে, একটা তোমার অবশ্যই কত হবে বলো
বলতো 5 হবে। এখন পরীক্ষার হলে যদি এই অপশনগুলো না থাকে অথবা যদি তোমার এরকম 3টা ভেক্টর দেওয়া থাকে তাহলে মনে রাখবা এদের ক্ষেত্রে ছোট যে বলটা আছে তার মানে 3 এবং 4 এদের মধ্যবর্তী কোণ হবে সবসময় সমকোণ। এদের মধ্যবর্তী যে কোণ, এদের মধ্যবর্তী কোণ মানে আলফার ভ্যালু সবসময় হবে 90 ডিগ্রি। এটাকে ইনফরমেশন মাথায় রাখবা। এবং এই সিকোয়েন্স হলে এটা একটা সমকোণী ত্রিভুজ কিন্তু হবে, এটা একটা সমকোণী ত্রিভুজ। তার মানে এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব রিসেন্ট সময়ে এই প্রশ্নটা আছে যে 3, 4, 5 হলে তাহলে তাদের মধ্যবর্তী কোণ বা 3 এবং 4 এদের মধ্যবর্তী কোণ কত হবে বা ত্রিভুজটা কোন টাইপের ত্রিভুজ হবে এখান থেকে আসতে পারে। কেমন? এখন যদি আমরা 3, 4, 5 যদি এরকম অপশন না থাকে, এটা গণিতক আকারে থাকে, সাপোজ ধরো একটা 30 দেওয়া আছে, একটা 40 দেওয়া আছে, তাহলে একটা 50। এখন দেখো এই সিকোয়েন্সটা নিয়ে তুমি যদি কাজ করো তাহলেও কিন্তু সেম প্যাটার্নটাই আসবে। তার মানে একটা ভেক্টর যদি 30 হয়, একটা ভেক্টর যদি 40 হয়, একটা ভেক্টর কত হবে বলো তো আমাদের ভাইয়েরা? 50 হবে। এখন তুমি অপশনের সাথে মিলায় দেখো একটা ভেক্টর 30 দেওয়া আছে, একটা ভেক্টর 40 দেওয়া আছে, তাহলে তোমার প্রশ্নের মধ্যে পড়ার কোনো দরকার নাই যে আসলে তারা চাইছে কি। তাহলে বুঝতেই পারতেছো যে এখানে লম্ব বরাবর মানে বুঝতেই পারতেছো এটা সমকোণী ত্রিভুজ হবে, সমকোণী ত্রিভুজ। সো একটা 40 হলে একটা 30 হলে বৃহত্তর বলটির যে মান সেটা অবশ্যই কত হবে বলো তো? 50 নিউটন হবে। সো এটা আমরা 50 নিউটন এইভাবে ট্রিক্স দিয়ে সলভ করতে পারি। ওকে, তাহলে আমাদের অলরেডি এই ধরনের প্রবলেমগুলো ম্যাজিক নাম্বার থেকে আমরা সলভ করে ফেলতে পারবো। এখন যদি আমরা আরেকটা ম্যাজিক নাম্বার দেখাই, আরেকটা সেট রয়েছে যেটা অ্যাডমিশন টেস্টে খুব আসে, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 12, একটা হচ্ছে 13। 5, 12, 13 তোমরা এই সিকোয়েন্সটাও লেখো, 5, 12, 13। এই সিকোয়েন্স থেকেও কিন্তু প্রচুর পরিমাণ প্রশ্ন এবং তোমরা কমন পাওয়ার সুযোগ আছে বিভিন্ন জায়গাগুলোতে, এখান থেকেও তোমাদের প্রশ্নগুলো কিন্তু হয়। সো তোমরা এই ট্রিক্সটাও লিখে রাখতে পারো। 5, 12, 13 যদি হয় তাহলে এই ধরনের প্রবলেমগুলোর জন্য আমরা কিভাবে সলভ করবো দেখো। আচ্ছা, তাহলে দেখো 5, 12, 13 যদি হয় তাহলে আলটিমেটলি এটাও কিন্তু পিথাগোরাস নাম্বারই হবে এবং এই ক্ষেত্রে তোমার এই দুটার মধ্যবর্তী কোণ যেটা, এটা আলফার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি হবে এবং এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে। এইখান থেকেও কিন্তু তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাস্ট ইয়ারগুলোর প্রশ্নটা পেয়ে যাবে। আশা করি সবাই এইটুকু বুঝতে পারছো কিনা। আচ্ছা, সবাই আপনারা আস্তে ধীরের মারামারিতে না যেয়ে লিখেন না। আমি যা পড়াচ্ছি তাতে দিয়ে আপনার হচ্ছে এর বাইরে আর কিছু চিন্তা করার দরকার নাই। এগুলোই লিখেন, এগুলোই পড়েন, কমেন্টস কম করে খাতায় লিখেন, কাজে লাগবে। আর যদি খাতায় লিখতে প্রবলেম হয় কমেন্টসে এই জিনিসটাই লিখেন যেন কমেন্টসটা আপনার থেকে যায়। ওকে, আমি হচ্ছে পুরো ক্লাসটা নিব, যারা একটু টপিকগুলো পারো বা যারা পারো না সবার জন্যই ক্লাসটি নেওয়া, যেন সবাই উপকৃত হতে পারে ক্লাসটি। এবং যেহেতু তোমরা এটা পেইড কোর্স এবং এই কোর্স থেকে যেন কিছু শিখতে পারো লাইফে অ্যাটলিস্ট, এবং কিছু যেন জানতে পারো এবং ভালো একটা প্ল্যাটফর্মে যেতে পারো, সেই জন্য পুরো ক্লাসটা আমার স্টাইলে আমাকে নিতে দাও যাতে তোমাদের উপকার বিষয়। আমি অনেক স্পিড পড়াই, যারা আমার অফলাইন স্টুডেন্ট আছে অলরেডি তোমাদের সাথে আছে, কালকে ক্লাস করছে কিছু, তারা জানে আমাদের স্পিডের ব্যাপারে। আমরা আমাদের স্পিডটা কিন্তু ডিরেক্টলি দিচ্ছি না, খুব স্লোই পড়াচ্ছি। হ্যাঁ, ওকে, তাহলে আমরা এই ধরনের প্রবলেমগুলো আমরা এখান থেকে সলভ করতে পারি। এখন আসলে সামন্ত্রিক সূত্রের যে ব্যবহারগুলো, এই সামন্ত্রিক সূত্রের ব্যবহারগুলোর মধ্যে দুইটা ব্যবহার রয়েছে। এর একটা হচ্ছে প্রথমে নদী নৌকার যে ম্যাথগুলো আছে, টাইপ নাম্বার আমরা 3-তে চলে যাব। লেখো টাইপ নাম্বার 3। টাইপ নাম্বার 3-তে নদী নৌকার যে প্রবলেমগুলো আছে, নদী নৌকার সমস্যা। এই নদী নৌকা থেকে অ্যাডমিশন টেস্টে বিশেষ করে ভার্সিটিতে তেমন কোনো প্রশ্ন এখান থেকে কিন্তু আসে না। হ্যাঁ, এখানে অ্যাডমিশন টেস্টে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, গুচ্ছ কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, এই বিশ্ববিদ্যালয়গুলোতে এই টপিকটা বেশি একটা গুরুত্বপূর্ণ নয়। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে যারা পরীক্ষা দিবা তাদের জন্য বহুত গুরুত্বপূর্ণ টপিক। সো আমি বেসিক যে পার্টগুলো আছে সেই বেসিক পার্টগুলো নিয়ে আলোচনা করে দিব। ওকে, কনসেপ্ট নাম্বার 1, এখান থেকে কনসেপ্ট নাম্বার 1 কেউ যদি এটা ডিটেলস কনসেপ্ট দেখতে চাও অবশ্যই ফিজিক্যাম যে গ্রুপটা আছে ওইখানে তুমি ডিটেলস কনসেপ্টটা পেয়ে যাবা। নদী নৌকা এবং বৃষ্টির যে ম্যাথগুলো আছে, বিশেষ করে তোমাদের মধ্যে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা তারা ওই গ্রুপে ডিটেলস ভিডিও পাবা। কনসেপ্ট নাম্বার 1 যে কোন দিকে যাত্রা করতে হবে। সো এই ম্যাথগুলো করার জন্য, নদী নৌকার যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো করার জন্য আমার কোনো ধরনের কনসেপ্টের দরকার নেই, আমরা ডিরেক্টলি শর্টকাট ফর্মুলা দিয়ে ম্যাথটা সলভ করতে পারি, ডিরেক্ট শর্টকাট দিয়ে আমরা সলভ করতে পারবো আর কি। কনসেপ্ট নাম্বার 1-এ দেখো, এই হচ্ছে যদি একটা নদী হয়, এই নদীতে যদি স্রোত থাকে, সাপোজ ধরো এখানে স্রোত আছে পি পরিমাণ স্রোত, এবং এই নদীতে তুমি যদি ঠিক এই পার থেকে ওই পারে যেতে চাও তার মানে ঠিক বিপরীত পারে যেতে হবে, ঠিক বিপরীত পার। এখন প্রশ্নের মধ্যে বলে দেওয়া থাকবে ঠিক বিপরীত পার, ঠিক বিপরীত পার, এটা বলে দিতে
বলতে পারে তোমার নদীর প্রস্থ বরাবর পার হতে হবে, নদীর প্রস্থ বরাবর, বলতে পারে আড়াআড়ি পার হতে হবে, আড়াআড়ি নদী পার হতে হবে, বলতে পারে সর্বনিম্ন সময়ে পার হতে হবে, সর্বনিম্ন তোমার সময়ে নদী পার হতে হবে। এই ধরনের কনসেপ্টগুলো যদি বলে তাহলে এই কনসেপ্টগুলোর জন্য আমাকে অবশ্যই সোজাসুজি যাত্রা করলে হবে না, একটু বাঁকা করে যাত্রা করতে হবে। সো বাঁকা করে যাত্রা করলে তার মানে আমাকে আলফা কোণে যাত্রা করতে হবে, যাত্রা করতে হবে আলফা কোণে, যাত্রা করতে হবে, যাত্রা করতে হবে আলফা কোণে, কিন্তু আমি পৌঁছাবো হচ্ছে ডিরেক্টলি এই বরাবর, এবং এই যে কোণটা আছে এই কোণটা কিন্তু আমাদের থিটা। তার মানে এই কনসেপ্টগুলোর জন্য এই যে এখানে যে কনসেপ্টগুলো আমি লিখে দিয়েছি এই প্রত্যেকটা কনসেপ্টের জন্য তোমার থিটার ভ্যালুটা 90 ডিগ্রি হবে। এবং এই বরাবর যদি আমরা একটা ভেক্টর লিখি বা ব্যক্তির যে বেগটা, এই ব্যক্তির বেগটা হচ্ছে আমাদের কিউ, তার মানে এই কিউটা হচ্ছে আমাদের ব্যক্তির বেগ, এই কিউটা হচ্ছে আমাদের ব্যক্তির যে বেগ আছে। তার মানে এখানে দুইটা বেগ আমার লাগবে, একটা হলো স্রোতের বেগ লাগবে, একটা হচ্ছে কি লাগবে বলো তো, আমাদের ব্যক্তির বেগ লাগবে। মোটামুটি এটা একটা বেসিক কনসেপ্ট, তবে এটা কোনো দরকার নাই, আমরা শর্টকাট ফর্মুলা দিয়ে ডিরেক্টলি করে ফেলতে পারবো। তোমরা ডিরেক্টলি মনে রাখবা এই আলফা যদি বের করতে বলে এখানে প্রশ্ন থাকবে কোন দিকে যাত্রা করবে, কোন দিকে যাত্রা করবে, যাত্রা কোন দিকে যাত্রা করবে, এই টাইপের প্রশ্ন মানে আলফা ইকুয়াল হোয়াট, আলফা বের করবা। তাহলে ডিরেক্টলি আলফা বের করার জন্য কজ ইনভার্স অফ মাইনাস ছোট জিনিস ভাগ হচ্ছে বড় জিনিস, এই কনসেপ্টটা দিয়ে আমরা খুব ইজিলি আমরা ক্যালকুলেশন না করেও আমরা ম্যাথ সলভ করতে পারি, যে কজ ইনভার্স অফ মাইনাস ছোট জিনিস ভাগ হচ্ছে বড় জিনিস, এইভাবে আমরা ম্যাথটা সলভ করে নিতে পারবো। এখন তোমাকে প্রশ্নের মধ্যে দেখতে হবে, প্রশ্নের মধ্যে দেখতে হবে কোনটা ছোট জিনিস আর কোনটা বড় জিনিস। মানে প্রশ্নের মধ্যে ধরো আমি স্রোতের বেগ যেটা আছে এই স্রোতের বেগটা নিলাম হচ্ছে, আমরা এখান থেকে কত নিলাম, স্রোতের বেগ নিলাম হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, আর ব্যক্তির বেগ নিলাম হচ্ছে আমরা ধরো 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড, আর এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। সো তোমার দুইটা ভেক্টর এখানে দেওয়া আছে বা দুইটা ভেক্টর মান এখানে দেওয়া আছে। এখন প্রশ্ন বলেছে কোন দিকে যাত্রা করলে ঠিক বিপরীত পারে আমরা পৌঁছাতে পারবো। তাহলে ব্যক্তির যে বেগটা, ব্যক্তির বেগটা দেওয়া আছে, স্রোতের যে বেগটা, স্রোতের বেগটা দেওয়া আছে, এই মানগুলো যদি বসিয়ে আমরা কোন দিকে যাত্রা করবে মানে আলফা বের করতে চাই, তাহলে কজ ইনভার্স অফ মাইনাস হচ্ছে দেখো ছোট মানে হচ্ছে 5 আর বড় মানে দেখো 10। সো এটা ক্যালকুলেশন করলে ব্যাপারটা দাঁড়ায় এরকম, কজ ইনভার্স অফ মাইনাস হাফ, তার মানে এর মান হবে তোমাদের 120 ডিগ্রি। সো এই ফরম্যাট দিয়ে কিন্তু ম্যাথটা আমরা সলভ করতে পারি, এই ফরম্যাটটা দিয়ে কিন্তু আমরা ইজিলি ম্যাথটা সলভ করতে পারি, যে আলফা ইকুয়াল কজ ইনভার্স অফ মাইনাস ছোট ভাগ হচ্ছে বড়, এই ফরম্যাট দিয়ে আমাদের প্রবলেমটা সলভ করা যাবে। তবে ভাই এই ম্যাথগুলো কোনো কনসেপ্ট দরকার নাই, কিচ্ছু দরকার নাই, আমরা কিছুক্ষণ আগে যে ট্রিক্সটা পড়লাম ওই ট্রিক্স দিয়েও কিন্তু সলভ করা যাবে, যে একটা ভেক্টর যদি অপর ভেক্টরের দ্বিগুণ হয় এবং সেই ক্ষেত্রে তোমাদের হচ্ছে আলফার মান কিন্তু 120 ডিগ্রি হবে, শর্ত হচ্ছে থিটার ভ্যালু কত ডিগ্রি হওয়া লাগবে, 90 ডিগ্রি হওয়া লাগবে। সো এই কন্ডিশনে কিন্তু আমরা ম্যাথটাকে সলভ করে ফেলতে পারবো, কারণ দেখো এখানে এটা হলো 5, এটা হলো 10, থিটা 90 ডিগ্রি। সো বুঝতেই পারতেছো যে আলফার মান 120 ডিগ্রি ছাড়া আর কোনো ধরনের অপশন নাই। ওকে, এখন বলো বাচ্চারা পুরো টপিকটা বুঝতে পারছো কিনা? আচ্ছা এখন দেখো সবাই ব্যাপারটা বুঝতে পারছো কিনা একটু কমেন্টস করে জানাও, সবাই একটু কমেন্টস করে জানাও, একটু দ্রুত কমেন্টস করতে হবে ভাইয়েরা, একটু দ্রুত কমেন্টস করো। ওকে, একটু দ্রুত কমেন্টস করে জানো। স্বপ্নের ক্যানভাস বলেছো আরও একবার, আমি আগেই বলেছি ভাইয়ারা এখানে কোনো ধরনের, আমি আজকে যে ক্লাসের মধ্যে কোনো ধরনের ম্যাথ প্রথম দিকে একটু স্লো পড়াচ্ছে এই কারণে যেন তোমাদের সাথে আমার কমিউনিকেশনটা আগে বিল্ড আপ করার জন্য, আগে আমার স্পিডটা যেন তোমরা একটু বুঝতে পারো, আমি পরবর্তী ক্লাসগুলো স্পিড তোমাদের সব মাথার উপর দিয়ে যাবে। দেখো তাহলে আমি আগে বলছি যে ম্যাথের ভিতরে ঢোকার দরকার নাই, ম্যাথের দিকে তাকাবা, ঠাস ঠাস আনসার বলবা, এটি হচ্ছে আমাদের কাজ। এখানে আগে দেখবা নদী নৌকার ম্যাথগুলোতে যদি আমাদের স্রোতের বেগ যা দেওয়া থাকবে, ব্যক্তির বেগ যা দেওয়া থাকবে, এগুলো তো চিত্রটা শুধু মাথার মধ্যে এঁকে ফেলবা, আর ডিরেক্টলি এই আলফার এই ফর্মুলা দিয়ে কজ ইনভার্স অফ মাইনাস ছোট ভাগ বড়, এখানে যে মানগুলো বসায় দাও, মানগুলো বসায় দিলে কিন্তু তোমার অলরেডি আনসারটা চলে আসবে। এটার জন্য তোমরা এই শর্টকাট ফর্মুলাটা ফলো করতে পারো, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। ওকে, সব বোঝা শেষ। এখন আমরা যদি কনসেপ্ট নাম্বার 2 তে যাই, কনসেপ্ট নাম্বার 2 তে আমরা যাব, এটা হলো নদী পারাপারে যে সময়। কনসেপ্ট নাম্বার 2 এটা হলো নদী পার হতে সময়, নদী পার হতে তোমার হচ্ছে সময় নির্ণয়। এখন এই নদী পার হওয়ার জন্য সময় নির্ণয়, এটাও তোমার ভার্সিটির জন্য বেশি একটা ইম্পর্টেন্ট না, এটা মেইনলি হচ্ছে ইঞ্জিনিয়ারিং একটা কনসেপ্ট, আমরা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এগুলো আমরা ডিটেলস পড়াই। দেখো ধরো তুমি হচ্ছে এই দিকে একটা নদী আছে, নদীর একটা প্রস্থ আছে, প্রস্থ হচ্ছে আমাদের ডি, এটা হচ্ছে কনসেপ্ট নাম্বার 2 এর কেস নাম্বার 1, আমরা কেস নাম্বার 1 পড়াচ্ছি। এটা হলো স্রোত আছে, তার মানে এই দিকে কিন্তু আমাদের স্রোত যাচ্ছে, তুমি এই দিকে যাত্রা করলা, কিউ বেগে যাত্রা করলা এবং আলফা কোণে যাত্রা করলা, এবং নদী
নদী পারাপারের যে এই কেসগুলো আছে, এই কেসগুলোতে তোমাদের উপাংশের যে কনসেপ্টটা আছে, এই উপাংশের কনসেপ্টটা নিয়ে কাজ করতে হবে। দেখো আমরা নদী পার হওয়ার জন্য নর্মালি এই কেসটা দুই ধরনের হতে পারে, একটা হলো ত্বরণের জন্য হতে পারে অথবা সমবেগের জন্য হতে পারে। ধরে নিলাম এখানে কোনো ত্বরণ নাই, আর ত্বরণ না থাকার কারণে সমবেগে যাবে, সো এস ইকুয়াল হচ্ছে ভিটি, তাহলে এখান থেকে আমরা টি ইকুয়াল লিখতে পারি এস বাই ভি। এটাই হচ্ছে নদী পারাপারের মূল সূত্র সময় বের করার জন্য। তবে এখানে এসটা হচ্ছে অলওয়েজ নদীর প্রস্থ, এটা মিন করতে হবে। এই এসটা হচ্ছে নদীর প্রস্থ, আর এই ভিটা তোমরা নোট করে লিখতে পারো যে বেগ, এটা যে বেগ নদী পার হতে সাহায্য করে, নদী পার হতে সাহায্য করে, নদী পার হতে সাহায্য করে যে বেগটা, সেটাই হচ্ছে আমাদের ভি। তো আমাদের প্রশ্নের মধ্যে এটা একটু কষ্ট করে খুঁজে বের করতে হবে, একটু খুঁজে বের করতে হবে যে তোমার হচ্ছে তোমার ভিটা কি হবে, যেই বেগ নদী পার হতে কি করে বলো তো আমাদের সাহায্য করে। এখন এই ভিটা আসলে কোন দিকে কাজ করে সেটাই তোমাকে জানতে হবে। দেখো এই যে মিস্টার রিপন স্যার কিউ বেগে যখন যাত্রা করলেন, এই কিউ বেগে যাত্রা করার কারণে এবং যেহেতু এই কিউ বেগটা একটা আলফা কোণে ক্রিয়াশীল, তখন এই কিউ বেগটা দুইটা উপাংশে ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে নদীর ওই পার বরাবর কাজ করবে এবং একটা এই বরাবর কাজ করবে। যেহেতু কিউ ভেক্টরটা এই দিকে আলফা পরিমাণ কোণ তৈরি করেছে, তোমরা সবাই জানো ভেক্টর বিভাজনের নীতিটা হচ্ছে যেই দিকে কোণ হয় সেই দিকে কজ হয়, যেই দিকে কোণ হয় সেই দিকে আমাদের কজ হয়। তার মানে আমরা এইদিকে বলতে পারি এইদিকে কিউ কজ আলফা হবে, আর এইদিকে হবে আমাদের কিউ সাইন আলফা। সো আমাদের এইটুকু সেগমেন্টটা তোমার মনের ভিতরে লিখে রাখতে হবে বা মাথার ভিতরে লিখে রাখতে হবে। ওকে, তাহলে এখন দেখো নদী যেহেতু পার হয়ে ও পারে যাবা, ওই পারে যাওয়ার জন্য আমার কিন্তু সাহায্যকারী বেগ হচ্ছে কিউ সাইন আলফা। কারণ এই যে পি এবং কিউ কজ এরা ধাক্কাচ্ছে তোমার এইদিকে পুশ করছে, এইদিকে ধাক্কাচ্ছে, এইদিকে ধাক্কাধাক্কির কারণে এই স্রোত এবং কিউ কজ এই দুইটা অংশই তোমাকে নদী পার হতে দিবে না, বরং বাধা দিবে। এই জন্য জীবন থেকে এদেরকে বাদ দিতে হবে, এই অংশটা আমার কোনো কাজে আসবে না। তাহলে নদী পার হতে সাহায্য করতেছে কোনটা বলো তো, কিউ সাইন আলফা। শুধু এই অংশটাই আমাকে নদী পার হতে সাহায্য করবে। এই জন্য আমরা এই যে ভিটা লিখেছি না, দেখো তো ভিটা যেই বেগ নদী পার হতে সাহায্য করে, তার মানে এই ভি ইকুয়াল হবে কিউ সাইন আলফা। তাহলে আমরা ডিরেক্ট যদি একটা সমীকরণে যাই, যদি কখনো নদী পার হতে কি পরিমাণ সময় লাগবে সেই ধরনের প্রশ্ন আসে, আমরা এস এর পরিবর্তে নদীর প্রস্থ বসাবো। নদীর প্রস্থ হচ্ছে আমাদের ডি লিখে ফেললাম আমরা এখান থেকে। এরপর ভি যেই বেগ নদী পার হতে সাহায্য করে, আমি খুঁজে বের করলাম কিউ সাইন আলফা। আর কিছু বোঝার দরকার নাই ভাই, শুধু এই সমীকরণটাই মনে রাখবা। নদী পার হওয়ার টাইম বের করা ফর্মুলা হচ্ছে ডি বাই কিউ সাইন আলফা। এই ফর্মুলা দিয়ে আমরা ম্যাথটা সলভ করতে পারি। এখন দেখো আমাদের এখান থেকে আমাদের কি কি লাগবে। তাহলে এই যে কিউ, এটা হলো ব্যক্তির বেগ, এটা বা ব্যক্তির বেগ মনে রাখতে পারো। এবং এই আলফাটা সবসময় স্রোতের সাথে ধরবা, এই আলফাটাকে সবসময় স্রোতের সাথে, যে কোনটা দেওয়া থাকবে স্রোতের সাথে। আর এই ডিটা হচ্ছে নদীর প্রস্থ, এই ডিটা হচ্ছে নদীর প্রস্থ। সো এইটুকু সেগমেন্ট দিয়ে কিন্তু আমরা প্রবলেমটা খুব সহজে ইজিলি সলভ করতে পারবো। দেখো আমরা নদী পারাপারে যখন সময়গুলো বের করব, সময় বের করার জন্য ডি ভাগ কিউ সাইন আলফা, এই টার্মগুলো দিয়ে আমরা ইজিলি ম্যাথটা সলভ করতে পারবো। তাহলে একটা এক্সাম্পল যদি দেই, সাপোজ ধরো একটা নদীতে স্রোত যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে, তার মানে নদীতে স্রোত আছে এবং ওই নদীর প্রস্থ হচ্ছে 500 মিটার, 500 মিটার প্রস্থের একটা নদী। এবং তোমার হচ্ছে কোন একজন মাঝি তোমার হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা করলেন এবং তার যাত্রা করার কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে প্রশ্নের মধ্যে ডকুমেন্টগুলো খাতার মধ্যে লিখে ফেলো। প্রশ্নের মধ্যে যে ডাটাগুলো আছে, ডাটাগুলো একটু খাতার ভিতরে তোমরা লিখে ফেলো। যে এখানে স্রোতের বেগ দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড এবং তোমার ব্যক্তির বেগ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড এবং ব্যক্তি যত কোণে যাত্রা করে মানে আলফার মান দেওয়া আছে 30 ডিগ্রি, এটাও দেওয়া আছে। এবং তোমার এখানে নদীর যে প্রস্থ দেওয়া ছিল সেটা 500 মিটার। চিত্র তোমার দরকার নাই, ডিরেক্টলি এই কনসেপ্টটা মনে রাখবা, এই কনসেপ্ট দিয়ে ম্যাথটা সলভ করবা। তাহলে টি ইকুয়াল ডি মানে নদীর প্রস্থ, মানে এটা 500 মিটার হবে। কিউ মানে ব্যক্তির বেগ দেওয়া আছে 10 সাইন আলফা, সাইন আলফা 30 ডিগ্রি হলে এর মান হয় তোমার হচ্ছে হাফ। তার মানে কিউ যেহেতু 10 আছে, 10 ইন্টু তোমার হচ্ছে হাফ, সো কাটলে হবে তোমার 5 আর 5 500 ক্যালকুলেশন করলে বলো আনসার কত হয়। সবাই বলো, সবাই এটা আনসারটা বলো কেমন হবে। এটা সবাই একটু কমেন্টস করে বলো এটার আনসার কেমন হবে, নাহলে আবার ঘুম চলে আসবে তোমাদের চোখে। হ্যাঁ, খুব দ্রুত কমেন্ট সেকশনে জানাও বাচ্চারা। ও যে এনামুল ইসলাম বলেছে, সাবিল পাঠান বলেছে, হ্যাঁ ঘুম আসা যাবে না, ঘুম আসা যাবে না। আশিক রয়, আশিক টাকা 100 টাকা না? হ্যাঁ, খুব খুব মজা, খুব মজা। দেখো এটা হচ্ছে 100 টাকা, টাকা না কিন্তু, এটা হবে 100 সেকেন্ড। হ্যাঁ 100 সেকেন্ড। তাহলে আশা করি নদী পারাপারের সময়টা তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে।
এখন আমরা এই নদী পারাপারের সময়ের মধ্যে আরো দুইটা কেস শিখতে চাই। এই দুইটা কেস একটু গুরুত্বপূর্ণ কেস। তোমাকে যদি প্রশ্ন আসে সর্বনিম্ন সময়, দেখো একটা হলো সর্বনিম্ন সময়, আরেকটা কেস হতে পারে সর্বনিম্ন দূরত্ব। সর্বনিম্ন দূরত্ব আমি আগেই বলে নিচ্ছি, এই কেস দুইটা ভার্সিটির জন্য তত বেশি ইম্পর্টেন্ট না, তারপরেও যদি গুচ্ছের জন্য তোমরা একটু পড়ে রাখতে পারো, এগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেমন? আচ্ছা, সর্বনিম্ন সময় এটা আমার ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট আছে। সর্বনিম্ন সময় বলতে আসলে কি বোঝায়? ধরো এই একটা নদীতে, যে নদীর প্রস্থ হচ্ছে আমাদের ডি, যে নদীর প্রস্থ হচ্ছে আমাদের ডি, এই ডি নদীতে যদি আমরা পার হতে চাই তাহলে এমন ভাবে আমাকে যাত্রা করতে হবে যেই দিক দিয়ে গেলে সময়টা সবচেয়ে কম লাগে। আর সর্বনিম্ন সময়ের জন্য মনে রাখবা আমাকে যাত্রা করতে হবে ঠিক খাড়া বরাবর, ঠিক সোজা বরাবর। এই বরাবর ভাই কে যাচ্ছে বলো তো? এই বরাবর যাচ্ছে হচ্ছে স্রোত, মানে স্রোত আছে। আর এই বরাবর তুমি যাত্রা করছো, মানে তোমার যাত্রা করার যে কোণটা এটা হবে 90 ডিগ্রি। কিন্তু ঝামেলাটা হচ্ছে আমি 90 ডিগ্রি কোণে যাত্রা করলে এই বরাবর কিন্তু পৌঁছাইতে পারবো না। তাহলে উদ্দেশ্য যেখানে, উদ্দেশ্য হচ্ছে সবচেয়ে কম সময়, কিন্তু স্রোত আমাকে ধাক্কাইতে ধাক্কাইতে পাঠাই দিবে অন্য একটা জায়গায়, তখন দূরত্ব কিন্তু ম্যাক্সিমাম হবে। তার মানে সর্বনিম্ন সময়ে দূরত্ব কিন্তু ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, সর্বনিম্ন সময়ে দূরত্ব কিন্তু ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে। সময়টা আমাদের এই দিকে গেলে কম লাগবে, কিন্তু স্রোত আমাকে যখন ধাক্কা দিবে, ধাক্কা দিয়ে আমাকে পাঠিয়ে দিবে অন্য একটা জায়গায়। তাহলে দেখো এই বরাবর যদি ব্যক্তির বেগ আমরা কিউ ধরি, তাহলে আমাদের আগের যে কনসেপ্টটা ছিল টি ইকুয়াল হচ্ছে ডি ভাগ হচ্ছে আমাদের কিউ সাইন আলফা। আমি বারবার বলেছি সর্বনিম্ন সময়ের জন্য আলফার মানটা তুমি অলওয়েজ 90 ডিগ্রি মানে খাড়া বরাবর যাত্রা করতে হবে। আচ্ছা, এখন আমরা যে মানটা বসাই দিই, তাহলে দেখো ডি ভাগ হচ্ছে সাইন 90 ডিগ্রি মান, তোমরা জানো হচ্ছে এর ভ্যালু কত হবে বলো তো? 1 হয়ে যাবে। সো আলটিমেটলি এর ভ্যালুটা শুধু কিউ থাকবে। এটাকে বলা হয় টি মিনিমাম, এটাকে বলা হয় টি মিনিমাম, মানে মিনিমাম টাইম যদি বের করতে বলে তাহলে আমরা এই ফরম্যাট দিয়ে মিনিমাম টাইমটা বের করতে পারবো। কেমন? তার মানে যে কোনো ধরনের প্রবলেমগুলো যদি আমাদের ধরো একটা প্রবলেম দিয়ে আমরা এখানে ধরো স্রোতের বেগ দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড দেওয়া আছে এবং ব্যক্তির বেগ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, আগের মতোই নদীর প্রস্থ নিলাম হচ্ছে 500 মিটার। তাহলে বলো তো কোন দিকে সবচেয়ে সর্বনিম্ন টাইমটা সময় বের করে ফেলো তো দেখি, পারো কিনা? এই প্রবলেমটার জন্য যে এখানে স্রোতের বেগ দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড, ব্যক্তির বেগ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, তাহলে টি মিনিমামটা সর্বনিম্ন টাইমটা তোমরা বের করে দেখো তো পারো কিনা? একটু সবাই দ্রুত দ্রুত কমেন্টস করো বাচ্চারা যে টি মিনিমাম কত হবে, দেখি কে আগে ফার্স্ট হয়। হ্যাঁ, আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের সিটগুলো আমরা কনফার্ম করে দিচ্ছি, খুব দ্রুত দ্রুত। হ্যাঁ, সবাইকে বলো যে সর্বনিম্ন টাইমটা কত হবে, সর্বনিম্ন টাইমটা কত হবে সেটা একটু সবাইকে খুব দ্রুত কমেন্ট সেকশনে জানাতে হবে। কেমন? ওকে, অনেকে আনসার জানিয়ে দিয়েছো 50 সেকেন্ড। তার মানে এটা হচ্ছে আর ডি মানে নদীর প্রস্থ 500 মিটার, কিউ মানে ব্যক্তির বেগ মানে হলো 10, ও ক্যালকুলেশন করলে 50 আর সময়ের একক হলো সেকেন্ড। সো আমরা এই প্যাটার্ন কিন্তু আমরা ম্যাথটা সলভ করতে পারছি। কেমন? ওকে, এরপরে যদি সর্বনিম্ন দূরত্ব বলে, তাহলে দেখো সর্বনিম্ন দূরত্বের জন্য তাহলে একটু দেখো তো এই বরাবর নদীর দূরত্ব সবচেয়ে কম, এই বরাবর দূরত্ব কম, কিন্তু আমি যদি এই বরাবর পৌঁছাতে চাই তাহলে যাত্রা করতে হবে এই বরাবর। এই বরাবর যাত্রা যদি না করো তাহলে কিন্তু নদীর ওই বরাবর পৌঁছাতে পারবে না। তার মানে এটা হলো সর্বনিম্ন দূরত্ব যদি নদী পার হইতে বলে তাহলে সর্বনিম্ন দূরত্বের জন্য আমাকে এই বরাবর যাত্রা করতে হবে, কিন্তু আমি পৌঁছাবো হচ্ছে এই বরাবর। কিন্তু দেখো এই বরাবর তোমার স্রোত যাচ্ছে, তাহলে এটা হচ্ছে তোমার ব্যক্তির বেগ কিউ, বাট স্রোত কিন্তু এই বরাবর, তার মানে এই বরাবর তোমার কাজ করতেছে স্রোত। তাহলে দেখো তুমি যাত্রা করছো এই দিকে, স্রোত তোমাকে ধাক্কা দিয়ে এই বরাবর পৌঁছাচ্ছে, তাহলে তুমি যেই বরাবর পৌঁছাচ্ছ সেটা হচ্ছে লব্ধি বেগ আর। তাহলে এই ধরনের কনসেপ্টগুলোতে তোমার যেটা লাগবে সেটা হলো কিউ লাগবে, পি লাগবে এবং আর লাগবে। তার মানে কিউ হচ্ছে তোমার যাত্রা করার বেগ, পি হচ্ছে তোমার নদীর যে স্রোত রয়েছে স্রোতের বেগ, কিন্তু পি এবং কিউ এরা কম্বাইন্ডলি যে লব্ধি বেগটা তৈরি করে সেই লব্ধি বেগটাই হচ্ছে আমাদের কিন্তু আর। আমরা আগেই বলেছিলাম নদী পারাপারের সময় বের করার জন্য আমরা সূত্রটা লিখবো হচ্ছে এস বাই ভি। এস ছিল নদীর প্রস্থ, এই নদীর প্রস্থ যদি আমরা ডি ধরে নিই, এই নদীর প্রস্থ যদি ডি ধরে নিই তার মানে এস এর মান হবে আমাদের ডি, আর ভিটা হবে যেই বেগটা সাহায্য করে, এখানে আমাকে সাহায্য করে কোনটা? আর, কারণ আমার উদ্দেশ্য হলো সবচেয়ে কম দূরত্বে নদী পার হওয়া, তার মানে এখানে আমরা আর লিখবো। তবে এই আর এর মান কতটুকু হবে সেটাও তোমাকে বের করতে হবে। ওকে, তাহলে আমাকে এই আর এর মানটা বের করতে হবে। আর এর মান কিভাবে বের করবো? এই যে বাচ্চাকালের ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, পিথাগোরাসের উপপাদ্য, এটা হলো অতিভুজ। তাহলে কিউ যদি অতিভুজ হয় তাহলে এই দুটো হলো লম্ব আর ভূমি হবে। তাহলে আমি বলতে পারি কিউ স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের আর স্কোয়ার। এখান থেকে আমরা যদি এই আর বাচ্চার মান বের করি তাহলে আর ইকুয়াল হবে রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস হচ্ছে পি স্কোয়ার। তাহলে টি ইকুয়াল দেখো কি হয়, ডি ভাগ হচ্ছে রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস হচ্ছে পি স্কোয়ার। এটা হলো সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়ার
সময়। সবাই খুব দ্রুত লিখে ফেলো, বলো বুঝছো কিনা। সবাই বুঝতে পারছো কিনা একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাও। সবাই খুব দ্রুত বলো যে বুঝতে পারছো কিনা, একটু দ্রুত বুঝতে পারছো কিনা বলো। এটা হলো সর্বনিম্ন দূরত্বে নদী পারাপার, আর আগেরটা ছিল সর্বনিম্ন সময়ে নদী পারাপার। সবাই বুঝতে পারছো কিনা বলো, সবাই বুঝতে পারছো কিনা। হ্যাঁ ক্লিয়ার, সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার হতে হবে। ভাই আমার এই ক্লাস করার পরে তোর ফিজিক্সের এই চ্যাপ্টারের কোনো প্রবলেম থাকবে না আশা করি। তারপরে আশিক রয় বলছে ভাইয়া লব্ধিবেগ তৈরি করে কেন? লব্ধিবেগ কেন হবে না ভাই? তোর তো কোনো প্রভাব নাই এখানে, তুই যাচ্ছিস এইদিকে যাচ্ছিস, দেখ এইদিকে তুই যাচ্ছিস, বাট স্রোত থেকে তো ধাক্কাবে, তোর শত্রু আছে এখানে, স্রোত তোকে ধাক্কায় ধাক্কায় নিয়ে যাচ্ছে এই বরাবর। তোর উদ্দেশ্য তো এটা না ভাই, উদ্দেশ্য হচ্ছে আর, কারণ তুই সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে চাস, এমন দিকে পার হইতে হবে। এখানে দুইটা ফিলোসফি রয়েছে, দুইটা ফিলোসফিক্যাল মাইন্ড রয়েছে। একটা হলো তুমি যাত্রা করছো, একটা তুমি পৌঁছাচ্ছ। যাত্রা করতেছো কিউ বেগে, কিন্তু স্রোত তোমাকে ধাক্কায় পৌঁছাচ্ছে কত বেগে বলো তো? আর বেগে। তার মানে এই কনসেপ্টে আমাকে আর নিয়ে আসতে হবে। সো যদি আমাদের স্রোতের বেগ আর তোমার হচ্ছে ব্যক্তির বেগটা দেওয়া থাকে, বা নদী বা নৌকার বেগ দেওয়া থাকে, আমরা এখান থেকে আর এর মানটা বের করে কিন্তু এইভাবে সময়টা বের করে ফেলতে পারবো। ওকে আচ্ছা ভাইয়া এখানে 120 দিলে হবে না। এখন যদি আবার বলে এখানে কোন চায়, যে এখানে দুইটা প্রশ্ন রয়েছে, একটা হলো সর্বনিম্ন দূরত্বে পার হওয়ার সময় চাইতে পারে, আর একটা বলতে পারে সর্বনিম্ন দূরত্বে পার হওয়ার জন্য কোন বললে যদি পি আর কিউ এর মধ্যে দ্বিগুণ সম্পর্ক হয়, অথবা তোমার হচ্ছে দ্বিগুণ সম্পর্ক হলে তো আলফার মানটা তুমি অলওয়েজ 120 ডিগ্রি দিয়ে নিবা, কিন্তু সর্বনিম্ন টাইমের কোনো শর্টকাট নাই, এটা তোমার ডিরেক্ট এই ফরম্যাট দিয়ে করতে হবে। কজ আলফা দিয়ে করা যাবে কিনা? এখানে কজ আলফা দিয়ে করা যাবে, কিন্তু তুমি তো আলফার মান তাহলে তোমাকে আগে বের করতে হবে, কিন্তু আমি তো আলফার মান জানি না। সো তাহলে তোমাকে ম্যাথের প্রসিডিউরটা একটু বড় হয়ে যাবে। সো ওই প্রসিডিউরে না, যে তুমি যদি আলফা দিয়ে করতে চাও পারবা, যেখানে আলফার মানটা বের করে নিয়ে আসবা যে কত আলফা হচ্ছে, এরপরে তোমার যে এই ফরম্যাট যেটা ছিল, মূল সূত্র যেটা ছিল, ওই চাইলে ওইটা দিয়েও করতে পারো, যে টি ইকুয়াল হচ্ছে ডি ভাগ হচ্ছে আমাদের কিউ সাইন আলফা। এই ফরম্যাট দিয়েও কিন্তু তোমরা ম্যাথটা সলভ করতে পারো। তবে সেই ক্ষেত্রে তোমাকে আগে আলফার মানটা বের করে নিয়ে আসতে হবে। তবে আমরা ওই ঝামেলায় যাব না, আমি এখানে ধরাধরি করে, একজন বলছো যে 120 ডিগ্রি ধরা যাবে কিনা, কারণ আমি তো ধরতে পারবো না ভাই, কারণ হচ্ছে পি এবং কিউ যদি দ্বিগুণ সম্পর্ক না হয়, একমাত্র ধরা যাবে যখন দ্বিগুণ সম্পর্ক হবে, দ্বিগুণ সম্পর্ক না হলে ধরার কোনো ধরনের সুযোগ নেই। এই জন্য তোমরা এই ফরম্যাট দিয়ে মনে রাখবা। কিন্তু যদি দেখো প্রশ্নের মধ্যে দুইটা কোণ ভেক্টর দুইটার মধ্যবর্তী যে অবস্থাটা আছে, সেই অবস্থাটা তোমার দ্বিগুণ আছে, তাহলে তুমি এটা দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তারপর আশা করি সবাই বুঝতে পারো, কি জানি ভাইয়া, আশা করি সবাই বুঝতে পারছো কিনা, সবাই একটু কমেন্টস করো। আমরা একটা মান দিচ্ছি, দেখি কে ফার্স্ট হয়। এটা নদীর প্রস্থ 500 মিটার দিয়ে ধরে নিলাম, এটা নদীর প্রস্থ হচ্ছে 500 মিটার, আর কিউ এর মান ধরে নিলাম হচ্ছে আমরা এটা 5 ধরে নিলাম, কিউ এর মান 5 ধরে নিলাম, আর পি এর মান ধরে নিলাম হচ্ছে আমরা খেয়াল করে দেখো 2 ধরে নিলাম, পি এর মান হচ্ছে 2। তাহলে তোমরা দেখি সবাই টাইম বের করতে পারো কিনা, সবাই দ্রুত কমেন্টস করো। দেখি কিউ এর মান 5 ধরছি আমরা, কিউ এর মান হচ্ছে 5, আর ডি এর মান 500 মিটার, আর স্রোতের বেগ যেটা, স্রোতের বেগ পি নিলাম হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, আর এটা হলো আমাদের 5 মিটার পার সেকেন্ড। সবাই খুব দ্রুততম সময়ের মধ্যে 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে শেষ করবা। হ্যাঁ খুব দ্রুত দেখি পারো কিনা, সবাই খুব দ্রুত সলভ করো, পারো কিনা দেখো। শিবন সবাই পারতেছেন কিনা দেখি পারতেছেন কিনা ভাইয়া। বোর্ড সিকিউ এটা ইউজ করা যাবে কিনা? আমি HA22 হ্যাঁ যাবে, সমস্যা নেই, বোর্ড সিকিউতে ইউজ করতে পারবা, কোনো সমস্যা নেই। জাকিয়া মেহজাবিন 500 √21 এটা পারেন না? 21 এটাকেও করতে হবে, হ্যাঁ এটাকে করতে হবে, শিখতে হবে। এখানে কিন্তু আমরা ম্যাথটা তাহলে সলভ করি, দেখি আসেন আমরা যদি এটা হচ্ছে আমরা সলভ করি, তাহলে এটা ব্যাপারটা কি দাঁড়াচ্ছে এখানে, যে আমাদের এখানে টি ইকুয়াল ডি মানে হচ্ছে 500, ডি মানে হচ্ছে 500 লিখলাম, আর কিউ মানে হচ্ছে দেওয়াই আছে, কিউ মানে বিপাদ দেওয়া ছিল 25 মাইনাস হচ্ছে পি মানে 2 মানে 4, তাহলে হচ্ছে এটা কত হচ্ছে আমাদের 500 ভাগ হচ্ছে 25 থেকে 4 গেলে হচ্ছে √21। এখন এখানে একটু খেলাধুলা করতে হবে। 500 ভাগ √21, এটা তো আনসার থাকবে না ভাই, তাহলে এটাকে কি করতে হবে, একটু চিন্তা করতে হবে। চিন্তা কিভাবে করবেন দেখেন, আমাদের যদি এইখানে 25 হতো বলো তো, এইখানে যদি 25 হইতো, তাহলে 25 হলে কি হতো, 25 হলে এটা তো 5
25 হলে কত হইতো বলো তো? এটা আমাদের 5 হতো, কিন্তু 25 তো না, 25-এর তুলনায় কম, তার মানে 5-এর তুলনায় কম হবে, তার মানে অ্যারাউন্ড আনসারটা 4.5-এর মতো হতে পারে, 4.5-এর মতো একটা আনসার হতে পারে। তো তুমি যে কাজটা করবে এটাকে 5 ধরেই করবা, এটাকে 5 ধরেই করবা। তাহলে দেখো 5 ধরে যদি আমরা করি, তাহলে এখন দেখো তো আমরা 500-কে যদি আমরা 5 দিয়ে ভাগ করে দিই, তাহলে আলটিমেটলি আনসারটা কত হয়? 500-কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে এটা আলটিমেটলি মনে হয় 100-র মতো একটা আনসার হবে, 100-র মতো একটা আনসার হবে, 100-র মতো। দেখো এটা কিন্তু 100-র মতো একটা আনসার হয়, কিন্তু না অপশনে তো তোমাদের খুব দেখবা, এটা এখন চিন্তা করতে হবে যে এটা 100-র তুলনায় কম হবে নাকি 100-র তুলনায় বেশি হবে, এটা একটু বুঝতে হবে। দেখো আমি এইখানে কিন্তু সংখ্যাটা ছোট ছিল, আমি কিন্তু সংখ্যাটাকে বাড়িয়ে নিয়েছিলাম, এই কারণে উত্তরটা ছোট হয়ে গিয়েছে, কিন্তু যখন এটাকে আমি কমায় দিব তখন আউটপুটটা কিন্তু আরো একটু বেড়ে যাবে। সো তোমাকে এটা আরেকটু বেশি চিন্তা করতে হবে। সো 100 প্লাস তার মানে বেশি বেশি না, খুব অল্প বেশি, তার মানে 100 সামথিং প্লাস, 100 সাথে আর কিছু মানের যদি যোগ করো, তার মানে অপশনগুলো যদি থাকে এমন থাকতে পারে তোমার হচ্ছে 100, তোমার হচ্ছে 8 সেকেন্ড, তোমার থাকতে পারে অপশন নাম্বার বি 100, তোমার হচ্ছে 50 সেকেন্ড, তার মানে হচ্ছে অপশন নাম্বার ডি ধরো হচ্ছে আমাদের 50 সেকেন্ড, আর অপশন নাম্বার ডি থাকতে পারে ধরো 200 সেকেন্ড। তার মানে এই যে আনসারটা আমরা আনুমানিকভাবে করে নিলাম, এটা সম্ভাব্য কাছের যে আনসারটি আছে সেটা দিতে হবে। দেখি পারবা কিনা। পরীক্ষার হলে ক্যালকুলেটর, কোনো ধরনের ক্যালকুলেটর নাই। আচ্ছা বলো বুঝছো কিনা, বলো বুঝছো কিনা। তাহলে এটার সবচেয়ে সম্ভাব্য আনসার হচ্ছে, যেহেতু 100 প্লাস হবে আনসারটা, তার মানে এটাই কাছের আনসার, আমরা এটাকে আনসার হিসেবে দাগাই দিব। সবাই পারছো কিনা? সো আনুমানিক একদম রিয়েল আনসার তোমাকে বের করার দরকার নাই, আমাকে কাছাকাছি একটা আনসার জানাইতে হবে। তাহলে আমাদের এই হলো নদী নৌকার যে ম্যাথগুলো ছিল, এটা আমাদের শেষ এই ধরনের প্রবলেমগুলোতে। আমরা এখন যাব হচ্ছে বৃষ্টি সংক্রান্ত যে প্রবলেমগুলো আছে। যারা বৃষ্টি সংক্রান্ত সব প্রবলেমগুলোর ডিটেলস দেখতে চাও, বাংলায় ফিজি ক্যাম্প নামে আমার একটা গ্রুপ রয়েছে, এই ফিজি ক্যাম্প নামে গ্রুপে তোমার ডিটেলস বৃষ্টি সংক্রান্ত ম্যাথগুলো দেওয়া আছে, তোমরা ওইখান থেকে দেখতে পারো। এটা ভার্সিটির জন্য কোনো ধরনের ইম্পর্টেন্ট টপিক না, তবে এটা ইঞ্জিনিয়ারিং এর জন্য, গুচ্ছ ইঞ্জিনিয়ারিং এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টপিক, কিন্তু ভার্সিটির জন্য লাগবে না। তানজিল বলছে যদি অপশনগুলো 108, 109, 110, 111 থাকে তখন গেস করব কিভাবে? এটা বলা মুশকিল। যদি একদম কাছাকাছি আনসার থাকে, ধরো সাস্টে যেটা আগে করতো দশমিকের মতো একটা ভেরিয়েশন নিয়ে আসতো, তখন কিন্তু ক্যালকুলেটর ইউজ করা ছিল, কিন্তু এখন যদি ক্যালকুলেটর ইউজ করার সুযোগ নাই, আনসারগুলো অবশ্যই একটা ভেরিয়েশন থাকবে যেন তুমি আনসারটা ধরতে পারো, এভাবেই থাকবে আর কি, কেমন? ওকে, তাইলে আমরা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে বৃষ্টি সংক্রান্ত, মানে টাইপ নাম্বার 5। আর টাইপ নাম্বার 5 যদি আমরা করি, সেটা হচ্ছে বৃষ্টি সংক্রান্ত যে প্রবলেমগুলো আছে, বৃষ্টি সংক্রান্ত প্রবলেম, বৃষ্টি সংক্রান্ত সমস্যা যেগুলো আছে, দেখো এই ধরনের প্রবলেমগুলো খুব ইজিলি সলভ করব আমরা, খুব ইজিলি আমরা সলভ করব। দেখো বৃষ্টি নর্মালি খারাপভাবে পড়ে, আমি এই ধরনের কনসেপ্টগুলোতে ধরে নেই কোনো বাতাস নাই, কারণ এটার অনেকগুলো কনসেপ্ট হতে পারে। আমি ধরে নিচ্ছি এই কনসেপ্টে কোনো বাতাস নাই, ব্যক্তি জাস্ট এই দিক বরাবর যাচ্ছে, ব্যক্তির বেগ আছে, ব্যক্তির বেগটা ধরে নিলাম হচ্ছে আমরা কিউ ধরে নিলাম, আর এই বরাবর বৃষ্টি পড়তেছে, বৃষ্টির বেগটা আমরা পি ধরে নিলাম। একদম সিম্পলি বোঝাবো, যতটুকু না বোঝাইলেই নয়, যতটুকু বোঝাইলে তুমি ম্যাথটা সলভ করতে পারবা ততটুকুই বোঝাবো এখানে, কারণ ডিপে গেলে তোমাদের অনেকের হার্ড মনে হবে টপিকটা। যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য ডিপ অনেক পড়তে হবে। তাহলে দেখো এই বরাবর তোমার হচ্ছে আলটিমেটলি বৃষ্টি পড়ে, আর এই বরাবর ব্যক্তির বেগ। এখন বলতে পারো ভাই এটা উল্টাইলেন, কারণ এই বৃষ্টি সংক্রান্ত প্রবলেমগুলো আমাদের করতে হয় আপেক্ষিক বেগের কনসেপ্ট থেকে। বৃষ্টি সংক্রান্ত প্রবলেমগুলো আমাদের সলভ করতে হয়, আচ্ছা এটা টাইপ নাম্বার মেবি 4। বৃষ্টি সংক্রান্ত প্রবলেমগুলো সলভ করতে হয় আপেক্ষিক বেগের কনসেপ্ট থেকে। সো আপেক্ষিক বেগ সবসময় উল্টা ভাবে চিন্তা করতে হয়। সো এইদিকে মনে করো বৃষ্টির বেগ আছে পি এবং ব্যক্তির বেগ, তার মানে লিখে রাখো এটা হচ্ছে বৃষ্টির বেগ, এটা হচ্ছে বৃষ্টির বেগ, আর এটা হচ্ছে আমাদের ব্যক্তি যেটা রয়েছে, ব্যক্তির বেগ রয়েছে সেটা। এখন ব্যক্তি গতিশীল, এখানে ব্যক্তিটা গতিশীল, এই ব্যক্তি তোমার হচ্ছে গতিশীল হওয়ার কারণে বৃষ্টি কিন্তু খারাপ বরাবর পড়লেও এই ব্যক্তির ফিলিংসটা হবে বৃষ্টিটা আলটিমেটলি বাঁকাভাবে পড়ছে, মানে বৃষ্টিটা এই বরাবর পড়ছে, তার মানে এই বরাবর হবে লব্ধি বেগ কাজ করবে, এই বরাবর লব্ধি বেগ কাজ করবে। সো লব্ধি বেগ যেহেতু এই বরাবর, তোমাকে এই বরাবরে কিন্তু ছাতাটাকে ধরতে হবে। আমি আবার বলে দিচ্ছি, ছাতা ধরা সংক্রান্ত প্রবলেমগুলো কেউ ডিটেলস দেখতে চাইলে ফিজিক্যাম গ্রুপে ভিজিট করো, ওইখানে ডিটেলস পাবা, এবং শুধুমাত্র যারা ইঞ্জিনিয়ারিং এ পরীক্ষা দিবা তারাই ওই ভিডিওটা দেখবা, যেহেতু ক্লাসগুলো ভার্সিটির জন্য এই ধরনের টপিকে যাওয়ার কোনো ধরনের দরকার নাই, এগুলো আসবে না, যেগুলো আসবে সেগুলো আমি দেখাই দিচ্ছি। এখন ছাতা ধরার কোণ, নরমালি ছাতাটা সবসময় উলম্বের সাথে ধরতে হয়, তাহলে এই থিটাটাই হচ্ছে আমাদের ছাতা ধরার কোণ। তাহলে এই থিটা কি? এটা হলো ছাতা ধরার কোণ। ছাতা ধরার যে কোণটা আছে, ছাতা ধরার কোণ হচ্ছে আমাদের থিটা। সো এটা থিটা হলে আলটিমেটলি এটাও থিটা হবে, এবং এই কোণটা তোমার আলফা 90 ডিগ্রি হবে, আলফা 90 ডিগ্রি হবে। সো বৃষ্টি সংক্রান্ত এই যে প্রবলেমগুলো আছে,
এই প্রবলেমগুলোতে আমরা আলফার মানটা 90 ডিগ্রি বসাবো আর থিটার মানটা বের করব। প্রশ্নে বলবে যে তোমার হচ্ছে কোন দিকে ছাতা ধরবে, ধরলে কি হবে, বৃষ্টির হাত থেকে তুমি রক্ষা পাবে। সো এই ধরনের প্রবলেমগুলোতে যদি চিন্তা করো, আমরা যেখানে একটা আয়তক্ষেত্র বানাই ফেলি, বানাইলে দেখো এটা হচ্ছে আমাদের কর্ণ, এই কর্ণটা তোমার হচ্ছে এর সাথে তোমার হচ্ছে কোণ তৈরি করে, মানে পি এর সাথে। তার মানে আমাদের ট্যান থিটার যে ফর্মুলাটা দেখতেই পাচ্ছ, এটাকে আমরা লব্ধি চিন্তা করলে মানে আর চিন্তা করলে আর পি এর সাথে রিলেশন করে পি প্লাস হচ্ছে কিউ, কি আলফা বলো তো আমাদের কজ আলফা, আর উপরে কি হবে, এটা আমাদের কিউ সাইন আলফা। যেহেতু এখানে দেখতে পাচ্ছ যে আলফার মানটা 90 ডিগ্রি, তার মানে cos 90 ডিগ্রি মানটা 0 হয়ে যাবে, এই পুরোটা নাই হয়ে যাবে, sin 90 ডিগ্রি মান 1 হয়ে যাবে। সো আলটিমেটলি tan থিটা ইকুয়াল আমরা লিখতে পারি q ভাগ হচ্ছে আমাদের p। সো এখান থেকে যদি আমরা থিটা বের করতে চাই, tan ইনভার্স অফ q ভাগ হচ্ছে p, এটাই হচ্ছে ছাতা ধরার কোণ। তোমরা ডাইরেক্টলি এই ফর্মুলা ধরে প্রবলেমটা সলভ করবা, ছাতা ধরার কোণ। ওকে, ছাতা ধরার কোণটা আমরা এই টপিক থেকে সলভ করতে পারি, থিটা ইকুয়াল tan ইনভার্স অফ কিউ বাই পি। এই ফর্মেট থেকে আমরা খুব সহজে এই ছাতা ধরার কোণগুলো বের করতে পারবো। তবে আজাইরা টপিক পড়বা না, এটা ডিটেলস পড়ার কোনো দরকার না, এগুলো পরীক্ষা আসবে না। এখান থেকে শুধুমাত্র জাস্ট এইটা মনে রাখবা যে থিটা ইকুয়াল হচ্ছে tan ইনভার্স অফ, নিচে সবসময় বৃষ্টি থাকবে কারণ ছাতা বৃষ্টির সাপেক্ষেই ধরা হয়, উলম্বের সাথেই ধরা হয়, আর উপরে সবসময় ব্যক্তিকে বসায় দিবা, উপরে ব্যক্তিকে বসায় দিবা। মোটামুটি ছাতা ধরা সবগুলো কোণ, সব ধরনের প্রবলেম এই সূত্র দিয়ে হয়ে যাবে। ছাতা ধরার যে প্রবলেমগুলো আছে সবগুলো প্রবলেম তোমাদের এই সূত্র দিয়েই কিন্তু হয়ে যাবে, এর চেয়ে বেশি চিন্তা করার ভার্সিটি পোলা আমাদের দরকার নাই। এখান থেকে মোটামুটি কমন পড়ে, যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চাও তারা আলাদাভাবে আমার সাথে কথা বলিও। তাহলে আমাদের থিটা ইকুয়াল tan ইনভার্স অফ ব্যক্তি বাই বৃষ্টি। এখন সবসময় কি ভাই এটা কনস্ট্যান্ট হবে? মোটেও না। যদি তারা বলে দেয় উলম্বের সাথে ছাতা ধরতে হবে, বৃষ্টির সাথে ছাতা ধরতে হবে, তাহলে তুমি বৃষ্টিকে নিচে বসাবা। আর যদি বলে ব্যক্তির সাপেক্ষে ছাতা, আনুভূমিকের সাথে ছাতা, তাহলে থিটাটা হবে এরকম, tan ইনভার্স অফ উপরে বসাবা বৃষ্টিকে, উপরে বসাবা বৃষ্টিকে, নিচে বসাবা ব্যক্তিকে। তার মানে এখানে নোট দিয়ে একটা লিখে রাখতে পারো, নোট দিয়ে লিখে রাখতে পারো, যার সাথে ছাতা, যার সাথে তোমাকে, যার সাথে ছাতা হবে সে নিচে বসবে, সে নিচে বসবে। সো আমরা এই কমেন্টস থেকে কিন্তু প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারি। আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, তোমার হচ্ছে সারিয়ার tan ইনভার্স, তোমার tan ইনভার্স ছোট বাই বড়, এটা সবসময় তোমার হচ্ছে প্রযোজ্য নয়, তোমার হচ্ছে যে কোনো কিছু চেঞ্জ হতে পারে। এই জন্য তোমরা এটাই মনে রাখবা, ব্যক্তি বাই বৃষ্টি, ব্যক্তি বাই বৃষ্টি। অথবা যদি ব্যক্তির সাপেক্ষে বলে তাহলে আমাদের বৃষ্টি বাই ব্যক্তিটা, তার মানে সহজ কথা, যার সাপেক্ষে সে নিচে বসবে। বলো এই কনসেপ্টটুকু বুঝতে পেরেছো কিনা বাচ্চারা? দ্রুত কমেন্টস করো, কেমন? দ্রুত কমেন্টস করো যে এটা বুঝতে পেরেছো কিনা। যার সাথে রিলেশন, যার সাথে কোণ, সে বসবে নিচে, কথা হচ্ছে এটা। যদি বৃষ্টির সাথে কোণ হয় বৃষ্টি বসবে নিচে, ব্যক্তির সাথে যদি হয় ব্যক্তি বসবে নিচে। পারবা কিনা সবাই কমেন্টস করো, দ্রুত দ্রুত সবাই কমেন্টস করো, দেখো পারবা কিনা। আমরা এখন একটু প্রবলেমে যাব, প্রবলেম সলভ করতে যাব। ওকে, সবাই ক্লিয়ার বলছো, সবাই ক্লিয়ার। আমরা কিন্তু অনেক দূর, অনেক পথ হাঁটতে হবে, কেমন? অনেক পথ হাঁটতে হবে। সবাই বুঝতে পারছো কিনা কমেন্ট সেকশনে জানাও। ওকে, সবাই বুঝতে পেরেছে আশা করি। আমরা এখন খুলনা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন আছে গত বছর, এখান থেকে আমরা এখন এই প্রশ্নটা সলভ করতে যাচ্ছি। একটা প্রশ্ন লেখো, এখান থেকে একটা প্রবলেম লেখো। একজন ব্যক্তি রাস্তা দিয়ে 10 মিটার পার সেকেন্ড বেগে হেঁটে যাচ্ছে। হঠাৎ 10 মিটার পার সেকেন্ড বেগে উলম্বভাবে বৃষ্টি শুরু হলো, বৃষ্টি শুরু হলো। প্রশ্ন হচ্ছে কোন দিকে ছাতা ধরতে হবে? আমি শর্ট করে লিখলাম, দেখি এটা পারবা কিনা কেউ। ওকে, কোন দিকে ছাতা ধরতে হবে, কোন দিকে ছাতা ধরতে হবে, এই প্রবলেমটা আমরা সলভ করতে পারবো কিনা। কোন দিকে ছাতা ধরতে হবে? দেখো এখানে আমরা আগেই বলেছি যে থিটা ইকুয়াল হবে হচ্ছে আমাদের tan ইনভার্স অফ, যেহেতু বলে নাই কার সাপেক্ষে ছাতা ধরবা, কোনো কারো সাপেক্ষে না বললে সবসময় বৃষ্টির সাপেক্ষে ধরবা। তার মানে আমাদের কনসেপ্টটা সেম, ব্যক্তি ভাগ হচ্ছে আমাদের বৃষ্টি, ব্যক্তি ভাগ হচ্ছে বৃষ্টি। সো মানটা যদি বসাই দেই tan ইনভার্স অফ ব্যক্তির বেগ 10, বৃষ্টির বেগ 10, তার মানে 10/10, তার মানে বুঝতেই পারতেছো tan ইনভার্স অফ হচ্ছে 1,
আর tan ইনভার্স অফ 1 এর মান হবে তোমার 45 ডিগ্রি। তার মানে 45 ডিগ্রি কোণে তোমাকে ছাতাটা ধরতে হবে। এই প্রশ্নটা খুলনা বিশ্ববিদ্যালয় 19-20 সালে আছে, রেফারেন্সটা লিখে রাখতে পারো, খুলনা ইউনিভার্সিটিতে 19-20 সালে। তার মানে বুঝতেই পারতেছো এগুলো হচ্ছে নর্মাল প্রশ্ন, এগুলো হচ্ছে তোমার হচ্ছে করার জন্য কোনো ধরনের ক্যালকুলেটরের প্রয়োজন নাই, শুধু একদম মুখে মুখে দেখে ফেলবা ব্যক্তি 10 বৃষ্টি 10 মানে কোণ 45, কোণ 45 এটা মনে রাখবা, এই টেকনিক দিয়ে সলভ করবা। এখন এই প্রশ্নটাই আবার দেখবা একটু পরে ঘুরায়া, আশা করি তোলা শেষ তোমাদের, এই প্রশ্নটা একটু ঘুরায়া এইভাবে আসতে পারে পরবর্তী এক্সাম্পলে। একজন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছে, রাস্তা দিয়ে তোমার হচ্ছে হাঁটছে, আমরা এটা লিখে নিলাম। তোমার হঠাৎ 5 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়ছে, হ্যাঁ, সে 45 ডিগ্রি কোণে ছাতা ধরলে ওই ব্যক্তির বেগ কত হবে? দেখো ব্যক্তির বেগ কত হবে, 1 সেকেন্ডের মধ্যে আনসার বলবো, 1 সেকেন্ডের মধ্যে আনসার বলতে হবে। ব্যক্তির বেগ কত হবে? দ্রুত, সবাইকে খুব দ্রুত আনসার করতে হবে, সবাইকে খুব দ্রুত আনসার করতে হবে। না বোর্ডে আসলে বোর্ড এক্সামে এই প্রশ্নগুলো বেশি আসবে না। বোর্ড এক্সামের জন্য প্রশ্নগুলো তোমরা ওই যে আমি যেটা বললাম ফিজিক্যাম গ্রুপে বোর্ড এক্সামের জন্য ডিটেলস ভিডিও আলোচনা করা আছে আমার, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা বা বোর্ডে প্রিপারেশন নিতে চাচ্ছ তাদের জন্য ওই ভিডিওগুলো। এটা শুধু এমসিকিউ সলভিং এর জন্য, এটা ডিটেলস লিখলে তোমার মার্কস কেটে দিবে, হ্যাঁ 1 দিতে পারে আর কি। ওকে, তাহলে দেখো এখানে যে ব্যাপারটা তোমার হচ্ছে এই 45 ডিগ্রি, ছাতার কোণ 45 ডিগ্রি হলে তোমার ব্যক্তি বৃষ্টির সমান হয়, ব্যক্তি ইকুয়াল বৃষ্টি, তার মানে দুটা বেগ সমান। ব্যক্তি বৃষ্টি সমান করার জন্য অবশ্যই আলফা 45 ডিগ্রি হওয়া লাগবে, এই শর্তের জন্য ব্যক্তি আর বৃষ্টি সমান হবে। আশা করি সবাই বুঝতে পেরেছে, কেমন? ওকে, সবাই বুঝতে পেরেছে। আমরা এখন এই প্রশ্ন থেকে স্কিপ করি। তবে এখানে স্যারদের কিছু প্রিয় সংখ্যা আছে, যেমন এগুলো হচ্ছে লেটেস্ট সময় মানে সাম্প্রতিক সময় 19-20 বা 20-21 সালের প্রশ্ন। কিন্তু তোমরা যখন কোশ্চেন ব্যাংক সলভ করতে যাবা একটু আগের জন্মে গেলে দেখবা এমন কিছু টাইপ আছে যে থিটা ইকুয়াল হচ্ছে tan ইনভার্স অফ 3 বাই তোমার হচ্ছে 6 এমন থাকতে পারে, অথবা থিটা ইকুয়াল tan ইনভার্স অফ তোমার হচ্ছে 4/6। তোমরা এই ডাটা দুটা মুখস্থ করে ফেলবা। তার মানে এই থিটা হচ্ছে আমাদের ব্যক্তি, থিটা হচ্ছে ব্যক্তি, 3 যেটা রয়েছে 4 হচ্ছে ব্যক্তি। তার মানে এই দুইটা মান তোমরা মনে রাখবা। tan ইনভার্স অফ 3/6 করলে কত ডিগ্রি হয়, অথবা tan ইনভার্স অফ 4/6 করলে কত ডিগ্রি হয়। তার মানে এটা ব্যাপারটা হচ্ছে এরকম, থিটা ইকুয়াল হচ্ছে tan ইনভার্স অফ হাফ, এর মানটা তোমরা মনে রাখবা। থিটা ইকুয়াল হচ্ছে tan ইনভার্স অফ 2/3, এই মান দুটো তোমরা মনে রাখবা, কারণ এই সংখ্যাগুলো স্যারদের প্রিয় সংখ্যা, এগুলো স্যারদের প্রিয় সংখ্যা। যদি কোনো কারণে তুমি ডিরেক্ট শর্টকাট দিয়ে ম্যাথটা সলভ করতে না পারো, তাহলে দেখবা যে এই দুটো অপশন থেকে যে কোনো একটা অপশন কমন পড়ে যাবে। যেমন 3/36 যেটা, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 7-8 সালে, এই 36 যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার 7-8 সালে এটা আসছে। তারপরে তোমার হচ্ছে এটা তোমার কুমিল্লা বিশ্ববিদ্যালয় যেটা রয়েছে ওইখানে 10-11 সালে আসছে, 10-11 সালের প্রশ্ন এটা। তার মানে এই যেটাতে অনেক আগের যখন ক্যালকুলেটর ইউজ করা ছিল। সাকিব মন্ডল বলেছে গাড়ি ভেজা ম্যাথ তোমাদের ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট নয়, শুধু ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়তে হবে, শুধু ইঞ্জিনিয়ারিং এর জন্য ওই টপিকগুলো পড়বা, ভার্সিটির জন্য নয়, ভার্সিটিতে এই জিনিসগুলো আসবে না। তারপরে এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তোমার হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ে, আর এই যে 4-6 যেটা আছে খুলনা বিশ্ববিদ্যালয়ে দেখবা 15-16 সালে এইখান থেকে একটা প্রশ্ন আছে যে যদি ব্যক্তির বেগ 4 হয় আর বৃষ্টির বেগ 6 হয় তাহলে ছাতা ধরার কোণ কত হবে। তোমরা এটা ক্যালকুলেশন করে ভগ্নাংশ মানটা কিন্তু মনে রাখবা, ডিরেক্ট পরীক্ষা আসতে পারে, কেমন? ডিরেক্ট পরীক্ষা প্রশ্ন আসতে পারে। আমি আবার বলছি ছাতা ধরার কোণ শুধুমাত্র এখানে যা পড়াইলাম এর বাইরে কিচ্ছু ঢুকবা না, কারণ এটা অনেক তোমার হচ্ছে আপেক্ষিকতার একটা ডিটেলস কনসেপ্ট। যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবা তারা এটা ডিটেলস পড়বা, বাট ভার্সিটির জন্য এটা ডিটেলস কখনো লাগবে না। যা পড়াইছে এটা দিয়ে তোমার সকল বিশ্ববিদ্যালয় কভার করতে পারবে, কেমন? ওকে, হ্যাঁ রিটেনের জন্য কিছু করবো কিনা, অবশ্যই রিটেনের জন্য জিনিস দেখাবো। তাহলে আমাদের এই জিনিসগুলো শেষ। এখন আমরা টাইপ নাম্বার 5 যাব। টাইপ নাম্বার 5 লেখো। টাইপ নাম্বার 5 হচ্ছে ভেক্টর বিভাজন। টাইপ নাম্বার 5 হচ্ছে ভেক্টর বিভাজন। সো ভেক্টর বিভাজনের যে কনসেপ্টটা আছে এই ভেক্টর বিভাজনের কনসেপ্ট আমরা এখন সলভ করব। যে টাইপ নাম্বার 5 ভেক্টর বিভাজন। ভেক্টর বিভাজনের যে কনসেপ্টটা তোমরা অলরেডি জানো যে একটা ভেক্টরকে আমরা দুইটা উপাংশে ভাগ করতে পারি, একটা হলো সাইনের উপাংশ, একটা হলো কজের উপাংশ। এখন ধরো একটা প্রবলেম নিলাম যে ধরো এটা হচ্ছে আমাদের উত্তর দিক, এটা হচ্ছে উত্তর দিক, এটা হচ্ছে আমাদের দক্ষিণ দিক, এটা হচ্ছে আমাদের পূর্ব দিক, আর এটা হচ্ছে আমাদের পশ্চিম দিক। সো এই 4টা ডিরেকশন মনে রাখবা। মনে করো একটা গাড়ি তোমার পশ্চিম দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে সে হচ্ছে আলটিমেটলি দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে এবং তার বেগের মান ধরলাম 20 মিটার পার সেকেন্ড। একটা প্রশ্ন দেওয়া আছে যে একটা গাড়ি 20 মিটার পার
পার সেকেন্ড বেগে পশ্চিম দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে দক্ষিণ দিকে যাচ্ছে বা দক্ষিণ দিকে চলমান আছে। এখন প্রশ্ন করলো আমাকে যে পূর্ব দিকে, পূর্ব ও উত্তরমুখী উপাংশ নির্ণয় করো। সবাই খুব দ্রুত কোশ্চেনটাকে তুলে ফেলো, আমরা এখন সলভ করব। উপাংশ থেকে এইটুকু পড়লে হবে। তোমার হচ্ছে একজন কমেন্ট করেছে যে গুচ্ছে প্রশ্নে কেমন হবে। গুচ্ছ ভার্সিটি এবং মোটামুটি ভার্সিটি প্যাটার্নই হবে, তবে কিছু কিছু প্রশ্ন লাস্ট ইয়ারে ক্যালকুলেটর বেস দিয়েছিল, তবে এটা প্র্যাকটিস করার ফলে তোমরা এগুলো পারবা। ইঞ্জিনিয়ারিং প্যাটার্নে কোনো প্রশ্ন হবে না। হ্যাঁ, কিছু প্রশ্ন আসবে, তবে এই যে ওই প্রশ্নগুলোই আসবে যেই প্রশ্নগুলো তুমি ক্যালকুলেটর ছাড়া করতে পারবা, এটা মাথায় রাখতে হবে। কারণ ক্যালকুলেটর ছাড়া প্রশ্নগুলো যেহেতু তোমাদের হচ্ছে এখানে ইঞ্জিনিয়ারিং এর টোটাল কনসেপ্ট দেওয়ার কোনো ধরনের সুযোগ নাই, আর ইঞ্জিনিয়ারিং গুলো তো ক্যালকুলেটর থাকবে, সো এটার সাথে ভার্সিটিকে মিলানোর কোনো দরকার নাই। যদি একটা প্রশ্ন তোমাদের চলে আসে যেটা ক্যালকুলেটর বেস, সেটা তুমিও পারবে না, কেউ পারবে না, এটা মাথায় রাখতে হবে। লাখ লাখ স্টুডেন্টের মধ্যে তোমার হচ্ছে হাতে গোনা কয়েকজন স্টুডেন্ট আছে যে ক্রিটিক্যাল প্রশ্নগুলো পারবে, সো ওই প্রশ্নগুলোর দিকে নজর দিয়ে লাভ নাই। তুমি আসলে যে প্রশ্নগুলো তোমার অর্জন করা দরকার, যেগুলো ভুল করার সুযোগ থাকবে না, ওই প্রশ্নগুলো যেন কখনো মিস না হয়, কেমন? আচ্ছা, আমরা এখন এটা সলভ করি। তাহলে দেখো, এখন আমাকে পূর্বমুখী এবং হচ্ছে উত্তরমুখী উপাংশ বের করতে বলছে। তাহলে আমাদের ডাটাগুলো দেওয়া আছে পশ্চিম আর দক্ষিণের মাঝে, ডাটাটা আমরা রিপ্লেস করলাম। তাহলে এই কোণ যদি 30 ডিগ্রি হয়, তাহলে বুঝতেই পারতেছো এই কোণ 30 ডিগ্রি হবে, আর এটা হলো 20, তার মানে এটাও 20 হবে। আর এই 20 মিটার পার সেকেন্ড যেহেতু পূর্ব দিকে একটা উপাংশ তৈরি করছে বা অংশ তৈরি করতেছে, তাহলে এই বরাবর হবে হচ্ছে আমাদের 20, যেহেতু কোণটা এই বাহু বরাবর, তাহলে 20 cos 30 ডিগ্রি। সবাই ঝটপট এটা মানটা আমাকে বলো উইদাউট ক্যালকুলেটর ছাড়া করবা। এবং উত্তরমুখী উপাংশ যদি বলি, এটা হচ্ছে 20 sin 30 ডিগ্রি। সবাই একটু দ্রুত কমেন্ট সেকশনে দুইটা মান আমাকে জানায় দাও। সবাই একটু দ্রুত কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে তোমরা জানো cos 30 ডিগ্রি মান যদি বলি আমরা, cos 30 ডিগ্রি মান হবে, অবশ্যই তোমরা যে কাজটা করবা পরীক্ষায় বা শর্টকাট যদি সলভ করতে যাও, sin, cos এবং tan, এই তিনটা জিনিসে 0 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রি পর্যন্ত যে মানগুলো আছে এগুলো ঠাড়া মুখস্থ রাখবা। এখানে কিন্তু ভুল করা যাবে না, এখানে তোমাকে ঠাড়া মুখস্থ রাখতে হবে। তাহলে আলটিমেটলি আমরা পূর্বমুখী উপাংশ cos 30 ডিগ্রি মানে তোমরা জানো এটা 20 × √3/2, সো ক্যালকুলেশন করলো হচ্ছে 10√3। সো তোমরা অবশ্যই আরো কতগুলো ডাটা মনে রাখবা যে √2 এর মান কত হবে, √3 এর মান কত হবে, √5 এর মান কত হবে, √8 এর মান কত হবে, √11 এর মান কত হবে। এই ডাটাগুলো তোমাদেরকে ঠাড়া মুখস্থ রাখতে হবে যদি ক্যালকুলেটর ছাড়া প্রবলেম সলভ করতে চাও। এই জিনিসগুলো তোমাদের কিন্তু লাগবে, কেমন? এই জিনিসগুলো লাগবে, বিভিন্ন অপারেটরগুলো মানগুলো লাগবে। আর sin 30 মানে বুঝতে পারতেছো এটা হাফ হবে, তার মানে এটা আনসার হবে 10। তাহলে এটা 10 এবং এটা 10√3। এইভাবে অপশন থাকবে, অপশনগুলো কিন্তু এইভাবে থাকবে, সো কোনো প্যারা নাই। হ্যাঁ, পুরো চিল মনে থাকো, যেগুলো বলছিস জাস্ট এইভাবে পড়লেই হয়ে যাবে আর কি। আচ্ছা, আমরা এখন পরবর্তী আরেকটা ম্যাথ সলভ করব। আমরা আরেকটা ম্যাথ সলভ করি, দেখি এটা তোমরা পারো কিনা, দেখি কে কত দ্রুত আনসার করতে পারো। এইখান থেকে আমি আরেকটা প্রবলেম সলভ করব। এক্সাম্পল নাম্বার 2, এক্সাম্পল নাম্বার হচ্ছে আমাদের 2। এই 2 নাম্বার এক্সাম্পলে বলা হয়েছে উত্তর ও পূর্ব মুখ, তোমার উত্তর দিকের উপাংশ দেখো। তার মানে বাতাসটা তোমার হচ্ছে খেয়াল করে দেখো যে পূর্ব এবং দক্ষিণ দিকে, তাহলে এটা হচ্ছে আমাদের পূর্ব দিক, আর এটা হচ্ছে কি দিক বলো তো আমাদের? এটা পশ্চিম দিক, সরি এটা হলো আমাদের দক্ষিণ দিক, এটা হলো দক্ষিণ দিক, আর এটা হচ্ছে আমাদের পশ্চিম দিক, এটা হলো আগের মধ্যে পশ্চিম দিক, আর এটা হচ্ছে আমাদের উত্তর দিক। তাহলে বাতাসটা প্রবাহিত হচ্ছে পূর্ব আর দক্ষিণে, বাতাসটা প্রবাহিত হচ্ছে পূর্ব আর দক্ষিণের দিকে। আমরা যদি হচ্ছে উত্তর, তোমার হচ্ছে এখানে দেখো পূর্ব দিকে অংশ যদি 5 কিলোমিটার/আওয়ার নিই, তার মানে এটা যদি হচ্ছে আমরা 5 কিলোমিটার/আওয়ার বেগ ধরি, আর দক্ষিণ দিকে যদি আমরা হচ্ছে 12 কিলোমিটার/আওয়ার ধরি, কিলোমিটার/আওয়ার বেগ ধরি, তাহলে বলো লব্ধি বেগ কত হবে? সবাই জটপট আনসার করবা, লব্ধি বেগ কত হবে? সবাই 5 আর 12 এর লব্ধি বেগটা কত হবে? সবাই খুব দ্রুত কমেন্টসে বলো, সবাই দ্রুত খুব কমেন্টসে জানাও, সবাই খুব দ্রুত। আচ্ছা, আমার সাউন্ড কি ক্লিয়ার আছে? সবাই একটু কমেন্টসে জানাও তো আমার সাউন্ড কি ক্লিয়ার আছে। আচ্ছা, দেখো এটা করার জন্য কিন্তু আমার কোনো ধরনের ম্যাথ করার প্রয়োজন নাই, কারণ আমরা আগে যে শর্টকাটগুলো শিখেছিলাম এই শর্টকাট দিয়ে কিন্তু করা যাবে। কারণ একটা 5 আছে, একটা 12 আছে, তাহলে বুঝতেই পারতেছো 5 12 লব্ধি কিন্তু 13 হবে, 5 12 লব্ধি কিন্তু 13 হবে, তাই না? এটা কিন্তু আমরা ওই শর্টকাট টেকনিক দিয়ে কিন্তু আমরা ইজিলি সলভ করে ফেলতে পারি। ওকে, আমরা এখন টাইপ নাম্বার 5 শেষ, টাইপ নাম্বার আমরা 6 পড়াবো। টাইপ নাম্বার 6 আমরা যাব হচ্ছে টাইপ নাম্বার 6-এ আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ভেক্টরের যোগ বিয়োগ। আমরা এখন নতুন একটা টপিকের মধ্যে চলে আসি, সেটা হলো ভেক্টরের যোগ বিয়োগ। ভেক্টরের যোগ অথবা তোমার হচ্ছে কি বিয়োগ, অথবা ভেক্টরে কি নির্ণয় বলো তো আমাদের? মান নির্ণয়, অথবা তোমার হচ্ছে দূরত্ব নির্ণয়। এগুলো বাচ্চা জিনিস, এগুলো পরীক্ষায় আসে।
ভেক্টরের যোগ বিয়োগ নির্ণয় করা, ভেক্টরের মান নির্ণয় করা এবং ভেক্টরের দূরত্ব নির্ণয় করা। কেমন? সো এখান থেকে যদি আমরা প্রবলেমগুলো সলভ করি, ধরো হচ্ছে আমরা একটা এক্সাম্পল দিয়ে সলভ করি। এ একটা ভেক্টর দেওয়া আছে এরকম যে 2i প্লাস তোমার হচ্ছে 2j প্লাস তোমার হচ্ছে 4k। বি একটা ভেক্টর দেওয়া আছে এরকম যে i প্লাস j প্লাস তোমার হচ্ছে 3k এমন দেওয়া আছে। এক নম্বর প্রশ্ন হচ্ছে 3a প্লাস 4b এটা হচ্ছে হোয়াট, মডুলাস এটা ইকুয়াল হোয়াট, এটা ধরো পরীক্ষায় আসলো। সো আমরা এটা কিভাবে সলভ করব একটু খুব দ্রুত। এখন 3a প্লাস 4b এটা ইকুয়াল হোয়াট এবং মডুলাস কিন্তু বলে দেওয়া আছে যে 3a প্লাস 4b মডুলাস ইকুয়াল হোয়াট। এর আনসারটা কি হবে? এর আনসারটা কি হবে দেখি বাচ্চারা পারেন কিনা। এখন দেখেন যেহেতু আমাদের এখানে বলে দেওয়া আছে যে a ভেক্টরকে 3 দিয়ে গুণ করিতে হইবে, b ভেক্টরকে 4 দিয়ে গুণ করিতে হইবে এবং তাদেরকে যোগও করিতে হইবে এবং লাস্টে মান নির্ণয় করতে হবে। সো আমরা এই যোগ বিয়োগগুলো আগে করা শিখি। দেখো যোগ করার ক্ষেত্রে তুমি এটা যদি 3 দিয়ে গুণ করো তাহলে এটা আলটিমেটলি কি হবে? 6i হবে। এটা 3 দিয়ে গুণ করলে এটাও তোমার 6j হবে। 3 4 এ গুণ করলে হচ্ছে 12k হবে। এর সাথে যোগ করবা হচ্ছে দ্বিতীয় ভেক্টরটাকে 4 দিয়ে, তার মানে এটা হলো 4i প্লাস হচ্ছে তোমার 4j প্লাস হচ্ছে 3 4 এ 12k। এখন যোগ করলে দেখো 6i এবং 4i, তার মানে এটা হচ্ছে আমাদের 10i, 6j এবং 4j মানে এটা হচ্ছে আমাদের 10j, 12k মানে হচ্ছে 24k, এটা হলো 24k। তার মানে এই দুইটা করলাম আমরা যোগফল। বাট তারা চাইছে হচ্ছে যোগফলের মান। যোগফলের মান যখন চাইবে এই মানটা বের করার জন্য প্রত্যেকটা সহগগুলোকে আমাদের স্কয়ার করতে হবে, তাই না? তাহলে 10k স্কয়ার করো, দেখো কত হয়, 10k স্কয়ার করো কত হয়, 24k স্কয়ার করো, দেন এটাকে রুট ওভার করো, তাহলে এটার মান কিন্তু আমরা পেয়ে যাবো। সো এইভাবে আমরা মানগুলো বের করবো। ওকে, খুব দ্রুত কমেন্টস করে জানাও, খুব দ্রুত কমেন্টস করে জানাও সবাই বুঝতে পারছো কিনা। এইভাবে কিন্তু আমরা ম্যাথটা সলভ করতে হবে। সো ক্যালকুলেশন করলে এটা রুটের ভিতরে থাকবে, কারণ এটা ফ্র্যাকশনাল জিনিসগুলো ওইভাবে দেওয়ার সুযোগ নেই, ওটা এইভাবে থাকবে আর কি। এখন দেখো যদি আমাকে বলে যে এ ভেক্টরের মান, এখান থেকে আমাদের এক্সাম্পল নাম্বার 2 বলতে পারে যে এ মডুলাস ইকুয়াল হোয়াট, এ মডুলাস ইকুয়াল হোয়াট, এ বের করতে বললো। তাহলে এ বের করা তো একদম সহজ ম্যাথ। তাহলে এ মডুলাস ইকুয়াল যদি বের করি আমরা, তাহলে মডুলাস বের করতে গেলে প্রত্যেকটা সহগকে স্কয়ার করো। 2 স্কয়ার মানে 4, 2 স্কয়ার মানে 4 প্লাস 4 স্কয়ার মানে হলো 16। তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন করে দেখো রুট ওভার কত হবে? 24। সো এটা ক্যালকুলেশন করে নিবা, যেটা হবে সেটা আনসার। সো এইভাবে কিন্তু আমরা এই যোগ বিয়োগগুলো করে ফেলতে পারবো, এখানে কোনো প্যারা নেই। এখানে কিন্তু আমরা যোগ বিয়োগগুলো খুব সহজে এবং ইজিলি করে ফেলতে পারি। সো এখানে আমাদের কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা না। কেমন? ওকে, আমরা এখন পরবর্তী কন্টেন্টে চলে যাব। যোগ বিয়োগ নিয়ে পারবা। এখন আসলে দূরত্ব যদি বের করতে বলে, যদি আমাকে দূরত্ব চায়, দূরত্ব তোমাকে বললো যে এ বি হোয়াট, এ বি হোয়াট বা এ বি এর মান। দেখো এইরকম যদি চায় যে এ বি, যদি এ এবং বি সিঙ্গেল আকারে লেখা থাকে তাহলে বুঝবা সিঙ্গেল ভেক্টর, আর যখনই এ বির উপরে তীর চিহ্নটা একসাথে লেখা থাকবে, দেখো এখানে কিন্তু এই তীর চিহ্নটা কিন্তু কি এ আর বি দুইটার উপরে একত্রে দেওয়া আছে। তাহলে এ আর বি দুইটার উপরে যখন একত্রে দেওয়া থাকবে তখন তোমাকে বুঝতে হবে যে এ বি এর এটা দূরত্ব বোঝাচ্ছে। দূরত্ব বের করার ফর্মুলা হচ্ছে যে তুমি দ্বিতীয় ভেক্টর মানে পরে যে বি আছে এই বি ভেক্টর থেকে মাইনাস করবা কি বলো তো আমাদের এ ভেক্টর। আগে আমরা ব্যাপারটা বের করি, পরে মান বের করি। তাহলে এ বি এর মানে হলো পরে বি ভেক্টর আছে, বি ভেক্টর থেকে মাইনাস করতে হবে এ ভেক্টরকে, বি ভেক্টর থেকে মাইনাস করতে হবে এ ভেক্টরকে। তাহলে তোমরা বি ভেক্টর থেকে তোমরা হচ্ছে ও ভেক্টর এই ভেক্টরটাকে মাইনাস করে দাও, তাহলে আলটিমেটলি কি আছে? বি ভেক্টর থেকে মাইনাস করো। তোমার এখানে দেখো আই থেকে আমরা যদি লিখে নেই যে আই প্লাস জে প্লাস তোমার 3k, তোমরা এগুলো মনে মনে করবা সব। মাইনাস 2i মাইনাস 2j মাইনাস হচ্ছে 4k। তাহলে দেখো মাইনাস 2i থেকে আই বাদ দিলে এটা হবে হচ্ছে মাইনাস আই, মাইনাস 2j থেকে জে বাদ দিলে হবে মাইনাস জে, মাইনাস 4k থেকে 3k বাদ দিলে হবে মাইনাস k। তাহলে আলটিমেটলি এমন একটা ব্যাপার স্যাপার দাঁড়ায়, মজার ব্যাপার। এখন যদি আবার এ বি এর আমরা মডুলাস করি মানে মান বের করি, তাহলে হচ্ছে মাইনাস 1 স্কয়ার মানে 1, মাইনাস 1 স্কয়ার মানে 1, মাইনাস 1 স্কয়ার মানে 1, তাহলে রুট ওভার এটার আনসার হবে 3। তাহলে এটাই কিন্তু হচ্ছে রুট ওভার 3, এটাই কিন্তু আনসার। সবাই বুঝতে পারছো কিনা? খুব দ্রুত কমেন্ট সেকশনে জানাও বাচ্চারা, বলো সবাই বুঝতে পারছো কিনা? সবাই বুঝতে পারছো কিনা কমেন্ট সেকশনে একটু আমাকে জানাও, সবাই বুঝতে পারছো কিনা। ওকে, অনেকে সবাই বুঝতে পারছো আশা করি। ওকে, আমরা হচ্ছে সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি। এখন আমরা টাইপ নাম্বার 7 এ চলে যাব। আমরা টাইপ নাম্বার 7 এ চলে যাচ্ছি। লেখো টাইপ নাম্বার 7। টাইপ নাম্বার 7, টাইপ নাম্বার 7 হচ্ছে ভেক্টরের গুণ। আমরা প্রথমে স্কেলার গুণন নিয়ে কাজ করব।
স্কেলার গুণন। টাইপ নাম্বার 7 এটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য 100% ইম্পর্টেন্ট একটা টপিক। জিনিসটা অনেক সহজ এবং এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। স্কেলার গুণনের যে ব্যাপারটা আছে, স্কেলার গুণন থেকে প্রশ্ন আসে এবং স্কেলার গুণন থেকে যে কম্পোনেন্টগুলো তোমাদের চায় এটা ডিরেক্টলি বলতে পারে যে ডট গুণন নির্ণয় করো, ডট গুণন নির্ণয় করো। তারপর হচ্ছে এম এর মান তোমার হচ্ছে কত হলে লম্ব হবে, এই ধরনের প্রশ্নগুলো চাইতে পারে। এরপর চাইতে পারে এখান থেকে হচ্ছে আমাদের খেয়াল করে দেখো এখানে কৃত কাজ বের করতে বলতে পারে। এখান থেকে চাইতে পারে হচ্ছে আমাদের অভিক্ষেপ চাইতে পারে, অভিক্ষেপ নির্ণয় চাইতে পারে। এখান থেকে চাইতে পারে হচ্ছে আমাদের উপাংশ নির্ণয়। এখান থেকে চাইতে পারে হচ্ছে আমাদের মধ্যবর্তী যে তোমার কোণটা আছে, মধ্যবর্তী কোণ। এবং এখান থেকে তোমার চাইতে পারে হচ্ছে অক্ষের সাথে কোণ। তার মানে এই কম্পোনেন্ট থেকে অক্ষের সাথে যে কোণটা আছে, অক্ষের সাথে কোণ, এই টপিকের কোনো কিছু বাদ দেওয়া যাবে না। গত 20 বছরে যদি আমি বলি তোমার 10টা প্রশ্নে আছে এই টপিকগুলো থেকে, তার মানে এই টপিকগুলো ভালো করে সলভ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এই প্রবলেমটা সলভ করব যে স্কেলার গুণনের যে প্রোডাক্টগুলো আছে, স্কেলার গুণনের ডট গুণন বের করা, তারপরে এম এর মান কত হলে লম্ব হবে, কৃতকাজ বের করা, অভিক্ষেপ বের করা, উপাংশ বের করা, মধ্যবর্তী কোণ বের করা এবং অক্ষের সাথে যে কোণগুলো আছে এগুলো বের করা। এই সব ধরনের টপিকগুলো তোমরা হচ্ছে ডট গুণন দিয়ে করতে পারবে। এখন ডট গুণনের ব্যাপারটা কি, এ ডট বি ইকুয়াল হচ্ছে আমাদের এ বি কস থিটা, তাই তো? এ ডট বি ইকুয়াল কি লেখা যায় বলো তো আমাদের, এ বি কস থিটা। তাহলে দুটা ভেক্টরের ডট গুণফল যখন করবা তার মানে এ বি cos θ হবে। এবং এটাকে আমরা চাইলে হচ্ছে এই b ডট a যদি লিখি, এই b ডট a ইকুয়ালও কিন্তু আমরা চাইলে a b cos θ লিখতে পারবো। তার মানে বলা যায় যে a ডট b এবং b ডট a এরা কিন্তু পরস্পর সমান। তার মানে যেটা তোমার a ডট b সেটাই তোমার b ডট a। তার মানে বলতে পারো বিনিময় যোগ্য, এটা বিনিময় সূত্র মানে, এটা লিখে রাখো বিনিময় সূত্র মানে। এটা ইম্পর্টেন্ট একটা জিনিস যে টাইপ নাম্বার 7 এ দেখলাম যে স্কেলার গুণনটা বিনিময় সূত্র মেনে চলে, স্কেলার গুণনটা কিন্তু বিনিময় সূত্র মেনে চলে। এখন আমরা কতগুলো স্পেশাল কেস যদি শিখি, আমরা স্পেশাল যে শর্তগুলো আছে, এটা ইম্পর্টেন্ট জিনিস, স্পেশাল শর্ত। আমরা এ আর বি এর মান যদি চেঞ্জ না করি তাহলে ডট গুণফলটা ডিপেন্ড করে আলফার উপরে, তাহলে এখানে আমরা অথবা থিটার ভ্যালু যদি 0 ডিগ্রি নেই তার মানে এখানে লেখা যাবে এ ডট বি ইকুয়াল হচ্ছে আমাদের এ বি। এর বাংলা লাইনগুলো অনেক গুরুত্বপূর্ণ। এরপরে দেখো 2 নাম্বার কন্ডিশন, থিটার ভ্যালু যদি আমরা 90 ডিগ্রি বসাই তার মানে হচ্ছে এখান থেকে এ ডট বি ইকুয়াল হচ্ছে আমাদের 0। এরপর 3 নাম্বার যে কন্ডিশনটা রয়েছে আমাদের, থিটার ভ্যালু যদি আমরা 180 ডিগ্রি নেই তাহলে ব্যাপারটা দাঁড়াবে এ ডট বি ইকুয়াল হচ্ছে মাইনাস এ বি। তার মানে দেখো এই যে 3টা কন্ডিশন রয়েছে, এই 3টা কন্ডিশনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই 3টা কন্ডিশনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা 3টা কন্ডিশন কিন্তু খুব সহজেই এখান থেকে সলভ করে ফেলতে পারি। আমরা স্পেশাল শর্তগুলোর মধ্যে নিলাম, বাংলা লাইনগুলো আমি বলে দিচ্ছি, তোমরা অবশ্যই বাংলা লাইনগুলো তর্জমাগুলো খাতার ভিতরে লিখে রাখবা, কারণ এগুলো পবিত্র জিনিস, এগুলো মাথায় রাখতে হবে। যে দুইটা ভেক্টরের ডট গুণফল পরীক্ষার হলে এরকম অপশন থাকবে যে এ ডট বি ইকুয়াল এ বি হলে মধ্যবর্তী কোণ কত, তাহলে এ ডট বি ইকুয়াল এ বি হলে মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি, অথবা দুইটি ভেক্টরের ডট গুণফল 0 হওয়ার শর্ত হচ্ছে তোমার হচ্ছে থিটা মানটা 90 ডিগ্রি হওয়া লাগবে, অথবা ভেক্টর দুটি যদি 90 ডিগ্রি কোণে কাজ করে তাহলে এতে ডট গুণফলটা তোমার 0 হবে। আর দুটি ভেক্টরের ডট গুণফল আর তাদের মানের গুণফল পরস্পর সমান এবং বিপরীত, এই শর্তটা ফুলফিল করবে যদি থিটার ভ্যালুটা কত ডিগ্রি হয় বলো তো আমাদের, 180 ডিগ্রি হয়। এটা 180 ডিগ্রি হয়। ওকে, তাহলে আমাদের এখানে থেকে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, এই 3টা হলো খুব গুরুত্বপূর্ণ 3টা শর্ত। 3টা শর্ত তোমরা খুব ইজিলি মনে রাখতে পারো এবং এখান থেকে মানগুলো লাগবে। সো এটা গুরুত্বপূর্ণ জিনিস। এখন আমরা বুঝে দিচ্ছি এটা, আমরা পরবর্তী যে টার্মটা আছে ইউনিট ভেক্টরের ডট গুণফল, এটা গুরুত্বপূর্ণ অনেক বেশি। ইউনিট ভেক্টর বা একক ভেক্টরের ডট গুণন, আমরা এখন একক ভেক্টরের ডট গুণন যেটা আছে ডট গুণনটা পড়াবো। একক ভেক্টরের ডট গুণন, একক ভেক্টরের ডট গুণন তুমি সহজ এগুলো দেখো, যেমন আই ডট আই যদি করি তাহলে আই ডট আই এ বি কস থিটার মতো করে বসাও। আই এর মান হচ্ছে 1, এই আই এর মান হচ্ছে 1 এবং কস, যেহেতু আই এবং আই একই অক্ষ বরাবর এই জন্য মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি, তারপর 1 cos 0 ডিগ্রি মান 1। সো আলটিমেটলি রেজাল্টটা কিন্তু 1 পাচ্ছে। তার মানে আই ডট আই এর ভ্যালু হচ্ছে 1। অনুরূপভাবে আই ডট আই ইকুয়াল তোমার হচ্ছে জে ডট জে ইকুয়াল তোমার হচ্ছে কে ডট কে, এই পুরাটার ভ্যালু কিন্তু তোমার 1 হয়ে যাবে। তার মানে সিমিলার টাইপের দুইটা ইউনিট ভেক্টরের ডট গুণফল কিন্তু আমাদের 0।
দেখো আমরা সিমিলার টাইপের দুটা ইউনিট ভেক্টরকে যদি ডট গুণন করি তাহলে সিমিলার টাইপের দুইটা ইউনিট ভেক্টরের ডট গুণফল কিন্তু আমরা 1 পেয়ে যাব। সিমিলার টাইপের দুইটি ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট হচ্ছে আমাদের 1। এখন যদি ভিন্ন মানের করি, যেমন ধরো হচ্ছে আই ডট জে, তারপরে আই এর মান 1, জে এর মান 1 এবং কস, যেহেতু আমাদের এখানে ব্যাপারটা রয়েছে আই এবং জে, তার মানে একটা হলো এক্স অক্ষ বরাবর আই আর ওয়াই অক্ষ বরাবর জে, মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, তারপরে 90 ডিগ্রি যদি বসাও তোমরা জানো কস 90 ডিগ্রি মান 0 হওয়ার কারণে সবগুলো 0 হয়ে যাবে। তার মানে ডিফারেন্ট মানের দুইটা ইউনিট ভেক্টরের ডট গুণফল কিন্তু 0। ডিফারেন্ট মানের দুটি ইউনিট ভেক্টরের ডট গুণফল কিন্তু কি হচ্ছে বলো তো 0। তাহলে আমরা আই ডট জে অথবা জে ডট কে অথবা কে ডট আই, তোমার এই প্রত্যেকটা অংশের সেগমেন্টের ভ্যালু কিন্তু আমাদের 0 হয়ে যাবে। সো বাচ্চারা দেখো যে এখানে আমরা খুব ইম্পর্টেন্ট কিছু টার্ম শিখে ফেললাম, যে সিমিলার টাইপের দুইটি ইউনিট ভেক্টর যদি আমরা নেই, এই সিমিলার টাইপের দেখো সিমিলার টাইপের তোমার দুটি ইউনিট ভেক্টরের ভ্যালু 1 হবে, এবং যদি ডিফারেন্ট টাইপের দুটি ইউনিট ভেক্টর হয় তাহলে তার ভ্যালু কিন্তু আমাদের 0 হয়ে যাবে। ওকে ওকে, তাহলে আসো আমরা এখন হচ্ছে প্রত্যেকটা টার্ম, এখানে যে টার্মগুলো আছে এই টার্মগুলো ধরে ধরে সবগুলো টার্মে আমরা সলভ করব। এখন দুইটি ভেক্টরের ডট গুণফল বের করার ফর্মুলাটা কি? ডট গুণফল বের করার ফর্মুলা হচ্ছে এ ডট বি, এটা ইকুয়াল হচ্ছে আমাদের এ এক্স বি এক্স প্লাস তোমার হচ্ছে এ ওয়াই তোমার হচ্ছে বি ওয়াই প্লাস তোমার হচ্ছে এ জেড বি জেড। তার মানে এই ফর্মুলা দিয়ে আমরা দুইটা ভেক্টরের ডট গুণফল করব। এখানে সহজ করে যদি বলি, এ এক্স মানে প্রথম ভেক্টরের আয়ের সহগ, বি এক্স মানে দ্বিতীয় ভেক্টরের আয়ের সহগ, তার মানে যে ভেক্টরগুলো থাকবে সেই ভেক্টরগুলো সহগ টু সহগগুলো গুণ করে দিবা, আই টু আই জে টু জে কে টু কে, সহগগুলোকে তোমরা যদি গুণ করে দাও, আচ্ছা। সো আমরা যদি হচ্ছে এই অনুরূপ সহগগুলোকে যদি আমরা গুণ করে দিই, গুণ করে দিলে আমরা হচ্ছে এখান থেকে আনসারটা কিন্তু পেয়ে যাব। সো প্রথমে আসো আমরা এক্সাম্পল নাম্বার যদি বলি যে ডট গুণন নির্ণয়, সো এক্সাম্পলটা লেখো সবাই। এ ইকুয়াল দেওয়া আছে ধরো 2i প্লাস তোমার 2j প্লাস তোমার হচ্ছে 2k, বি একটা ভেক্টর দেওয়া আছে আমাদের 4i প্লাস তোমার 4j প্লাস তোমার হচ্ছে 4k। তোমাকে বললো যে এ ডট বি ইকুয়াল হোয়াট? দেখি সবাই খুব দ্রুত কমেন্টস করো তো দেখি, এ ডট বি পারো কিনা? সবাই খুব দ্রুত কমেন্টস করে জানাও তো দেখি, এ ডট বি পারো কিনা, এ ডট বি এর আনসার পারবা কিনা কমেন্টসে জানাও খুব দ্রুত। তোমরা খুব দ্রুত কমেন্ট সেকশনে জানাও যে এটার আনসার কত হবে। এই টপিকগুলো কিন্তু মিস করা যাবে না, এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টপিক, এগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব বিশ্ববিদ্যালয়ে কমেন্ট পড়বে এখান থেকে। হ্যাঁ দেখো, তাহলে আমাদের যখন দুইটা ভেক্টরের ডট গুণফল বের করতে বলবে, অনুরূপ সহগগুলোকে গুণ করবা 2 4 2 4 2 4, তাহলে 2 4 তার মানে 4 দুগুণে 8, তার মানে 8 প্লাস 8 প্লাস 8 3 8 24, তার মানে আনসার হচ্ছে আমাদের 24। সো এইভাবে কিন্তু আমরা চাইলে ডট গুণফলটা করে ফেলতে পারবো, এভাবেই ডট গুণফলটা করে ফেলতে পারবো। হ্যাঁ আমরা সেকেন্ড এক্সাম্পলে যাচ্ছি। এক্সাম্পল এটা আরেকটা, এটা 1 নাম্বার এক্সাম্পল দিতে পারো, এটা 2 নাম্বার এক্সাম্পল দিতে পারো। আমরা একটা ভেক্টর লিখলাম এরকম, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাস্ট 20 বছরে মনে হয় 4-5 বার আসছে এই প্রশ্নটা। mi প্লাস তোমার হচ্ছে 2j প্লাস তোমার হচ্ছে 3k, বি একটা ভেক্টর লিখো যে এটা হচ্ছে আমাদের 4i মাইনাস জে মাইনাস কে। প্রশ্ন হচ্ছে m এর মান কত হলে a এবং b ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। দেখি কে কত দ্রুত আনসার করতে পারো, খুব দ্রুত কমেন্ট সেকশনে জানিয়ে দাও, খুব দ্রুত কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে এটার আনসারটা কি হবে। কেমন? খুব দ্রুত কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে এটার আনসারটা কি হবে, খুব দ্রুত জানাও, দেখি তোমরা পারো কিনা। খুব দ্রুত কমেন্ট সেকশনে এটার আনসারটা জানিয়ে দাও। প্রান্তবালা বলেছে 5/4, বাকিদের কমেন্টস দেখতে চাই, বাকিরাও খুব দ্রুত কমেন্টস করো। কেমন? খুব দ্রুত 5/4 বলেছে। তোমাদের বাকিতে দেখো, এখন আমি আগে বলেছি যে m এর মান কত হলে, আমরা এখন এই কনসেপ্টটা পড়াচ্ছি, এই কনসেপ্ট শেষ আমাদের, এখন আমরা এটা পড়াচ্ছি m এর মান কত হলে লম্ব হবে। তোমরা জানো দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত হচ্ছে তাদের ডট গুণফলটা 0 হবে। তাহলে m4 মানে হচ্ছে এটা আমাদের 4m, 2 আর -1 মানে হচ্ছে -2, 3 এবং -1 মানে -3, এটা ইকুয়াল তোমার 0 হচ্ছে। তাহলে 4m -3 আর -2 মানে -5, ওই পাশে গেলে +5 হয়ে যাবে। দেন আমরা যদি এটাকে m বের করি, তার মানে 5/4, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তাহলে m ইকুয়াল হচ্ছে 5/4। এবং বিলিভ করো এই প্রশ্নটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছরও আসছে। কেমন? এই প্রশ্নটা হচ্ছে অনেক জনপ্রিয় একটা প্রশ্ন। আমরা এখন পরবর্তী সেগমেন্টে চলে যাচ্ছি।
পরবর্তী সেগমেন্ট হচ্ছে আমাদের কৃত কাজ। আমাদের কৃত কাজ যদি বের করতে বলে তাহলে মনে রাখবা কৃত কাজ মানে হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউ ইকুয়াল হচ্ছে এফ ডট এস। তার মানে বল আর সরণ যে ভেক্টর দুইটা দেওয়া থাকবে ওই ভেক্টর দুইটার যে ডট গুণফলটা আছে এই ডট গুণফল থেকে আমরা কাজ বের করব। বল এবং সরণের যে ডট গুণফলটা আছে এই ডট গুণফল থেকে আমরা কি বের করব বলো তো, আমাদের কাজ বের করতে হবে। সো বল এবং সরণের ডট গুণফল যেটা আছে, বল এবং সরণের যে ডট গুণফলটা আছে বল এবং সরণের ডট গুণফল থেকে আমাদের কাজ বের করতে হবে।